ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন তো মোটামুটি সব কিছু পড়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট বইয়ের মধ্যে যেসব পড়াশোনা আছে ওগুলো একটু অ্যানালাইসিস করে আসো। তাইলে আমরা তো মোটামুটি অনেক কিছু সম্পর্কে আইডিয়া আমরা পেয়ে গেছি। এখন আমরা কয়েকটা জিনিস পড়বো যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউতে এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি আসে। সেটা হচ্ছে ক্রোমোজোমকে আমরা বড় করে দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে ক্রোমোজোমের উপাদান কি কি আছে সেটার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে বেসিক্যালি একটা জিনিস উল্লেখ করে নাই, এটা হবে বেসিক্যালি একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, কি বলতেছি, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর এদিকে হবে প্রোটিন, ঠিক আছে। তাহলে ক্রোমোজোমের মেইন ভাগের মধ্যে কি কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে আর একটা হচ্ছে প্রোটিন আছে। এই নিউক্লিক অ্যাসিডটা আবার দুইটা ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আর যেটা প্রোটিন সেটা আবার দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হতে পারে যেগুলো খুবই ভাইটাল আমাদের উদ্ভিদের বা প্রাণীর বিভিন্ন ডিএনএ ভিত্তিক কাজ করার জন্য, আর একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন হতে পারে, ঠিক আছে। সো তোমাকে বেসিক্যালি এই সবগুলো লাগবে আমার এমসিকিউর জন্য, এগুলো বেসিক্যালি মুখস্থ করতে হবে। তাহলে আমরা যদি প্রোটিনগুলো একটু দেখি, আমি তোমাকে কিন্তু অলরেডি হিস্টোন প্রোটিন সম্পর্কে বলছি এই হিস্টোন নামক যে প্রোটিনটা সেটা শুধুমাত্র নিউক্লিয়াসে অ্যাভেলেবল, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই যে হিস্টোন, এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা নিউক্লিয় প্রোটিন নামেও ডাকতে পারি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোটামিন আছে, ঠিক আছে, আরেকটার নাম কি, সেটা হচ্ছে প্রোটামিন। এখন হচ্ছে এই যে হিস্টোন প্রোটিন, তারপর হচ্ছে প্রোটামিন, এই জিনিসগুলোর আবার একটা কয়েকটা সোর্স আছে, ঠিক আছে। যেমন আমরা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন পড়তেছি এখন, তাহলে নিম্ন আণবিকের মধ্যে এই হিস্টোনটা মাথায় রাখবা আর একটা হচ্ছে প্রোটামিনটা মাথায় রাখবা। তাহলে হিস্টোনটা আমরা বলতেছি কোথায় থাকে, সেটা হচ্ছে ক্রোমোজোমের মধ্যেই থাকে। আর প্রোটামিনটা খুব ইম্পর্টেন্ট, এটা এখান থেকে মেডিকেলও আসছে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা মেডিকেলও আসছে। সেটা কি, সেটা হচ্ছে প্রোটামিনটা পাওয়া যায় শুধুমাত্র শুক্রাণুর ক্রোমোজোমে, সেটা হচ্ছে স্যালমন ফিশে পাওয়া যায়, ঠিক আছে। স্যালমন ফিশে শুক্রাণুর ক্রোমোজোমে কি পাওয়া যায়, প্রোটামিনটা পাওয়া যায়। এটা বই থেকে দেখবা, বই থেকে পড়ে নিতে পারবা। আর উচ্চ গুরুত্ব সম্পন্ন প্রোটিনের মধ্যে জাস্ট দুইটা মাথায় রাখবা, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ আর একটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এই দুইটা জিনিসই দেখবা যখন আমরা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন পড়বো তখন দেখবে এই জিনিসগুলো খুবই কাজে লাগে, ঠিক আছে। মানে ভাইটাল কাজগুলো করে এই দুইটা প্রোটিন, ঠিক আছে, যেগুলোকে আমরা এনজাইমও বলতে পারি। একটা কথা মাথায় রাখবা আজকে থেকে, সেটা হচ্ছে যত এনজাইম আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি, সকল এনজাইমই প্রোটিন। এটা তোমরা পড়ছো না, ক্ষারক আর ক্ষার নিয়ে এরকম একটা লাইন পড়ছিলা, সো এটা এখানে পড়বা। যতগুলো এনজাইম আছে সকল, কি লিখছি, যতগুলো এনজাইম আছে সকল এনজাইমই কি প্রোটিন, মাথায় রাখবা, ঠিক আছে। সকল এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিনই এনজাইম না, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমরা তো ভাই বুঝে গেছি। এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমরা ডিএনএ পড়তেছি না, এই ডিএনএটা কোথায় বেশি পাওয়া যায়। সো এটা একটা কথা দিয়ে মাথায় রাখবে, সেটা হচ্ছে উল্টা সিস্টেম। দেখো ডিএনএর মধ্যে ডিএনএর 90% কোথায় থাকবে, ডিএনএর 90% থাকবে নিউক্লিয়াসে, এটাও একটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আর 10% থাকবে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, ঠিক আছে। তাহলে ডিএনএ 90% থাকবে নিউক্লিয়াসে আর 10% থাকবে সাইটোপ্লাজমে। আরএনএর ক্ষেত্রে জিনিসটা উল্টা, কারণ আমরা জানি আরএনএর মেইন কাজটা করেই কে, রাইবোজোম, ঠিক আছে। কারণ রাইবোজোম মানেই আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এটা কিন্তু যখন রাইবোজোম পড়াইছি তখন পড়াইছিলাম যে আরএনএর 80 থেকে 90%ই হচ্ছে কি আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। দ্যাট মিনস আরএনএর মেইন পোর্শনটা কোথায় থাকবে, আরএনএর 90%-এ থাকবে কোথায়, সাইটোপ্লাজমে, আর বাদ বাকি 10% থাকবে কোথায়, নিউক্লিয়াসে। মানে উল্টা আর কি, এটা মাথায় রাখবা কষ্ট করে, ঠিক আছে। 10% থাকে নিউক্লিয়াসে। ক্লিয়ার? তাহলে আমরা এই চারটা আশা করি তাহলে পারবো। আচ্ছা, আসি তাহলে, এগুলো তো পড়ায় ফেলছে আগেই, স্লাইডটা আবার রিপিট করছে। এখন হচ্ছে আমরা বেসিক্যালি পড়বো আমাদের ক্রোমোজোমের প্রকারভেদ। সো ক্রোমোজোমের প্রকারভেদ দুইটা দিয়েই দিতে পারে পরীক্ষায়। বেশি কমন হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, এটা বেশি কমন, বাট সেন্ট্রোমিয়ারের সংখ্যাটাও কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারের সংখ্যাটাও তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে। সো আমাকে বেসিক্যালি এখানে জাস্ট নামগুলো একটু জানতে হবে, যেমন মনোসেন্ট্রিক হইতে পারে, ডাইসেন্ট্রিক হইতে পারে, পলি হইতে পারে, ডিফিউজড হইতে পারে, অথবা অ্যাসেন্ট্রিক হইতে পারে। তাহলে বেসিক্যালি আমরা আসলে দেখে একটু পড়ি কোনটা কীরকম বা কোনটা শেপ কীরকম হবে। দেখো, যেটা মনোসেন্ট্রিক আমরা তো জানি একটা নর্মাল ক্রোমোজোম কীভাবে থাকে, এখানে মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে আর উপর একটা কি থাকে, এটা একটা ক্রোমোজোম আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের মনোসেন্ট্রিক, এবং এটাই সবচেয়ে নর্মাল যে একটা ক্রোমোজোমের মধ্যে যা শুধুমাত্র একটা কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে, এই যে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, মনোসেন্ট্রিক বলতেছি। এখন হচ্ছে আরেকটা রকম হইতে পারে, কিরকম হইতে পারে, ডাইসেন্ট্রিক হইতে পারে। সো তুমি ডাইসেন্ট্রিকটা সাপোজ ধরো এরকম করে আঁকলা, এরকম করে আঁকলা, ঠিক আছে, এরকম করে আঁকলা। এখানে প্রত্যেকটা জায়গায় এক একটা ক্রোমোজোম, ধরো এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, তাহলে এটা কি হইলো, এটা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম হইলো, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে আমি যদি আরেকটা আঁকি, যেমন হচ্ছে ধরো পলিসেন্ট্রিক আঁকতেছি, পলিসেন্ট্রিকের মধ্যে ধরো এরকম করে অনেকগুলো ভাগ থাকবে, ঠিক আছে, অনেকগুলো ভাগ থাকবে, ঠিক আছে। এটাকে আমরা বলবো পলিসেন্ট্রিক, যেখানে আমরা অনেকগুলো সেন্ট্রোমিয়ার পাবো। এই যে এখানে একটা ধরো সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, বা আরও পাইতে থাকবো, ঠিক আছে। তাহলে আমরা তো তিনটা টাইপ পড়ছি, একটা কি কি পড়ছি, একটা হচ্ছে মনো, যেখানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে, ডাই
পলি, এই তিনটা পড়ছে। এখন আমাকে পড়তে হবে ডিফিউজটা। সো ডিফিউজের ক্ষেত্রে কীরকম হয় জানো? ডিফিউজের ক্ষেত্রে সাপোজ আমি এটা দিয়ে বুঝাই দিতে পারবো। ধরো ডিফিউজের ক্ষেত্রে এই যে তোমার দেখো ডিফিউজের ক্ষেত্রে এরকম তো ঠিক থাকবে, ধরো এরকম থাকবে, প্যারা নাই, এরকম আছে। কিন্তু এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারগুলো আছে এগুলো তুমি বুঝবা না, ঠিক আছে? অর্থাৎ এটা ডিফিউজড হয়ে আছে, ঠিক আছে, ছড়ায় ছিটায় আছে, বুঝতে পারছো? মানে এখানে সেন্ট্রোমিয়ারটা আছে বাট তুমি চোখে দেখতেছো না বা তুমি বুঝতেছো না, কারণ এটা ছড়ায় ছিটায় আছে। এটার নাম হচ্ছে আমরা বলবো ডিফিউজড। ক্লিয়ার? আচ্ছা, আর অ্যাসেন্ট্রিক মানে তো নাই, যদি এটা তো তুমি বুঝতেছো না, আর যদি একদমই না থাকে, সাপোজ ধরো জিনিসটা দেখতে হচ্ছে কাইন্ড অফ এরকম হয়, এই যে এরকম একটা কাইন্ড অফ রডের মতো হচ্ছে, এটাকে আমরা অ্যাসেন্ট্রিক বলতে পারবো, যেখানে মাঝখানে কোনো সেন্ট্রোমিয়ার নাই। ঠিক আছে? তাহলে তুমি এই যে টাইপগুলো একটু কষ্ট করে পড়বা, এবং একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ডাইসেন্ট্রিক আর পলিসেন্ট্রিকের তোমার বইয়ে উদাহরণ আছে। ঠিক আছে? ডাইসেন্ট্রিক আর পলিসেন্ট্রিকের উদাহরণ আছে। যেমন আমরা জানি ডাইসেন্ট্রিক হচ্ছে কি, আমরা কোথায় দেখি, সেটা হচ্ছে আমাদের গমের মধ্যে দেখি। ঠিক আছে? গমের কয়েকটা জাতের মধ্যে আমরা ডাইসেন্ট্রিক দেখি। আর পলিসেন্ট্রিকটা আমরা পড়বো হচ্ছে কোথায় দেখি, কলাতে। তাহলে এই উদাহরণগুলো আমাদের লাগবে। এই উদাহরণগুলো একটুকে আমার জন্য এনাফ, একটু জানলে, এই চিত্রটা দিতে পারলে তুমি ফুল মার্কসটা পাবা। বাট এটাতে আমার একটা বেশি আসে না, জাস্ট এমসিকিউর জন্য পড়বা, বাট পরীক্ষা আসবে বেশি এটা, এবং এটা ভালো করে জানতে হবে। এবং তুমি কিন্তু এটা এসএসসিতে অনেক ভালো করে পড়ছো, আমি জানি তুমি এটা ভালো করে পড়ছো, কারণ এসএসসির জন্য এটা কমন ছিল। সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে এখন ভাগ করব। তাহলে আমরা জানি 4 প্রকার আছে, একটা হচ্ছে মধ্যকেন্দ্রিক, একটা উপমধ্যকেন্দ্রিক, একটা উপপ্রান্তকেন্দ্রিক, আর একটা প্রান্তকেন্দ্রিক। ঠিক আছে? এগুলো আবার ইংলিশ নাম আছে, মেটা, সাবমেটা, অ্যাক্রোটেলো। তাহলে এই প্রত্যেকটা এই যে শেপগুলা আমরা বেসিক্যালি কোষ বিভাজনের কোন ধাপে দেখি? তোমাদের কি মনে আছে? সেটা হচ্ছে আমরা অ্যানাফেজে দেখতেছিলাম। ঠিক আছে? অ্যানাফেজে দেখতেছিলাম না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। এই অ্যানাফেজের মধ্যে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে বিভিন্ন আকৃতির দেখি, তাই না? আচ্ছা, তাহলে এখন এই শেপগুলো তোমাকে অবশ্যই আঁকা জানতে হবে। সাপোজ ধরো আমি যখন মধ্যকেন্দ্রিক আঁকবো, তখন হচ্ছে জাস্ট আমি একটা এরকম করে এঁকে দিব। ক্লিয়ার? এবং এখানে হচ্ছে একটা মাঝখানে সেন্ট্রোমিয়ার আমি দিয়ে দিব, এই জায়গায় আমি একটা সেন্ট্রোমিয়ার দিয়ে দিচ্ছি। তারপর ধরো আমি হচ্ছে তোমার উপমধ্য আঁকতেছি, দ্যাট মিনস ভাইয়া কি হচ্ছে, মধ্য থেকে হালকা সরে যাচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলি সাবমেটা। মানে মধ্য থেকে তার সেন্ট্রোমিয়ারটা মধ্য দিয়ে ছিল, তার থেকে হালকা একটু সরে গেছে। তাহলে হালকা একটু সরে গেলে আমরা কাইন্ড অফ শেপটাকে অনেকটা এরকম দিতে পারবো না? সাপোজ এরকম দিলাম, তারপর এরকম দিলাম। ওকে? আচ্ছা, মাঝখানে আমরা সেন্ট্রোমিয়ারটা দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর আঁকবো হচ্ছে আমরা উপপ্রান্ত কেন্দ্রিক। দ্যাট মিনস এটা বোঝার ট্রাই করো, অনেকে উপমধ্য আর উপপ্রান্ত বুঝি না। দেখো, উপমধ্য মানে মধ্য থেকে সে হালকা সরছে, আর উপপ্রান্ত মানে একদম প্রান্ত থেকে সে একটু আগে। তাহলে বুঝতে পারছো? তাহলে উপমধ্য মানে ধরো মধ্য এখানে ছিল, সেখান থেকে একটু সরে গেছে, আর উপপ্রান্ত মানে একদম এখান থেকে হালকা একটু এদিকে আসছে। দ্যাট মিনস এটা হচ্ছে অনেকটা যদি আমরা আঁকি, তাহলে এরকম হবে, মানে এই যে বাহুটাকে তোমরা আরেকটু বাড়ায় দিবা, এই বাহুটাকে তোমরা আরেকটু বাড়ায় দিবা। ঠিক আছে? বাহুটাকে বাড়ায় এটাকে হালকা একটু করে দিবা। ক্লিয়ার? তাহলে মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার তুমি দিয়ে দিবা। তারপর আমরা আঁকবো হচ্ছে একদম প্রান্তকেন্দ্রিকটা। প্রান্তকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা ডিরেক্ট এঁকে ফেলতে পারবো, সরাসরি একটা এরকম করে বাহু দিব। ঠিক আছে? প্রান্তকেন্দ্রিক সরাসরি বাহু দিয়ে দেবো, শেষ। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা 4টা অবস্থান অনুযায়ী আমরা কিন্তু কি এঁকে ফেলছি, আমাদের ক্রোমোজোমটাকে এঁকে ফেলছি। এখন এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা দিই তো দেখতে কিরকম লাগে। দেখো, ফার্স্টে আসে আমরা মেটাসেন্ট্রিক। এক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে থাকবে, দুই দিকে ক্রোমোজোমের 2টা বাহু আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে মধ্যকেন্দ্রিক, এই মধ্যকেন্দ্রিকটা কোথায় পাওয়া যায় সেটা তোমাকে জানা লাগবে। এবং এটাকে আমরা যখন কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে, তো এগুলো আমরা এই শেপগুলো দেখি, তাই না? তখন এটাকে আমরা দেখতে কিসের মতো লাগতেছে, আমার ভি এর মতো লাগতেছে। ঠিক আছে? ইংরেজি ভি অক্ষরের মতো লাগবে। এবং এটা আমরা কিসের মধ্যে পাবো, সেটা হচ্ছে পড়বা সোলেনাম নিগ্রামের মধ্যে। কোথায় পাবো? সোলেনাম নিগ্রামের মধ্যে। এটা তোমরা একটু গুগলে সার্চ দিয়ে জিনিসটা একটু চেক করে দেখবা কাইন্ড অফ হচ্ছে তোমার নেভি ব্লু কালারের বীজ এক টাইপের একটা উদ্ভিদ আর কি, সেটাকে আমরা বলবো সোলেনাম নিগ্রাম। আচ্ছা, তারপর এই যে এটাকে আমরা বলতেছি উপমধ্যকেন্দ্রিক। সো উপমধ্যকেন্দ্রিকের ক্ষেত্রে আমরা শেপটা কি দেখি, এল শেপ দেখি। ঠিক আছে? ইংরেজি এল শেপের দেখি। এবং এই যে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, এই সাবমেটাসেন্ট্রিকের মানে মানুষের ক্ষেত্রে সাবমেটাসেন্ট্রিকের বেশিরভাগ ক্রোমোজোমে মানুষের কি সাবমেটাসেন্ট্রিক, এটা মাথায় রাখবা। কি বলছি? মানুষের ক্ষেত্রে বেশিরভাগ ক্রোমোজোমেই সাবমেটাসেন্ট্রিক, এটা মাথায় রাখবা। ঠিক আছে? আচ্ছা, তারপর আসি আমাদের অ্যাক্রোসেন্ট্রিক, বা যেটাকে আমরা বলতেছি উপপ্রান্ত কেন্দ্রিক। সো এই উপপ্রান্ত কেন্দ্রিকটা মাথায় রাখবা কিসের মতো লাগতেছে, দেখো তো, এটা ইংরেজি জ্যায়ের মতো লাগতেছে, তাই না? তাই এটা আমাকে বলবো ইংরেজি কিসের মতো লাগতেছে, জ্যায় শেপের লাগতেছে। এবং এটা আমরা কোথায় দেখি, এটা আমরা দেখি ঘ্যাট কচুতে। কষ্ট করে এগুলো মাথায় রাখবে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য লাগবে। এবং লাস্টে যে শেপটা দেখতেছি, এটা আমরা দেখতেছি অনেকটা কিসের মতো, আয়ের মতো, তাই না? এই যে জাস্ট একটা টার্ম, দ্যাট মিনস এটা একটা আয়ের মতো লাগতেছে। এই আই বা যেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক, মাথায় রাখবা মানুষের ক্ষেত্রে টেলোসেন্ট্রিক পাওয়া যায় না।
তাহলে মানুষের ক্ষেত্রে মানুষের মধ্যে টেলোসেন্ট্রিক নেই, টেলোসেন্ট্রিক নেই। তাহলে ভাই ক্লিয়ার হইছো? যেটুক পড়াইছি ওটুকুই পড়বা, এর চেয়ে বেশি কিছু আসলে পড়তে হবে না। তুমি যদি একটু লিখে জাস্ট নিজের মতো ব্যাখ্যা দিয়ে যদি তুমি চিত্রগুলো এঁকে দিতে পারো তাহলে 3 দিন পেয়ে যাবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই আমরা অনেক কিছু পড়ে ফেলছি। এবার আমরা পড়বো ক্রোমোজোমের আরেকটা প্রকারভেদ পড়বো, যেটা বেসিক্যালি তার মধ্যে কি জিন আছে সেটার অনুযায়ী তাকে আমরা ভাগ করছি। তাহলে কেন বলতেছি এটা আমি একটু বুঝাই। দেখো, তাহলে এর ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অটোসোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে ভাই কোনটা কি মাথায় রাখবা। অটোসোম মানে কি? অটোসোম মানে আমাদের যে ক্রোমোজোমের মধ্যে, অর্থাৎ ক্রোমোজোমের যে অংশের মধ্যে দেহ গঠনকারী অথবা দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন পাওয়া যায়, ওই পার্টগুলোকে, ওই জিনিসগুলোকে আমরা বলবো অটোসোম, ঠিক আছে? ওই সংখ্যক ক্রোমোজোমগুলোকে বলবো আমরা অটোসোম। তার মানে কি বলছি? দেহ গঠন বা দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন পাওয়া যায়। তার মানে অটোসোমের মধ্যে কি থাকবে? অটোসোমের মধ্যে দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকবে। এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা একটা অটোসোম। ক্লিয়ার? দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো পাওয়া যাবে বা জেনেটিক কোডগুলো পাওয়া যাবে, তাকে আমরা অটোসোম বলবো। এবং মানুষের ক্ষেত্রে আমরা জানি অটোসোমটা কয়টা, সেটা হচ্ছে 22 জোড়া, তাই না? মানুষের ক্ষেত্রে কয় জোড়া? 22 জোড়া। আচ্ছা, এবার আসি সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমটা কি ছিল? খুব সিম্পল, সেটা হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে লিঙ্গ নির্ধারণকারী জিন থাকে তাকে আমরা কি বলবো? সেক্স ক্রোমোজোম বলবো। লিঙ্গ নির্ধারণকারী মানে তোমাদের মনে আছে না, এক্স অথবা ওয়াই। তার মানে এখানে কয়টা যদি আমরা চিন্তা করি, 1 জোড়া, তাই না? কয় জোড়া? 1 জোড়া বা 2টা। ক্লিয়ার? তাহলে 22 জোড়া আর 1 জোড়া মিলে 23 জোড়া, 23 দুগুণে 46টা, সেটা হচ্ছে আমাদের মানুষের ক্রোমোজোম। তাহলে এটা দিয়ে আমরা কেন বলতেছি লিঙ্গ নির্ধারণকারী? সেটা হচ্ছে ধরো এই যে তোমার পুরুষ এবং মহিলা হবে কিনা একটা মানুষ, সেটা হচ্ছে পুরুষ বা ছেলে বা মেয়ে হবে কিনা সেটা ডিফাইন করে কিন্তু এই দুইটা। আমরা কিন্তু এটা জানি। যেমন যদি XX হয়, যদি XX হয় তাহলে কি হচ্ছিল? তাহলে মেয়ে হচ্ছিল। আর যদি এক্স এর সাথে ওয়াই মিলন ঘটে তাহলে কি হচ্ছিল? ছেলে হচ্ছিল। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতেছিলাম? সেক্স ক্রোমোজোম বলতেছিলাম বা জেন্ডার ডিফাইনকারী ক্রোমোজোম বলতেছি, যেটা লিঙ্গ নির্ধারণ করতেছিল। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো ভাই তোমাকে আমি ট্রিক্স দিয়ে পড়াইছি, দেখি তোমার মনে আছে কিনা। এই যে ধানের ক্রোমোজোম সংখ্যা কত, এটা দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন। দেখো এই যে 24 হচ্ছে কি ছিল? ধানের ক্রোমোজোম সংখ্যা ছিল। আরেকটা ক্রোমোজোম সংখ্যা 24 ছিল, কত বলো তো? টমেটো ছিল, তাই না? আচ্ছা, এই 24টাকে আবার আমরা উল্টাই দিছিলাম, কত হচ্ছিল? 42 হচ্ছিল। 42 আবার কাজ ছিল গমের ছিল। মানে যেভাবে তোমাকে ট্রিক্স শেখাই দিছি, কষ্ট করে তুমি একটু ওভাবে পড়ো, একদম একদম ইজি লাগবে, ঠিক আছে? কোনো প্যারা নাই এগুলাতে। আচ্ছা, তারপর বলছে ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে ওই স্থানটাকে আমরা কি বলি? জানি আমরা সবাই সেট বলি, তাই না? আচ্ছা, এবং এই এরিয়াটার একটা নাম আছে, কি বলি? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। এবং এই জায়গাটা একটা কুঞ্জন ফর্ম করে, কি কুঞ্জনের নাম কি বলতো? গৌণ কুঞ্জন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। ক্লিয়ার? সব কিছু আমরা ধরে ধরে সামনের দিকে আগাবো, কারণ এখানে কোনো বেসিকে ঘাটতি থাকা উচিত না। ক্লিয়ার? ওকে, এখন আমরা পড়বো হেরিডিটি বা বংশগতি জিনিসটা মানে কি। এটা আমরা আসলে সবাই জানি, এটা আমরা এসএসসিতে খুব ভালো করে পড়ে আসি। বংশগতি বা বংশগতির ম্যাটেরিয়ালস এগুলো কি বোঝায়, তাই না? আচ্ছা, সো তোমাকে আমি যেহেতু এটা আনছি, দ্যাটস আমি বুঝাবো, সেটা হচ্ছে সংজ্ঞা দিয়ে জিনিসটা বুঝাবো। আগে আমার ডেফিনেশন পড়তে হবে। আমি যেগুলো একটু ডেফিনেশন লিখে দিব, কষ্ট করে ওই ডেফিনেশনগুলো পুরোপুরি মুখস্থ করার ট্রাই করবা, কারণ এগুলো হুবহু লেখা লাগবে। তাহলে হেরিডিটি মানে কি সেটা আমরা জানি, মাতা পিতা থেকে তার সন্তান সন্ততিতে যে বংশগতি বা তার বৈশিষ্ট্য আসার যে প্রক্রিয়া, তাকে আমরা বলতেছি বংশগতি, ঠিক আছে? আচ্ছা, সেগুলো হচ্ছে যেসব মাধ্যমে, অর্থাৎ যেসব বস্তুর মাধ্যমে এই জিনিসগুলো বাহিত হয় তাদেরকে আমরা বলবো জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশগতীয় বস্তু। তাহলে তুমি চিন্তা করে বলো তো জেনেটিক ম্যাটেরিয়াল কি? ডিএনএ। খুব সিম্পল, কারণ ডিএনএ তো কী করতেছে? আমাদের বংশগতীয় বস্তুগুলা পিতামাতা থেকে সন্তান সন্ততিতে পরিবহন করতেছে, তাই না? আচ্ছা, এখানে একটা খুব সুন্দর চার্ট আছে, এটা দিয়ে আমরা আসলে ওভারঅল পড়া সব বুঝে যাব। এটা আমি তোমাকে আগেও বলছি, সেটা হচ্ছে ধরো আমার দেহ ট্রিলিয়ন সংখ্যক কোষ নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা কোষের মধ্যে কী আছে আমরা জানি? ক্রোমাটিন জালিকা আছে। ক্রোমাটিন জালিকাগুলা একটা নির্দিষ্ট সময়, কোন সময়? কোষ বিভাজনের সময়, সেগুলোকে আমরা বেসিক্যালি ক্রোমোজোমের শেপে দেখি। এবং আমরা জানি এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? অনেকগুলা ক্রোমাটিন বাহু আছে। মনে আছে না আমি ক্রোমোজোমটাকে কিভাবে আঁকছিলাম? সাপোজ ধর এটা একটা ক্রোমোজোম, আমি ক্রোমোজোমটাকে এরকম করে আঁকছিলাম। এই যে ভিতরে যে আমি কুণ্ডলিত জিনিসগুলো দিচ্ছি, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিনের মধ্যে কি ছিল বলতো? ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন ছিল। ওই ইউক্রোমাটিনের পার্টটাকে যদি আমরা কেটে নেই, সেখান থেকে আমরা বেসিক্যালি কি পাবো? ডিএনএ পাবো, তাই না? কারণ আমরা জানি ইউক্রোমাটিনে কি করতেছিল? বংশগতি বা বৈশিষ্ট্য নির্ধারণের জন্য সুনির্দিষ্ট অঞ্চল ছিল। হেটেরোক্রোমাটিন থেকে কি পাই না আমরা? কোনো বংশগতি নির্ধারণকারী ডিএনএ পাই না,
ঠিক আছে, ইউক্রোমাটিন থেকে পাই। মনে ছিল না? এটা একটু আগে পড়াইছিলাম কিন্তু। আচ্ছা, তাহলে আমরা ডিএনএ পাইলাম। আচ্ছা, তারপর ডিএনএর মধ্যে কিন্তু জাস্ট একটা জিন না, ডিএনএর মধ্যে কিন্তু অনেকগুলো জিন আছে। যেমন আমি যদি তোমাকে জাস্ট একটা বৈশিষ্ট্যতে বুঝাই, সাপোজ ডিএনএর এই অংশটা হচ্ছে কি করতেছে, তোমার চোখের রং নিয়ন্ত্রণ করতেছে। এই অংশটা তোমার উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে। এবং এই প্রত্যেকটা অঞ্চলের আলাদা নাম আছে। কি মনে আছে তোমার? এই প্রত্যেকটা অঞ্চলকে আমরা কি রাখতাম? সেটা হচ্ছে লোকাস। মানে কি, ডিএনএর যে সুনির্দিষ্ট অঞ্চলে আমরা জিন পাই, ওই সুনির্দিষ্ট অঞ্চলকে আমরা কি বলতাম? লোকাস বলতাম। তাহলে এগুলো প্রত্যেকটা এক একটা লোকাস। ইভেন তুমি বিশ্বাস করবা, এটা একদম রিসেন্ট যেটা সায়েন্টিফিক গবেষণার মাধ্যমে বের করছে, সেটা হচ্ছে ধরো পিতার, বিশেষ করে পিতা, কারণ আমরা তো জানি নর্মালি পিতা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য থাকে, সো পিতার বৈশিষ্ট্য সবচেয়ে বেশি যায় আর কি। সো পিতার যদি লাইফে কোনো ট্রমা থাকে, বুঝছো, সিভিয়ার কোনো ট্রমা মানে তো আমার আর বোঝানো লাগতেছে না, ওই ট্রমা বা ওই যে মানসিক যন্ত্রণা, এটা কিন্তু তার ছেলে মেয়ের মধ্যে ট্রান্সফার হয়। তো তুমি চিন্তা করতে পারতেছো ডিএনএ যে তোমার বংশগতি বস্তু ট্রান্সমিট করতেছে সেটা কোন লেভেলে। সো এটা দেখো না, আমরা যখন ইভেন এটা কিন্তু আমাদের শরীয়তে বলা আছে, যখন বলে বিবাহ করার জন্য তুমি অবশ্যই বংশ থেকে বিয়ে করবা, এরকম একটা কিন্তু লাইন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু বলে গেছিলেন। তো তুমি বুঝতেছো কেন এই ওয়ার্ডটা ইউজ করছে? এটা কিন্তু পুরো একটা ব্যাখ্যা আছে। দেখো আমি তোমাকে বলতেছি এই যে তোমার যে পিতামাতার যে তোমার লাইফের ট্রমা, এগুলো সন্তান সন্ততির মধ্যে যাচ্ছে। ইভেন তুমি যদি তার বৈশিষ্ট্যগুলো, তার জীবদ্দশায় যত বৈশিষ্ট্যগুলো, যেমন এক এক বংশের এক একটা কিন্তু স্বভাব থাকে, তাই না? এটা কিন্তু তোমরা বাংলাদেশের লোকাল সমাজের মধ্যে দেখে আসতেছিলা, এক এক বংশের এক এক রকম স্বভাব থাকে। সো এইটার জন্য বলছে তোমরা বেসিক্যালি বংশ দেখে বিয়ে করো, ঠিক আছে? সো জাস্ট আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাইলাম যে এইগুলা অনেক ম্যাটার করে। মানে এই যে জিন, এটা কত ভাস্ট একটা জিনিস, তুমি যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু আরও বিস্তারিত পড়বো সব কিছু, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এখন হচ্ছে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মানে আমরা তো বলছিলাম নিউক্লিক অ্যাসিড আছে আর হচ্ছে প্রোটিন আছে। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিডটা আমরা এখন পড়াশোনা করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিড মানে তো আমরা জানি কি, ডিএনএ অথবা আরএনএ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নিউক্লিক অ্যাসিডটা কে আবিষ্কার করছে, কোথায় করছে, এগুলো একটু আমার পড়তে হবে। আসি, তাহলে নিউক্লিক অ্যাসিডটা আবিষ্কার করছে একজন বিজ্ঞানীর নাম মাথায় রাখবা, সেটা হচ্ছে ফ্রেডরিক মিশার। তাহলে জাস্ট মাথায় রাখতে পারবা মিশার কি করছে, কোত্থেকে? সেটা হচ্ছে মিশার হচ্ছে, ধরো আমার এখানে হচ্ছে কি হয়েছে, একটা কাইন্ড অফ একটা পিম্পল হয়েছে। আমরা তো জানি পিম্পলকে যখন আমরা চাপ দিয়ে বের করে ফেলি, সাদা সাদা কিছু পুঁজ বের হয়, তাই না? আমি একদম খুব সিম্পলি বলি, সাদা সাদা কিছু পুঁজ বের হচ্ছে। ওই যে পুঁজগুলা, আমাকে বলো তো এই পুঁজগুলা বেসিক্যালি কি? তুমি কি জানো? এই পুঁজগুলো হচ্ছে শ্বেতরক্তকণিকা, ডেড শ্বেতরক্তকণিকা। আমি যদি বলি ডেড, অর্থাৎ অলরেডি এগুলো মরে গেছে, ডেড WBC। ক্লিয়ার? যেগুলো তোমরা পুঁজের মধ্যে সাদা সাদা দেখতেছো। এখন এগুলো সাদা কেন বলো তো? কারণ শ্বেতরক্তকণিকার কালারই সাদা। এবং এখানেই কেন তুমি শ্বেতরক্তকণিকা পাচ্ছ বলো তো? কারণ এখানে হচ্ছে তোমার কি হচ্ছে, যেখানে পিম্পল আছে সেখানে হচ্ছে জীবাণু আক্রমণ করছে, অথবা ওখানে জীবাণু ছিল, দ্যাটস ওয়াই ওখানে পিম্পলটা গ্রো করছে। এখন যদি তুমি বলো ভাইয়া পিম্পল কেন গ্রো করছে, একটু করে তোমাকে বুঝাই। সেটা হচ্ছে এখানে যে জীবাণু আছে, দ্যাটস ওয়াই এখানে পিম্পল গ্রো করছে, বিষয়টা এরকম না। ধরো এখানে জীবাণু আছে, এটাকে তো এখন আমার মেরে ফেলতে হবে। তাহলে মেরে ফেলার জন্য রক্ত থেকে কে যাবে বলো তো? শ্বেতরক্তকণিকা যাবে। কেন আমরা জানি? সেটা হচ্ছে শ্বেতরক্তকণিকাকে আমরা কি বলি? দেহের আণুবীক্ষণিক সৈনিক বলি। এগুলো কিন্তু এসএসসিতে পড়ছো। কি বলতেছি? দেহের আণুবীক্ষণিক সৈনিক বলতেছি। এখন আমাদের তাহলে শ্বেতরক্তকণিকা করতেছে কি? ওই জায়গায় যাবে, গিয়ে কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস করে ওখানকার জীবাণুগুলোকে মেরে ফেলবে। তো জীবাণুগুলোকে মেরে ফেলার পরে এই যে WBC ও নিজেও কিন্তু মারা যাবে। মারা যাওয়ার পর ওখানে একটা পুঞ্জীবিত হয়ে পিম্পল তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, সব কিছু কিন্তু বুঝার আছে। সো ওই যে শ্বেতরক্তকণিকা, মৃত শ্বেতরক্তকণিকার যে পুঁজ, ওই পুঁজ থেকেই সে হচ্ছে কি এই রাসায়নিক পদার্থটা আলাদা করছে, অর্থাৎ ডিএনএ আরএনএ অথবা নিউক্লিক অ্যাসিডকে সে আলাদা করছে। তাহলে একটু হিস্ট্রি জানো তোমার জন্য মোর দেন এনাফ। এখন আমরা পড়বো বেসিক্যালি ডিএনএ আরএনএ যে আমরা এখন পড়বো, তাহলে এই যে নিউক্লিক অ্যাসিডের কী আছে, কী দিয়ে তারা গঠিত, তাদের কোনো আলাদা নাম আছে কিনা, তো এটা জানতে হবে। নিউক্লিক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ একটা নাম আছে। নিউক্লিক অ্যাসিডকে আমরা ডাকি মাস্টার মলিকিউল। চিন্তা করো না, আমাদের এই যে তোমার মলিকিউল যা আছে, মলিকিউল মানে তো জানি যত রকম অণু আছে তার মধ্যে সবচেয়ে প্রধানকে ডিএনএ অথবা আরএনএ, এটা তো আমরা সবাই জানি যদি আমরা জীবের দেহ চিন্তা করি, তাই না? দ্যাটস ওয়াই এটাকে কি বলতেছি? মাস্টার মলিকিউল বলতেছি। কিন্তু এখানে কোয়েশ্চেন আবার কাহিনী আছে, ঠিক আছে? এটা কিন্তু একবার এসে ঝামেলা করছিল, আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে বলছে নিচের কোনটিকে মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে তোমাকে যদি অপশনগুলো এরকম দেয়, একটা ধরো আমাকে দিচ্ছে নিউক্লিক অ্যাসিড, ধরো তোমাকে নিউক্লিক অ্যাসিড দিচ্ছে, এরপর ধরো তোমাকে ফ্যাটি অ্যাসিড দিচ্ছে, এরপর তোমাকে দিচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তারপর দিচ্ছে তোমাকে অ্যামাইনো অ্যাসিড, তারপর ধরো তোমাকে আদার যে কোনো একটা জৈব অ্যাসিড, এরকম কিছু একটা দিচ্ছে। তখন তোমার আনসারটা কী হবে আমাকে বলো তো? তখন তোমার আনসারটা হবে অবভিয়াসলি নিউক্লিক অ্যাসিড, বিকজ আমরা পড়ছি।
ঠিক আছে, কিন্তু মজার বিষয় একটু পরে তুমি দেখবা ডিএনএকেও কি বলা হয়েছে, মাস্টার মলিকিউল বলা হয়েছে, এবং এটা কিন্তু আবার মেডিকেল আসছে, নিচের কোনটিকে মাস্টার মলিকিউল বলা হয়। ওখানে কিন্তু আনসারটা কি ছিল, ডিএনএ ছিল। কারণ কারণ ওখানে অপশনগুলো ছিল এরকম, ডিএনএ, আরএনএ, তারপর দিছে প্রোটিন, তারপর দিছে আরেকটা শর্করা, এরকম হচ্ছে তোমার অপশনগুলো দিছিল। তো এরকম যখন তোমাকে অপশন দিবে তখন তোমার আনসারটা হবে ডিএনএ। তার মানে একটা জিনিস মাথায় রাখবা, মাস্টার মলিকিউল কিন্তু নিউক্লিক অ্যাসিডকে বলা হয়, আবার নিউক্লিক অ্যাসিডের মধ্যেই তো কি আছে, ডিএনএ আছে, তাই না? তুমি তো বলবে ভাই দুইটাই সেম জিনিস। হ্যাঁ, দুইটা সেম জিনিস, যেহেতু তোমার এই যে এইচএসসি লাইফে একটু এলোমেলো, এইচএসসি লাইফে যেরকম বই আছে তোমার পরীক্ষা এরকমই দেওয়া লাগবে। তো তাইলে তোমার যদি অপশনের মধ্যে এই টাইপের অপশন থাকে তাহলে নিউক্লিক অ্যাসিড হবে, কিন্তু যদি অপশনের মধ্যে ডিএনএ থাকে আনসার কিন্তু ডিএনএ হবে। ঠিক আছে, কারণ ডিএনএ তো আরও স্পেসিফিক, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ওটার ভিতরেই তো ডিএনএ আছে, তাই না? তো ডিএনএ আরও স্পেসিফিক, আনসার ডিএনএ আরও বেশি কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসি আমরা এগুলো একটু ব্যাখ্যা দিই, এগুলো একটু পড়াশোনা করে আসো। সেটা হচ্ছে আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড, বা আমরা যদি বলি এখন আমরা ডিএনএ পড়বো, সো ডিএনএ অথবা আরএনএ, এখানের মধ্যে তিনটা অংশ থাকে। কি কি অংশ থাকে? একটা হচ্ছে পেন্টোজ সুগার থাকে, ভালো করে খেয়াল করো। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকে। কি বললাম? পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, ফসফরিক অ্যাসিড থাকে। ভাইয়া এখানে পেন্টোজ মানে কি বলো তো? পেন্টোজ মানে 5টা কার্বন থাকবে। ঠিক আছে, এই যে সুগার, সুগারের মধ্যে কি থাকবে? 5টা কার্বন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো 5টা কার্বনযুক্ত সুগারের আবার আলাদা নাম আছে, এটাকে আমরা বলি রাইবোজ সুগার। কি বলি? রাইবোজ সুগার। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি নাইট্রোজেন বেসে। নাইট্রোজেন বেসের মধ্যে আবার কয়েকটা আছে, আমরা এগুলো অলরেডি জানি, তাই না? পিউরিন বেস আছে, পাইরিমিডিন বেস আছে, এগুলো আমরা আলাদা পড়বো, সমস্যা নেই। এরপর আছে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা বেসিক্যালি H3PO4 কে তো আমরা কি বলি? ফসফরিক অ্যাসিড বলি। বাট এখানে তোমার ফসফরিক অ্যাসিডটা এভাবে থাকে না, এখানে বেসিক্যালি ফসফেট হিসেবে থাকে, মানে PO4 3- হিসেবে থাকে। তাহলে এই তিনটা জিনিস দিয়ে আমার কি গঠিত হচ্ছে? নিউক্লিক অ্যাসিডটা গঠিত হচ্ছে। কি কি? পেন্টোজ সুগার, 5টা কার্বন, দ্যাটস ওয়াই পেন্টোজ সুগার বলতেছি, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসি, এখন আমরা একটু বিস্তারিত পড়বো, সেটা হচ্ছে কোথায় কি কি আছে। দেখো, এই যে পেন্টোজ সুগার যেটা বললাম, সেটা রাইবোজ সুগারও হইতে পারে, ডিঅক্সি রাইবোজ সুগার হইতে পারে, তাই না? আমরা কিন্তু পড়ছি রাইবোজ সুগার কার মধ্যে থাকে? আরএনএর মধ্যে থাকে। আর ডিঅক্সি রাইবোজ কার মধ্যে থাকে? সেটা হচ্ছে ডিএনএর মধ্যে থাকে। তারপর নাইট্রোজেন গঠিত ক্ষারটাই আমরা বেসিক্যালি একটু ব্যাখ্যা দিয়ে পড়বো। সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, সেটা আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পিউরিন বলতে পারি, আর একটা হচ্ছে পাইরিমিডিন বলতে পারি। এখন একটা জিনিস মাথায় রাখবা, এখানে একটা থিওরি ফলো করে, সেটা হচ্ছে দেখো, এই যে পিউরিন যেটা, সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। তাই ঠিক আছে, তাহলে পিউরিনের মধ্যে কি আছে? এ আছে আর জি আছে। আর পাইরিমিডিনের মধ্যে কি আছে? 3টা, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। তোমাদের মনে হয় এসএসসির নলেজ এই জিনিসটা মনে আছে, বা এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে কি থাকে? ডিএনএর ক্ষেত্রে হচ্ছে থায়ামিন থাকে। ক্লিয়ার? আর যখন ডিএনএর বদলে আরএনএ হয়ে যাবে তখন থায়ামিনের বদলে কি থাকে? ইউরাসিল থাকে। এই লাইনটা কি তোমাদের মনে আছে? অর্থাৎ আমরা যখনই ডিএনএ থেকে আরএনএতে কনভার্ট করব, আমাদের ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যতগুলো থায়ামিন আছে ওগুলো কনভার্ট হয়ে ইউরাসিল হয়ে যাবে। এটা তো তোমাদের মনে আছে, তাই না? তাহলে এখান থেকে এই লাইনটা মাথায় রাখবা, আমাদের আরএনএতে, এটা আমরা আরএনএ পড়লে সেখানে আবার পড়বো, প্যারা নাই। আরএনএর মধ্যে থায়ামিনের পরিবর্তে, মানে এখানে আরএনএতে থায়ামিনটা থাকে না, সেটা চেঞ্জ হয়ে যায়, সেটার পরিবর্তে কি হয়ে যায়? ইউরাসিল বসে। জাস্ট এই লাইনটা মাথায় রাখবা। ক্লিয়ার? আচ্ছা, তারপর আরেকটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে দেখো, পিউরিন, এই নামটা ভাই ছোট না? দেখো, নাম যার ছোট, গাঠনিক সংকেত তার বড়। এই যে তুমি নেমোনিক্সটা মাথায় রাখবা, নাম যার ছোট তার গাঠনিক সংকেত বড়, মানে মাথায় রাখবা পিউরিন নামটা হচ্ছে ছোট, কিন্তু পিউরিনের মধ্যে তার যে গঠন, অর্থাৎ পিউরিনের মধ্যে যা যা আছে অ্যাডিনিন আর গুয়ানিন, তাদের যে গঠন, সেখানে হচ্ছে 2টা রিং থাকে, অর্থাৎ 2টা রিং থাকে। ক্লিয়ার? আর পাইরিমিডিন নামটা বড় না, কিন্তু তার গাঠনিক স্ট্রাকচারটা ছোট, অর্থাৎ এখানে মাথায় রাখবা সবার ক্ষেত্রে একটা রিং থাকে। এই যে যেগুলো পড়ে সেগুলো মাথায় রাখতে পারবা কষ্ট করে। তাহলে পিউরিন নামটা হচ্ছে ছোট, বাট নাম যা ছোট তার কাজে সে বড়, অর্থাৎ তার গাঠনিক সংকেতের রিং থাকবে 2টা। আর পাইরিমিডিন, এটার নামটা লম্বা বাট এটার রিং থাকবে একটা। ক্লিয়ার? ওকে, তারপর আসে ফসফরিক অ্যাসিড, এত বোঝানো কিছু না। এখন হচ্ছে আমরা স্পেসিফিক ওয়েতে পড়বো। তোমরা হয়তো বা অনেকে কনফিউজ থাকো মাঝে মধ্যে, যখন ওই যে হালকা পাতলা এতক্ষণ পড়াইলাম না, অনেকে কিন্তু তাও কনফিউজ থেকে যাও। এখন আমরা বিস্তারিত পড়বো, ইনশাল্লাহ কারো বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আসি ফার্স্টে আমরা পেন্টোজ সুগার নিয়ে ব্যাখ্যা দিব। তাহলে ভাইয়া পেন্টোজ সুগার তোমাদের মনে আছে না? কি বলছি? পেন্টোজ মানে 5 কার্বনযুক্ত শর্করা। এখন 5 কার্বনযুক্ত শর্করার নাম আমরা কি জানি? রাইবোজ শর্করা, ঠিক আছে? এখন এটা আবার 2 টাইপের হইতে পারে। দেখো, রাইবোজ শর্করাটা 2 টাইপের হইতে পারে। হয়তো বা এটা কি হইতে পারে? এটা হচ্ছে আমাদের ডিঅক্সি হইতে পারে, অথবা জাস্ট রাইবোজ শর্করা হইতে পারে। আমরা জানি ডিএনএ মানে কি?
ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে তো আমরা বুঝে গেছি এই পেন্টোজ সুগারের উপর ভিত্তি করেই বেসিক্যালি ডিএনএ আরএনএ দুই ভাগে ডিভাইডেড, তাই না? বুঝে গেছি না? দেখো এই পেন্টোজ সুগারের মধ্যে যদি ডিঅক্সি থাকে, এই ডিঅক্সি নামের জন্য তাকে আমরা ডিএনএ বলতেছি, আর যদি নর্মালি রাইবোজ শর্করায় থাকে কোনো চেঞ্জ নেই তখন তাকে আমরা আরএনএ বলতেছি। এখন অনেকে কনফিউজ, ভাই এটা কী বললেন বুঝি নেই, আসলে আমরা স্ট্রাকচার দিয়ে বুঝবো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা পেন্টোজ সুগার আঁকছি, এখানের মধ্যে 5টা কার্বন, এই যে এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা 2 নাম্বারটা, এটা 3 নাম্বারটা, এটা 4 এবং এটা 5, ঠিক আছে? এটা এই জায়গাটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে CH2OH, দুইটাই সেম জিনিস, কোনো সমস্যা নেই। তাহলে ভাই বুঝতেছি এটা একটা রাইবোজ শর্করার প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, এখন এই রাইবোজ শর্করার প্যাটার্নের মধ্যে মাথায় রাখবা নর্মালি থাকে হচ্ছে এরকম, ঠিক আছে? নর্মালি রাইবোজ থাকে হচ্ছে এরকম, এটা রাইবোজ লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু রাইবোজ শর্করার 2 নাম্বার কার্বন, অর্থাৎ এই যে 2 নাম্বার কার্বন থেকে যদি অক্সিজেনটা চলে যায়, এই যে এখানে অক্সিজেন আছে না, দেখো এখানে কিন্তু অক্সিজেন নাই, তার মানে রাইবোজ শর্করার 2 নং কার্বন থেকে যদি অক্সিজেনটা রিমুভ হয়ে যায় তখন তাকে আমরা বলবো ডিঅক্সি, ডি মানে তো বাদ, অক্সি মানে অক্সিজেন, তার মানে 2 নাম্বার কার্বন থেকে যদি অক্সিজেনটা চলে যায় তখন তাকে বলবো আমরা ডিঅক্সি রাইবোজ। ক্লিয়ার? তাহলে ডিএনএর গঠনে কোনটা থাকবে? এটা থাকবে, আর আরএনএর গঠনে কোনটা থাকবে? এটা থাকবে। একদম ক্লিয়ার? ওকে, আমি একটু লিখে দিতে আমার সমস্যা নেই। তাইলে আমাদের ডিঅক্সি মানে কি? ডিঅক্সি মানে আমরা জানি অক্সিজেন রিমুভাল বা অক্সিজেন থাকে না। কয় নাম্বার কার্বনে থাকে না? রাইবোজ শর্করার 2 নং কার্বনে, ঠিক আছে? তাহলে 2 নং কার্বনে যদি কি থাকে না? অক্সিজেন থাকে না, দ্যাটস ওয়াই তাকে আমরা কি বলতেছি? ডিঅক্সি বলতেছি। এটুক তো ক্লিয়ার। আচ্ছা, তারপর তোমাদের বইয়ে দেখবা একটা খুব সুন্দর করে একটা নাম আছে, সেটা হচ্ছে আমরা এটাকে আরও স্পেসিফিকভাবে বলতে পারি বিটা ডি। দেখবে এটা বলা আছে একটা জিনিস, সেটা হচ্ছে বিটা ডি রাইবোজ, এরকম একটা নাম বলা আছে, দেখবা তোমার বইয়ের মধ্যে লেখা আছে বিটা ডি রাইবোজ। তাহলে ভাইয়া অনেকে আমাকে কোয়েশ্চেন করে, তাহলে আপাতত বুঝছো ডিএনআরএনের কাহিনী তো বুঝছো, এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করে ভাইয়া বিটা ডি মানে কি? একটা জিনিস মাথায় রাখবে, এই যে এখানে বিটা লেখছে না, বিটা, বিটা মানে কি জানো? বিটা মানে হচ্ছে এই যে এখানে, এই যে এখানে 1 নাম্বার কার্বনে, বিটাটা ডিফাইন হয় 1 নাম্বার কার্বন দিয়ে। এই যে 1 নাম্বার কার্বনে এই যে OH গ্রুপ আছে না, এটা যদি উপরে থাকে তখন তাকে বলবো আমরা বিটা, আর যদি এই OHটা যদি নিচে থাকে, Hটা যদি উপরে থাকতো তখন তাকে বলবো আমরা আলফা। এটা কিন্তু তোমরা আগেও পড়ছো, মনে আছে? কোষ প্রাচীরের গঠনের মধ্যে পড়ছো সেলুলোজ। সেলুলোজ মানে কি? সেলুলোজ মানে হচ্ছে বিটা ডি গ্লুকোজ, মনে পড়ছে? ওই যে বিটাটা হচ্ছে এটা, যেখানে বিটা দেখবা সেখানে মাথা রাখবা 1 নাম্বার কার্বনে OHটা উপরে, তার মানে বিটা মানে কি? বিটা মানে হচ্ছে 1 নং কার্বনে যদি OH উপরে থাকে তাকে আমরা বিটা বলি। এখন অনেকে আবার ডি মানে কি জিজ্ঞাসা করো, ডি মানে কি? এটা আসলে এখন জানতে হবে না, এটা তোমরা 3 নাম্বার চ্যাপ্টারে কোষ রসায়ন চ্যাপ্টারের ডিটেলস জানতে পারবা। বাট তাও একটু বলে রাখি, এটা হচ্ছে আলোর দিকের ভিত্তিতে হচ্ছে শেপটা নির্ধারণ করে। সো আলোর দিকের ভিত্তিতে 2 টাইপের হতে পারে, একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, একটা হচ্ছে লেভো রোটেটরি। জানবা, বিস্তারিত জানবা, প্যারা নাই। ধরো আমি ধরো এভাবে দাঁড়াইছি, আমার হাতটা ধরো এভাবে, ঠিক আছে? আমার হাত ধরো এভাবে, তো আমরা যদি আয়নার মধ্যে দেখি ঠিক আমার হাতের উল্টা শেপটা দেখা যাবে না, তাই না? ধরো আমি কলমটাকে এভাবে ধরছি, আয়নার মধ্যে কিন্তু আমি এভাবে দেখবো, তাই না? একটু উল্টা দেখি না? এটা বেসিক্যালি এটার ভিত্তিতে হচ্ছে ডি আর এল 2টা ভাগে ভাগ করছে। ডি মানে হচ্ছে ডেক্সট্রোরোটেটরি আর এল মানে ল্যাবোরোটেটরি। জাস্ট নামগুলো একটু কষ্ট করে মাথায় সেট রাখো, আর কিচ্ছু জানতে হবে না। তাহলে ভাই পেন্টোজ সুগার সম্পর্কে আমরা বিস্তারিত জানছি না? আচ্ছা, কখন ডিএনএ হবে কখন আরএনএ হবে এটা আমরা জেনে গেছি, ওকে। এবং পেন্টোজ সুগারের শেপটাও আশা করি তোমরা জানছো। এখন আমরা জানবো, আমরা এখন কি জানবো? এখন আমরা জানবো নাইট্রোজেন গঠিত ক্ষার সম্পর্কে। আমরা তো অলরেডি পড়ে ফেলছি, কি পড়ছি? পিউরিন। এই যে পিউরিন বলছি, নাম তার ছোট কিন্তু তার কি থাকবে? রিং হচ্ছে 2টা থাকবে, অর্থাৎ তার শেপটা বড় হবে। দেখছো এখানে কি আছে? 2টা রিং আছে। ক্লিয়ার? আচ্ছা, আর পাইরিমিডিন নাম তার বড় কিন্তু তার রিং থাকবে একটা একটা করে, অর্থাৎ তার গঠনটা ছোট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন হচ্ছে তোমাদের মাঝে মধ্যে পরীক্ষা, এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডের 22-এর একটা কোয়েশ্চেন দিয়ে দিছিল এরকম। এই কোয়েশ্চেনটা দিছিল এরকম, একটা চিত্র দিয়ে দিছিল, বলছে উদ্দীপকের চিত্রটা কোন ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক। এটাতে একটা প্যারা খাওয়াই দিছে, কারণ কেউ আসলে এই জিনিসগুলো পড়ে না, মানে এই যে গাঠনিক সংকেত কেউ মুখস্থ করে না। সো তোমার কি মুখস্থ করা লাগবে না? তোমার এখনও মুখস্থ করতে হবে না, তোমার জাস্ট চিত্রটা দেখে চিনতে হবে যে এটা কি। তোমার পরীক্ষায় খাতায় আঁকতে হবে না, সিকিউর জন্য লিখতে হবে না, বাট এমসিকিউতে এটা দেখে চিনতে হবে। তাহলে বা চিনবো কীভাবে? আমরা একটু আসি দেখি চিনবো কীভাবে। ফার্স্ট আমরা পিউরিন দেখতেছি, তাহলে পিউরিন মানে তো আমরা আগে মাথায় সিলেক্ট করে ফেলবো যে 2টা রিং আছে কিনা, তাহলে একটা ফিল্টারিং হয়ে গেল। তারপর আমরা অ্যাডেনিন আর গুয়ানিনকে কীভাবে চিনবো? দেখে আমাকে বলো তো, অ্যাডেনিন আর গুয়ানিনকে কীভাবে চিনবো? একদম সিম্পলি মাথায় রাখবা, সেটা হচ্ছে গুয়ানিনের মধ্যে একটা সিও থাকবে। ক্লিয়ার?
সো গুয়ানিনের মধ্যে একটা কি থাকবে, সিও থাকবে। এটা আজকে থেকে মাথায় একদম সেট, যে গুয়ানিন হলে তার উপর একটা কি থাকবে, সিও থাকবে। সিওকে আমরা একটা সুন্দর নামে রাখি, সেটা হচ্ছে কার্বনিল গ্রুপ। ঠিক আছে, এটা তোমরা জৈব যৌগে পড়লে পাবা। সিওকে আমরা বলি কার্বনিল গ্রুপ থাকবে। তাহলে আমাদের গুয়ানিনের মধ্যে একটা কার্বনিল গ্রুপ থাকবে। তাহলে এবার আসি আমরা পাইরিমিডিনের তিনটাকে আমরা কিভাবে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমার বেসিক্যালি এই যে তিনটার মধ্যে আসবে হচ্ছে কি জানো, থায়ামিন আর ইউরাসিলকে আমি কিভাবে চিনবো সেটা। কারণ আমরা জানি ডিএনএর ক্ষেত্রে থায়ামিন থাকে, আরএনএর ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। সো এই দুইটাই বেসিক্যালি তোমাকে পরীক্ষায় এমসিকিউতে আসবে। তো এই দুইটাকে আমরা আলাদা কিভাবে ডিফারেন্সিয়েট করবো দেখি বলো তো, মাথায় রাখবা এই CH3 দিয়ে। ক্লিয়ার? এই CH3টা আমাদের থায়ামিনের ক্ষেত্রে থাকবে, বাট ইউরাসিলের ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করো, বা অনেকে আচ্ছা জানতে চায়, ভাইয়া এই যে সুন্দর সুন্দর নামগুলো দিছে, এই নামগুলো বেসিক্যালি কোত্থেকে দিছে, আমি তো বুঝতেছি না। তো এই নামের কিন্তু ইতিহাস আছে। ঠিক আছে, এই যে দেখো সাইটিডিন আর থায়ামিন দুইটাই কিন্তু এক জায়গা থেকে আসছে। সাইটি নামটা আসছে সাইটো থেকে। আমরা জানি সাইটো মানে কি, সাইটোলজি। সাইটোলজি মানে তোমাদের মনে আছে না কি পড়াইছিলাম, কোষবিদ্যা। তার মানে সাইটো মানে হচ্ছে কি, কোষ। ঠিক আছে, আর থায়ামিনটা আসছে হচ্ছে থাইমাস থেকে। ক্লিয়ার? তাহলে দুইটা নামের ইতিহাস আমি জেনে গেছি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আসে এখানে অ্যাডিনিন। এই অ্যাডিনিনটা আসছে সেম, অ্যাডিনিনটা আসছে অ্যাডিনো গ্ল্যান্ড থেকে। অ্যাডিনো মানে অ্যাডিনোর ইংলিশ নাম হচ্ছে গ্ল্যান্ড। ক্লিয়ার? অ্যাডিনো হচ্ছে একটা ল্যাটিন নাম, আর এটার ইংলিশ নামটা হচ্ছে গ্ল্যান্ড। তার মানে কোনটা নাম কোত্থেকে আসছে আমরা বুঝে গেছি না। আর গুয়ানিনটা একটু ডিফারেন্ট। এই গুয়ানিনটা আসছে একটা সি বার্ডের পলন্ত মল থেকে। মানে সি বার্ড তো আমরা সবাই চিনি, সাদা সাদা দেখো না, সেন্ট মার্টিনে যাওয়ার সময় উড়ে যায়। সো ওদের যে পরন্ত মল, ওখান থেকে হচ্ছে গুয়ানিনটাকে ফার্স্ট আমরা কালেক্ট করছি। দ্যাটস ওই অনুযায়ী এটার নাম আমরা কি দিছি, গুয়ানো থেকে গুয়ানিন নামটা দিছি। ক্লিয়ার? তাহলে নামের ইতিহাস আমরা জেনে গেছি। এগুলো আসলে লাগে না, বাট তাও জানাইছি। তাহলে আমরা নাইট্রোজেন গঠিত ক্ষার সম্পর্কে পুরোপুরি জানছি, একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমি একদম স্লোলি পড়াচ্ছি, কারণ এখন তো তোমার পুরোপুরি জানতে হবে। আচ্ছা, তারপর ফসফরিক অ্যাসিড তো আমরা পুরোপুরি জানি কি জিনিসটা। আচ্ছা, এখন আমরা পড়বো দুইটা জিনিস, একটা পড়বো নিউক্লিওসাইড, একটা পড়বো নিউক্লিওটাইড। এগুলো হচ্ছে আমাদের খতে খুবই কমন কোয়েশ্চেন। নিউক্লিওসাইড বলতে কি বুঝো, নিউক্লিওটাইড বলতে কি বুঝো। তাহলে এখন আমরা তিনটা যে উপাদান পড়ছি না নিউক্লিক অ্যাসিডের, কি কি আছে, পেন্টোজ শর্করা, তারপর ফসফরিক অ্যাসিড, তারপর নাইট্রোজেন গঠিত ক্ষারক। তাহলে নিউক্লিওসাইড মানে কি, নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেন গঠিত ক্ষারক লাগবে তাকে আমরা কি বলবো, নিউক্লিওসাইড বলবো। তাহলে আমি খুব সিম্পলি লিখলে, তাহলে সুগারকে আমরা S দিয়ে প্রকাশ করি, আর নাইট্রোজেন যুক্ত ক্ষারকে আমরা N দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে S এর সাথে যখন N2 যুক্ত ক্ষারক যুক্ত হবে, এই জিনিসটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আমরা যে সাইড দিয়ে মাথা রাখি। ক্লিয়ার? তারপর এই টোটাল জিনিসটার সাথে যখন আমার কোন জায়গায় যুক্ত হবে আমাকে দেখি বলো তো, এই যে এই যে সুগারের সাথে, এই সুগারের সাথে এখানে একটু আলাদা মার্ক করে রাখি, এই সুগারের সাথে যখন আবার ফসফেট যুক্ত হবে, তাহলে এই তিনটাকে একসাথে আমরা বলবো কি, নিউক্লিওটাইড। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে না? তাহলে সুগার আর নাইট্রোজেন গঠিত ক্ষারক যখন যদি একসাথে লাগবে তখন আমরা তাকে বলবো নিউক্লিওসাইড, আর এই সুগারের সাথে ফসফেট যখন যুক্ত হবে, অর্থাৎ তিনটাকে একসাথে বলবো, তখন তিনটা একসাথে মিলে, অর্থাৎ এখানে ফসফেটও থাকবে, সুগারও থাকবে, নাইট্রোজেন গঠিত ক্ষারকও থাকবে, এই তিনটাকে আমরা মিলিয়ে বলবো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড আমরা ক্লিয়ার। ওকে, আমরা চিত্র এঁকে জিনিসটা বোঝাবো, সমস্যা নেই। বাট তাও এখানে খুব সুন্দর একটা চিত্র আছে, আশা করি আমরা চিত্রটা বুঝতেছি। দেখি আমরা একটু লক্ষ্য করি তো কি দিচ্ছে। দেখো এই যেটা, এটা আমরা খুব সিম্পলি দেখতেছি, এটা একটা কি, এটা একটা আমাদের পিউরিন ক্ষারক। তাই না? কেমনে বুঝতে পারলো তো, কারণ এখানে দুইটা রিং আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা দেখি, এটা হচ্ছে ধরো একটা পিউরিন ক্ষারক, এটা কার সাথে লাগবে, এটা এই জিনিসটা কি আমরা দেখি বলো তো, এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। ক্লিয়ার? তাহলে পেন্টোজ সুগারের সাথে যখন আমার নাইট্রোজেন গঠিত ক্ষারকটা লাগতেছে, তখন আমার কি ফর্ম করতেছে, ধরো এটা হচ্ছে আমার অ্যাডেনিন, পিউরিনের মতো ধরো এটা অ্যাডেনিন। ঠিক আছে, তার সাথে হচ্ছে পেন্টোজ সুগারটা লাগতেছে, তার মানে এই দুইটা একসাথে লাগতেছে, তখন জিনিসটাকে আমরা কি বলি, নিউক্লিওসাইড বলি। তাহলে এটাকে আমরা কি বলবো, নিউক্লিওসাইড বলবো। বা যেহেতু অ্যাডেনিন লাগছে তখন এটা আবার আলাদা একটা নাম আছে, অ্যাডিনোসাইন বলবো। ঠিক আছে, আচ্ছা, পরে এই যে পেন্টোজ সুগারের সাথে যদি আমার এই জায়গায় যদি আমার কি লাগে, ফসফেটটা লেগে যায়, তখন এই টোটাল পুরাটাকে মিলে আমরা কি বলবো, নিউক্লিওটাইড বলবো। অর্থাৎ বলবো এই দুইটা মিলে হচ্ছে অ্যাডিনোসাইন, তার সাথে ফসফেট লাগছে, তার মানে কি অ্যাডিনোসাইন মনোফসফেট। যেহেতু একটা ফসফেট লাগছে তার মানে কি মনো। ঠিক আছে, তাহলে অ্যাডিনোসাইন মনোফসফেট, এই পুরো জিনিসটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। একদম ক্লিয়ার? তাহলে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড আশা করি আমরা বুঝছি।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন নামগুলো একটু আমরা পড়বো। অনেকের এই নামগুলো নিয়ে একটু সমস্যায় পড়ো, বাট এগুলো একদম ইজি জিনিস, এত বোঝারও কিছু নাই। তার মানে দেখো, নাইট্রোজেন গঠিত ক্ষারকের ভিত্তিতে কিন্তু আমরা নামগুলো করছি। তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষারকের ভিত্তিতে যদি অ্যাডেনিন থাকে, তখন আমরা যদি আরএন এর ক্ষেত্রে হয় তাকে আমরা কি বলবো? অ্যাডেনোসাইন বলবো। ঠিক আছে? যদি আমার নিউক্লিওসাইড হয় তখন তাকে আমরা কি বলবো? অ্যাডেনোসাইন বলবো। আর যদি নিউক্লিওটাইড মানে তার সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অ্যাডেনোসাইন মনোফসফেট। তাহলে মনোফসফেট অ্যাড হওয়া মানেই কি এটা নিউক্লিওটাইড, কারণ আমরা জানি ফসফেট অ্যাড হওয়া মানেই নিউক্লিওটাইডে চলে গেছে সাইড থেকে। ঠিক আছে? আচ্ছা, সেম ওয়েতে গুয়ানিন মানে গুয়ানোসাইন হবে নিউক্লিওসাইড, আর নিউক্লিওটাইড হবে গুয়ানোসাইন মনোফসফেট। সেম সাইটোসিন হলে সাইটিডিন, ওদিকে হবে সাইটিডিন মনোফসফেট, আর ইউরাসিল হলে ইউরিডিন, ইউরিডিন মনোফসফেট। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি সাইটিডিন এটা কি নিউক্লিওসাইড নাকি নিউক্লিওটাইড, তুমি কি বলবো বলো তো? অবশ্যই এটা নিউক্লিওসাইড। আর যদি আমি তোমাকে বলি সাইটিডিন মনোফসফেট, অথবা ধরো সাইটিডিন ডাইফসফেট, অথবা ধরো সাইটিডিন ট্রাইফসফেট, যেটাই বলি না কেন, ডাই মানে 2টা লাগছে, ট্রাই মানে 3টা লাগছে, বাট লাগছে তো। সো ফসফেট লাগা মানেই কি এটা কি হয়ে যাবে? নিউক্লিওটাইড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, তাইলে এবার হচ্ছে আমরা এই জিনিসটা বুঝছি। এখন ডিএনএর ক্ষেত্রে কী হবে বলো তো দেখি? ডিএনএর ক্ষেত্রে কি অ্যাডিনোসিন থাকবে? না। এই যে অ্যাডিনোসিনের ক্ষেত্রে একটা তো ঝামেলা হয়, ডিএনএর ক্ষেত্রে কী হয় বলো তো? ওই যে ডিএনএর যে পেন্টোজ সুগার আছে সেখানে 2 নম্বর কার্বন থেকে তো অক্সিজেন চলে গেছে, তাহলে ডিএনএর ক্ষেত্রে এটা বলে দিতে হয়। ডিএনএর ক্ষেত্রে যখন আমি বলবো, ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওসাইড হবে ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, আর যখন নিউক্লিওটাইড বলবো তখন ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে ক্লিয়ার দুইটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো? একদম ইজি জিনিসগুলো। ঠিক আছে? জাস্ট আরএন এর ক্ষেত্রে ডিঅক্সি থাকবে না, ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি থাকবে, আর নিউক্লিওসাইডের ক্ষেত্রে নামগুলো হবে এরকম থাকবে, আর নিউক্লিওটাইড হলে লাস্ট একটা ফসফেট যুক্ত হবে। দ্যাটস ইট, এটাই বুঝাতে চাচ্ছি। ওকে? আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো। আচ্ছা, তার আগে তোমাকে আমি ওভারঅল এতক্ষণ যা পড়াইছি না, এগুলো দিয়ে আমি একটা পুরো চিত্র এঁকে দেখাচ্ছি, এবং এই চিত্রটা আবার ডিএনএ ডাবল হেলিক্স মডেলের একটা চিত্র। ঠিক আছে? বাট এটা যদি এখন এঁকে দিই তাহলে তুমি পুরোপুরি জিনিসটা বুঝে যাবে, এবং এটা পরীক্ষা অবশ্যই অবশ্যই আঁকা লাগে। ক্লিয়ার? আচ্ছা, আসি তাহলে। ওকে, আচ্ছা, তাহলে আসো আমরা চিত্র এঁকে একটু জিনিসটা বোঝার ট্রাই করি। আপাতত আমি তোমাকে হালকা একটা চিত্র এঁকে দেখাই। সেটা হচ্ছে, আমরা তো জানি ভাইয়া একটা নর্মাল ডিএনএ যদি আমি আঁকি, এরকম হচ্ছে একটা গঠন ছিল। তাহলে ধরো এই যে ডিএনএর যে আমার সূত্রগুলা, এই সূত্রগুলো আমাকে বলো তো কী দিয়ে তৈরি হয়েছে? এই সূত্রগুলো কী দিয়ে তৈরি হয়েছে তোমাদের মনে আছে না? এই সূত্রগুলো তৈরি হয়েছে সুগার আর ফসফেট দিয়ে, তাই না? সুগার আর ফসফেট একটার সাথে একটা লেগে আমার সূত্রগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তারপর এই সূত্রগুলোর মাঝে ধরো এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এই দুইটার সূত্রের মাঝখানে যে কানেকশন, এই কানেকশনটা কী দিয়ে হয়েছে আমাকে বলো তো? খুব সিম্পলি বলো, এই কানেকশনটা কী দিয়ে হয়েছে? এই কানেকশনটা হয়েছে নাইট্রোজেন গঠিত ক্ষারক দিয়ে। তার মানে ডিএনএ যে দুইটা সূত্র, তার একটার সাথে একটা কানেকশন কে করাইছে? নাইট্রোজেন গঠিত ক্ষারক করাইছে। এবং এই যে সূত্রগুলো তৈরি হয়েছে কি দিয়ে? সুগার আর ফসফেটের পর্যায়ক্রমিক বন্ধনের মাধ্যমে। এখন এই জিনিসটা আমরা একটু জুম করে এবং ডিটেলস একটু আঁকার ট্রাই করি। আসো, ঠিক আছে? একটু ডিটেলস আমার আঁকতে হবে, কারণ এটা হচ্ছে আমরা এখন ডিএনএ এর সরলীকৃত চিত্র আঁকবো, এবং এটা দিয়ে আমরা অনেক কিছু বোঝার ট্রাই করবো। আসি আমরা আঁকি। তাহলে ফার্স্ট হচ্ছে আমার এরকম করে দিতে হবে, এরকম করে দিতে হবে। ধরো আমি এরকম করে কয়েকটা দিলাম, এমন না যে আমার অনেক কিছু দিতে হবে। ধরো আমি 3টে দিয়ে আপাতত ব্যাখ্যা দিই। ক্লিয়ার? তাহলে ভাই এটা কি আঁকছেন? এটা হচ্ছে আমি কি আঁকছি? এটা হচ্ছে আমি সুগার আঁকছি, পেন্টোজ সুগার, যেহেতু ডিএনএ তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে? তাহলে ভাই এটাতে কোনটা কি আমরা একটু ব্যাখ্যা দিয়ে আসো। তাহলে ভাই এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে আমার C2, এটা হচ্ছে আমার C3, এটা হচ্ছে আমার C4, আর এটা উপর উঠবে, এটা হচ্ছে আমার CH2OH, এখানের যে C, এই সিটা হচ্ছে C5। বুঝার ট্রাই করো, এটা হচ্ছে তাহলে 5। তাহলে এই যে সি, এটা কি? এটা হচ্ছে 5 নাম্বারটা। তাহলে দেখো এটার সাথে, অর্থাৎ একটা সুগারের সাথে আরেকটা সুগার কী দিয়ে কানেকশন হবে? আমি বলছিলাম কি দিয়ে? সেটা হচ্ছে ফসফেট দিয়ে। কী দিয়ে বলছি? ফসফেট দিয়ে। তাহলে দেখো তো, এই যে এখানে যে 3 নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বনটা, এখানে যে 3 নাম্বার কার্বনটা, এটা এখানের যে 5 নাম্বার, অর্থাৎ যদি আমি এটা আরেকবার হিসাব করি, দেখো এটা হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা C4, তারপর এখানে উঠবে এটা হচ্ছে C5। তাইলে এখানের যে C3, সেটা হচ্ছে এখানে যে C5, তার সাথে হচ্ছে ফসফেট বন্ধন দিয়ে আবদ্ধ হবে। ক্লিয়ার? সেম ওয়েতে, সেম ওয়েতে এই যে এটা আমি উপরে দিয়ে দিব। তাহলে এখানে যে 3 নাম্বারটা, এখানের সাথে এখানে 5 নাম্বারটা যুক্ত হবে। এটা 5 নাম্বার না, এটা হচ্ছে এখানে 5 নাম্বার। তাহলে দেখো এটা হচ্ছে চিত্র তোমার আঁকতে হবে। তাহলে বেসিক্যালি আমরা আগে একটা সুগার আঁকছি, সুগারের সাথে ফসফেটটা দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমি এখানে জিনিসটা একটু লিখে দিই। আসো, সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সুগার, সুগারের উপরে যদি লক্ষ্য করি 5 নাম্বার কার্বনটা ফাঁকা, আর এখানে যদি লক্ষ্য করি তুমি একটু এই চিত্রটা আবার আঁকো তো, 1 2 3 4
আর এখানে এটা হচ্ছে 5। তার মানে এই জায়গায় 3 নাম্বারটা ফাঁকা, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা এই জায়গাটাকে আমরা বলবো 5 প্রাইম আর এটাকে বলবো আমরা 3 প্রাইম। ক্লিয়ার? তাহলে এটা আমরা বেসিক্যালি কি আঁকছি, 5 প্রাইম থেকে 3 প্রাইম, যার মধ্যে একটা সুগার আছে একটা ফসফেট আছে। সুগারের সাথে ফসফেট কী দিয়ে কানেকশন হয়েছে দেখো, উপরেরটার ক্ষেত্রে C3 এর সাথে C5 কানেকশন হয়েছে, C3 এর সাথে C5 কানেকশন হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ফসফেট দিয়ে কানেকশন হয়েছে। এই যে বন্ধন, এটার একটা নাম আছে, এই বন্ধনটাকে আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড। তাহলে একটু ক্লিয়ার? তাহলে বেসিক্যালি আমি এটা দিয়ে কি আঁকছি বলো তো, এটা হচ্ছে এই সূত্রটা, মানে আমি বেসিক্যালি এখন সূত্র আঁকছি, ঠিক আছে? তাহলে এদিকে আমি আরেকটা সূত্র আঁকে, আসো সেম ওয়েতে আঁকবো। এখন এখানে একটা মেইন কাহিনী আছে, দেখো এদিকে সূত্রটা আমি কীভাবে আঁকতেছি, এদিকে সূত্রটা আমি আঁকবো এভাবে, অর্থাৎ এক্ষেত্রে আমি রিংগুলারে উল্টাই দিছি। এখন আমাকে এখানে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া কেন আপনি রিংগুলারে উল্টাই দিয়েছেন, তাই না? আপনি ভাই কেন রিংগুলারে উল্টাই দিচ্ছেন, আগে তো এভাবে উপরে দিচ্ছেন, এখন নিচ নিচ কেন দিচ্ছেন? হ্যাঁ, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি, কোনো প্যারা নেই, ঠিক আছে? এটার ব্যাখ্যা আমি দিচ্ছি, কোনো সমস্যা নাই, ব্যাখ্যা আমি দিচ্ছি। ওকে, তাহলে দেখো জাস্ট বুঝলে হবে, এগুলো কিন্তু চিত্রটা কিন্তু পরীক্ষায় আঁকতে হবে এবং বুঝতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু হিসাবে আসি, তো দেখো এটার ক্ষেত্রে এটাকে আমরা বলবো C1, এটা C2, এটা C3, এটা C4, এবং আমরা এই যে তোমার C4 থেকে বেশি বের হবে কি, C4 থেকে বের হবে CH2OH, দ্যাট মিনস এটা হচ্ছে C5। ক্লিয়ার? তাহলে এটা কি, এটা হচ্ছে C5। আচ্ছা, ঠিক সেম ওয়েতে তুমি প্রত্যেকটা ডিমার্কেট করে ফেলে আসো, প্রত্যেকটা আমরা সুন্দর করে ডিমার্কেট করে ফেলি। এই যেটা হচ্ছে C1, C2, C3, C4, তার সাথে কানেক্টেড C5। এটা তুমি এরকম মার্ক দিতে হবে না, জাস্ট আমি এরকম একটা টান দিয়ে C5 লিখে দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, তা এটাও একটু মার্ক করে ফেলো, C1, C2, C3, C4, এর সাথে কানেক্টেড C5। বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি একটু বোঝার ট্রাই করো। তাহলে বেসিক্যালি এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে ফসফোডাইএস্টার বন্ড কীভাবে হবে, ঠিক সেম। দেখো এখানে C5 যেটা, তার সাথে এখানে যে C3 যেটা, এটা পরস্পরের সাথে কানেক্টেড থাকবে একটা ফসফেট বন্ড দিয়ে। ঠিক সেম ওয়েতে এখানে যে C5 আছে তার সাথে এখানে যে C3 আছে, এটা পরস্পরের সাথে কানেক্টেড হবে একটা ফসফেট বন্ড দিয়ে। সেম বন্ডের নাম কি, ফসফোডাইএস্টার বন্ড। আর ইউ ক্লিয়ার? ঠিক আছে, এখন তাহলে তো আমরা বুঝে গেছি, ভাই আমি এখানে একটা সূত্র রাখছি, এখানে একটা সূত্র রাখছি, জাস্ট লাইক এটার মধ্যে, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এখন আমাকে তোমরা কোয়েশ্চেন করো, ভাই আপনি এটা দিছেন উপরে, এটার ক্ষেত্রে কেন নিচে দিছেন? ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে আমার যদি হাত খালি কোনটা চিন্তা করি, দেখো এখানে হচ্ছে এই হাতটা খালি, তার মানে এটাকে আমরা বলবো 3 প্রাইম, এই যে C3 যেহেতু 3 প্রাইম। আর এদিকে দেখো তো অটোমেটিক্যালি কোনটা খালি পড়ছে, এদিকে কোনটা খালি পড়ছে, এদিকে হচ্ছে C5, অর্থাৎ এদিকে হাত যেটা খালি পড়ছে এটার নাম কি, 5 প্রাইম। তাইলে দেখো এটা হচ্ছে 5 থেকে 3 মুখী আর এটা হচ্ছে 3 থেকে 5 মুখী। এখন আমাকে কোয়েশ্চেন করো, ভাই আপনি তাহলে এই অপোজিট কেন আঁকছেন? অপোজিট আঁকার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের C1 এর সাথে C1কে হচ্ছে লাগানো লাগবে। ক্লিয়ার? তুমি কি কখনো হ্যান্ডশেক করতে পারো? ধরো আমি যদি তোমাকে ডান হাতটা বাড়ায় দিই, তোমাকে কোন হাতটা বাড়ানো লাগবে হ্যান্ডশেক করার জন্য? অবভিয়াসলি বাম হাতটা বাড়ানো লাগবে, ঠিক আছে? একটু উল্টা বলছি, দেখো আমি যদি ডান হাতটা এদিক থেকে বাড়াই, তুমি কিন্তু তার অপোজিট দিক থেকে তুমি ডান হাতটা বাড়াচ্ছ। ক্লিয়ার না? দেখো আমি খুব সিম্পলি বলি, দেখো আমি যদি এই সাইড থেকে তোমাকে ডান হাতটা বাড়াই, তুমি কিন্তু এই সাইড থেকে তোমার ডান হাতটা দিচ্ছ, দ্যাট মিনস আমি কিন্তু ঘুরে গেছি, মানে আমি উল্টাই গেছি। যদি আমি না উল্টাতাম, ডান হাতের সাথে ডান হাত কখনো লাগতো না, তখন বাম হাত লাগতো। দ্যাটস ওয়াই আমাকে অবভিয়াসলি C1 এর সাথে C1কে কী করতে হবে, কানেকশন করতে হবে। তো এই কানেকশনটা করার জন্যই আমি যদি এটা 5 থেকে 3 মুখী করি, অবশ্যই আমাকে এটা 3 থেকে 5 মুখী করতে হবে। দ্যাটস ওয়াই আমি সুগারগুলারে উল্টাই দিছি। ক্লিয়ার? একদমই ক্লিয়ার হয়ে গেছে না জিনিসটা? আচ্ছা, তাহলে ভাই বলো তো C1 এর সাথে C1 কী দিয়ে লাগবে? তাহলে এই যে এখানে সবুজ যে আঁকছিলাম, এগুলো কি নাইট্রোজেন গঠিত ক্ষারক, ঠিক আছে? তাহলে এখানে আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো ইজিলি দিয়ে দিব। ধর এখানে আমি অ্যাডেনিন দিলাম, অ্যাডেনিনের সাথে কে লাগবে, ডাবল বন্ড দিয়ে থায়ামিন লাগবে। তাহলে এখানে ধর আমি কি দিলাম, এখানে ধর আমি সাইটোসিন দিলাম, তার সাথে এখানে 3টা বন্ধন দিয়ে কে লাগবে, গুয়ানিন লাগবে। ঠিক সেম এতে এখানে অ্যাডেনিন দিলাম, অ্যাডেনিনের সাথে কে লাগবে, থায়ামিন লাগবে, C1 এর সাথে C1। ক্লিয়ার হয়ে গেছো না? আচ্ছা ভাইয়া ক্লিয়ার হয়েছি, কোনো সমস্যা নেই। এখন ভাইয়া আমার আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে আমি অবশ্য বুঝাইছি, দেখো তাহলে আমরা দেখতেছি নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক কয় নাম্বার কার্বনের সাথে লাগতেছে পেন্টোজ সুগারের? 1 নাম্বার কার্বনের সাথে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষারক লাগবে C1 এর সাথে, আর ফসফেটটা কার সাথে লাগবে, C3 অথবা C5 এর সাথে, 3 অথবা 5 নং কার্বনের সাথে। আর নাইট্রোজেন বন্ডটা কার সাথে লাগবে, 1 নং কার্বনের সাথে।
এটুক তো ক্লিয়ার, এগুলো প্রত্যেকটা এমসিকিউর জন্য লাগবে। আচ্ছা, এখন এখানে আরও স্পেসিফিকভাবে জানার জন্য আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিউরিন আর পাইরিমিডিনের ক্ষেত্রে হিসাবটা আলাদা। দেখো পিউরিনের ক্ষেত্রে যদি আমি বলি, পিউরিনের ক্ষেত্রে এটা মুখস্থ করবা, পিউরিনের ক্ষেত্রে এই যে কার্বনের যে 1 নম্বর কার্বনটা, সেটা হচ্ছে পিউরিনের ক্ষেত্রে লাগবে হচ্ছে কার সাথে, পিউরিনের ক্ষেত্রে লাগবে হচ্ছে 9 নং কার্বনের সাথে, 9 নং নাইট্রোজেনের সাথে। মানে পিউরিনের যে একটা তোমার 2টা চেইন আছে না, পিউরিন মানে তো 2টা রিং, ওই রিংয়ের 9 নাম্বার যে নাইট্রোজেন তার সাথে লাগবে। আর যদি পাইরিমিডিন হয়, ধরো এটা তো একটা কি জানি আমরা, পাইরিমিডিন, সাইটোসিনটা পাইরিমিডিন না, পাইরিমিডিনের ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা মাথায় রাখবা, কিন্তু পরীক্ষার চিত্র আঁকার সময় কিন্তু এই লেখাগুলো লিখবা না, জাস্ট এই চিত্রটা সুন্দর করে আঁকবা। পাইরিমিডিনের ক্ষেত্রে 1 নাম্বার নাইট্রোজেনের সাথে লাগে 3টা বন্ড দিয়ে, কয় নাম্বারের সাথে, 1 নং নাইট্রোজেনের সাথে। অনেকে আবার এটা একটু কনফিউজড, তাই না, বলছে ভাই 9 নং আর 1 নং এটা আমি আসলে বুঝতেছি না। আসলে আমরা একটু চিত্র দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি। একটু আগেই তো আমরা চিত্র নিয়ে পড়াশোনা করছি, এই যে এটা। তাহলে আমি কি বলছি, পিউরিনের ক্ষেত্রে কার সাথে লাগবে, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে লাগবে। একটু দেখো তো আমরা বুঝি কিনা, এই যে দেখো হিসাব আসবে এভাবে, সেটা হচ্ছে এখান থেকে হিসাব আসবা 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ পিউরিনের সাথে এই 9 নাম্বার নাইট্রোজেনটা, পিউরিনের সাথে মানে এই যে 9 নাম্বার নাইট্রোজেনটা হচ্ছে পেন্টোজ সুগারের সাথে লাগবে। আর এই যে পাইরিমিডিনের ক্ষেত্রে 1 নাম্বারের সাথে লাগবে, অর্থাৎ এইটাকে আমরা 1 নাম্বার বলতে পারি, এই যে এটাকে আমরা 1 নাম্বার বলতে পারি, এই যে 1 নাম্বার। আর ইউ ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়ে গেছো না? তাহলে কেন পিউরিনের সাথে 9 নাম্বার লাগতেছে আর পাইরিমিডিনের সাথে 1 নাম্বার লাগতেছে, বুঝতে পারছো? সেম জিনিস কিন্তু, জাস্ট 2টা রিং যেহেতু সেহেতু একের জায়গায় 9 হয়ে গেছে। তাহলে ভাইয়া তোমাকে যদি যে কেউ আজকে থেকে বলে এই চিত্রটা আঁকতে, এটা হচ্ছে ডিএনএ সরলীকৃত চিত্র, তাহলে তুমি আঁকতে পারবা না। কারণ কেন? কারণ এখানে কিন্তু আমি পুরোপুরি সব মেনটেন করছি, এখানে আমি পেন্টোজ সুগার দিছি, ফসফেট দিছি, এখানে আবার তাদের মাঝখানে কানেকশনের জন্য নাইট্রোজেন বেস দিছি, তাহলে আমার ফুল একটা ডিএনএ চিত্র হয়ে গেছে। বাট এটা সরলীকৃত, এটা আঁকলে হবে না মাঝে মধ্যে, ঠিক আছে? তোমার ফুল ডিএনএটা আঁকতে হবে, যেটাকে আমরা বলতে পারি ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেল। এবং এটা পরীক্ষার জন্য একটা 5 স্টার টপিক, মানে সবচেয়ে বেশি আসা কোয়েশ্চেনের মধ্যে একটা হচ্ছে এটা, ডিএনএ ডাবল হেলিক্স মডেল চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে আমাকে এটা পারতে হবে। মজার বিষয়, আমরা জানি তুমি কিন্তু এসএসসিতেও কিন্তু এটা পড়ে আসছো, তাই না? এসএসসিতেও তুমি জেনে আসছো ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা কি, বাট খুবই কম জানছো, খুবই কম। এখন আমার পুরো বিস্তারিত জানতে হবে। আচ্ছা, এখানে 2টা সাল পড়তে হবে। দেখো, তারা ফার্স্টে পড়তে হবে 1953টা, ঠিক আছে, আরেকটা পড়তে হবে 1963টা, বুঝছো? দেখো 1953 সালে তারা বেসিক্যালি ডিএনএর একটা বিশেষ শেপ, অর্থাৎ যেটা আমরা ভৌত মডেল বলতেছি, অর্থাৎ এরকম করে যে বিশেষ শেপ, এরকম পেঁচানো যে শেপ, সেটা হচ্ছে তারা প্রস্তাবনা দিছে। এবং 1963 সালে এটার কারণে তারা কি পাইছে, নোবেল পুরস্কার পাইছে। এটা এইচএসসিতে আসছে, দ্যাটস আমি এটা লিখতেছি। কত সালে নোবেল পুরস্কার পাইছে? 1963 সালে, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি, এই যে তোমাকে বললাম না, এই যে এই চিত্রটা কিন্তু আমরা পুরোপুরি পড়ে ফেলছি, পারবা না? এটা হচ্ছে ডিএনএর সরলীকৃত চিত্র। এটা কি? এটা হচ্ছে ডিএনএর সরলীকৃত চিত্র। তোমাকে যদি বলে ডিএনএ সরলীকৃত চিত্র আঁকো, তখন তুমি এটা আঁকবা, যেটা আমি তোমাকে একে পুরোপুরি বুঝাইছি। কেন এদিকে 5 প্রাইম প্রান্ত থাকে, কেন এদিকে 3 প্রাইম প্রান্ত থাকে, এটা কিন্তু আমরা মোস্ট অফ অল বুঝি না। ইভেন পুরো ফার্স্ট স্টেজে চলে যাই এটা আমরা বুঝতে, অনেকের কিন্তু এটা হয়। সো এখন আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি কেন 5 প্রান্ত এদিকে থাকলে এদিকে 3 প্রান্ত থাকবে, কারণ আমার হ্যান্ডশেক তো করতে হবে, তাই না? আচ্ছা, সো আমাদের উল্টাইতে হবে, বাট যেটা আমার মেইন আঁকতে হবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এই চিত্রটা আমার পুরোপুরি আঁকতে হবে, এবং এই চিত্রটা দিয়ে আমরা ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা ইনশাল্লাহ ব্যাখ্যা দিব, ঠিক আছে? আসো আমরা শুরু করি। ওকে, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এই চিত্রটা যখন আঁকবা, কষ্ট করে আগে আমরা কি করব, আমরা আগে ধরো 2 দিকে 2টা টান দিব। এটা তুমি পরীক্ষা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্যারা নাই, তোমার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে? এদিকে একটা টান দিলাম জাস্ট শেপ মেলার জন্য, এদিকে একটা টান দিলাম। পরে এটা কি করবে, এটা ফার্স্টে পেন্সিল দিয়ে পরে তুমি মুছে দিতে পারো, তোমার ইচ্ছা। ক্লিয়ার? তারপর হচ্ছে এবার আমরা আঁকা শুরু করব, এভাবে করে আঁকবো। আমরা কিন্তু এসএসসিতে যেভাবে আঁকছি না ভাইয়া, এইচএসসিতে কিন্তু ট্রাই করবা এভাবে না আঁকার জন্য। এইচএসসিতে ট্রাই করবা একটা 3D মডেল টাইপ আঁকার জন্য। ইভেন তোমাকে অনেকে কিন্তু শিখাই দিবে যে দরকার নাই, আরে এটা কি দরকার পড়ছে, কিন্তু আঁকবা, সব কিছুর দরকার আছে, বুঝছো? সব কিছুর দরকার আছে। তাহলে এটা হচ্ছে একটা আমরা আঁকছি, ধরো এটা আমি একটু মোটা করে আঁকতে হবে, তো দ্যাটস এটা মোটা করছি। তাহলে এটা আমি কি আঁকছি, বেসিক্যালি একটা বাহুর একটা পার্ট আঁকছি। সেম আঁকতে থাকো, দেখো আমি কীভাবে আঁকতেছি তোমরা লক্ষ্য করো, কারণ তোমার পরীক্ষায় এভাবে আঁকা প্র্যাকটিস করতে হবে। দেখো, তারপর ঠিক এখান থেকে আমি এভাবে নামাই দিয়ে সোজা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে আমরা ঠিক এভাবে নামাইয়া এই মাঝখান পাটটা একটু মোটা দিয়ে প্রান্তটা আবার সরু করে ফেলবো। এখান থেকে আমরা কি করব, আবার এদিকে ঘুরাই দিব, ঠিক আছে? এই যে ঘুরাই দিলাম,
তাহলে ভাই একটা বাহু আমাদের আঁকা শেষ, একটা হেলিক্স আমরা এঁকে ফেলছি না? আচ্ছা, এবার আমরা কি করব, আরেকটা হেলিক্স আঁকবো। ধরো ভাই এটা আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, সমস্যা কই, ডিফারেন্ট কালার দিয়ে আঁকি। আসো তাহলে এই হেলিক্সটা আমরা আঁকা শুরু করবো এভাবে। দেখো এটা একটু ডিফারেন্ট আঁকতে হবে, এইভাবে এভাবে। তাহলে এদিকে এভাবে করে মিলাবা, ঠিক আছে? এদিক থেকে আবার এভাবে করে যাবা, এদিকে আবার এভাবে মিলাবা, ঠিক আছে? আবার এদিক থেকে এভাবে যাবা, এভাবে এসে আবার এভাবে মেলাবা। তাহলে আমার খুব সুন্দর একটা ডিএনএ চিত্র হয়ে গেছে না? এখানে একটু দেখতে এলোমেলো লাগতেছে, কারণ হচ্ছে এটা আমরা ভিন্ন ভিন্ন পেন দিয়ে আঁকতেছি, তো দ্যাটস এরকম লাগতেছে। বাট এটা কিন্তু তুমি বুঝতে পারছো কীভাবে আঁকবা। তুমি নিজে কয়েকবার এঁকে দেখো, অনেক সুন্দর চিত্র হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি এখানে ধর হালকা একটু একটু শেড দিলা, তাহলে আরও সুন্দর হয়ে গেল। আচ্ছা, তারপর আসি এবার আমরা পুরোপুরি ব্যাখ্যাটা পড়বো এখন। আসো তাহলে আমরা যদি ব্যাখ্যা পড়া শুরু করি, আসো এবার আমরা কী কী পড়বো, আসো শুরু করি। কি পেন দিয়ে দিব, এটা ধর, এটা আমি এই পেন দিয়ে দিচ্ছি। তাইলে আমরা জানি এই যে ভাইয়া ডিএনএ হচ্ছে কি একটা ডাবল হেলিক্স মডেল, যেটা হচ্ছে একটা কীরকম আছে, পেঁচানো সিঁড়ির মতো। ওই যে আমরা দেখি না এরকম করে করে, একদিকে ধরে এরকম আছে আর অন্যদিকে হচ্ছে এরকম আছে, ঠিক আছে? সো দুইটা একসাথে মিলে হচ্ছে একটা কাইন্ড অফ পেঁচানো সিঁড়ি হয়ে গেছে। যেটা একটা পেঁচানো হেলিক্স, এটা হচ্ছে একটা পেঁচানো হেলিক্স। দ্যাট মিনস আমরা বলতে পারি ডিএনএ হচ্ছে একটা কি পেঁচানো সিঁড়ির মতো, তাই না? একটা পেঁচানো সিঁড়ির মতো। এবং এই যে সিঁড়িটা কী দিয়ে গঠিত হয়েছে? সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক বন্ধনের মাধ্যমে। আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা লেখা লাগবে, তোমার বইয়ের মধ্যে কিন্তু আছে, সমস্যা নেই, তুমি বই থেকে পড়তে পারবা। তাহলে আমরা দেখতেছি এই যে হেলিক্সগুলো গঠিত হয়েছে কী দিয়ে? সুগার ফসফেটের পর্যায়ক্রমিক বন্ধন দিয়ে। হালকা পাতলা দেখালেই চলবে, পুরোটা দেখাইতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, এদিকেও ধর একটু দেখাইলাম, তাহলে সুন্দর লাগবে। ওকে, তাহলে আমাদের একটা ধাপ শেষ। এখন আমরা পড়বো সেটা হচ্ছে এই যে ডিএনএ ডাবল হেলিক্সও তৈরি হইলো। এখন এই প্রান্তটা আমরা কি জানি, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত ছিল, তার মানে এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত হবে। আর এদিকেরটা কি হবে? এদিকেটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত হবে, আর এদিকেটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত হবে। কেন? কারণ আমরা জানি ডিএনএ সূত্রগুলা একটি আরেকটির পরিপূরক, ঠিক আছে? পরিপূরক মানে তোমরা বুঝতে পারছো না? অর্থাৎ একটা যদি 5 থেকে 3 দিকে হয়, আরেকটা 3 থেকে 5 দিকে অবশ্যই হইতে হবে। কেন হইতে হবে? কারণ আমার নাইট্রোজেন একটার সাথে একটা মিলাইতে হবে, মানে এদিকে C1 এর সাথে এদিকে C1 মিলতে হবে। তাহলে এবার আসি আমরা নাইট্রোজেন মূলকগুলো একটু আঁকার ট্রাই করি। তাহলে এখানে বেসিক্যালি অবশ্যই একটা জিনিস আঁকা বাদ পড়ছে, সেটা হচ্ছে আমাদের এভাবে করে দিবা, দিয়ে ধরে অ্যাডেনিন দিলা, দিয়ে এখানে ডাবল বন্ড দিলা, থায়ামিন দিয়ে এভাবে কানেকশন করে দিলা। করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এভাবে করে আমরা সাইটোসিন দিব, তিনটা দিয়ে গুয়ানিনটা মিলাই দিলা, ঠিক আছে? আচ্ছা, এভাবে অ্যাডেনিন দিলা, অ্যাডেনিন দিয়ে থায়ামিন মিলবে, এভাবে করবা। গুয়ানিন দিবা, তিনটা দিয়ে সাইটোসিন লাগবে, এভাবে দিবা। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা হোল ডিএনএ চিত্র কিন্তু এঁকে ফেলছি। আচ্ছা, এবার আমরা অনেক কিছু বুঝতে হবে। তাইলে ডিএনএর যে সূত্রগুলা, এগুলা একটার সাথে একটা কী দিয়ে কানেকশন হয়? এখানে লিখে আসো। ডিএনএর যে সূত্রগুলা তারা পরস্পরের সাথে কানেকশন হয় কি দিয়ে? নাইট্রোজেন বেস দিয়ে। আমি জাস্ট হালকা পাতা লিখে পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার 4 নম্বর অপশন লিখবা, 4 নম্বর পয়েন্টে লিখবা অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগে ডাবল বন্ড দিয়ে, সাইটোসিনের সাথে এই যে গুয়ানিন লাগে ট্রিপল বন্ড দিয়ে। তাহলে আমাদের মোটামুটি 5টা পয়েন্ট লেখা শেষ। এটা কিন্তু আমি কি ব্যাখ্যা দিচ্ছি? ডিএনএ ডাবল হেলিক্স মডেলের কি কি লেখা লিখবা ওগুলো তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আমরা 5টা ব্যাখ্যা শেষ। এবার আসি আমরা ডিএনএ সূত্রগুলো পড়বো। দেখো, ডিএনএর মধ্যে আমরা একটা বেসিক্যালি খাঁজ দেখতেছি। কি খাঁজ? দেখো, এই যে এখানে যে তোমরা খাঁজটা দেখতেছো এই জায়গায়, আবার এখানে দেখতে একটা বড় খাঁজ, তাই না? এখানে একটু বড় গর্ত, এখানে একটা ছোট গর্ত, ঠিক আছে? সো মাথায় রাখবা ডিএনএর মধ্যে দুইটা খাঁজ তৈরি হয়। এই খাঁজটাকে আমরা বলতেছি মুখ্য খাঁজ, না সরি, এটাকে আমরা বলবো, যেহেতু ছোট এটাকে আমরা বলবো গৌণ খাঁজ, ঠিক আছে? ওই যে আমরা পড়ছিলাম ক্রোমোজোমের প্রাইমারি কুঞ্চন, সেকেন্ডারি কনস্ট্রিকশন পড়ছিলাম না, এক্স্যাক্ট এটার মতো। আর এটাকে বলবো আমরা, যেটা বড় সেটাকে আমরা বলবো মুখ্য খাঁজ। তাহলে তুমি 5 নম্বর পয়েন্টে কি লিখবা? 5 নম্বর পয়েন্টে এটা লিখবা, দুইটা কুঞ্চন তৈরি হয়, দুইটা খাঁজ তৈরি হয়, একটা হচ্ছে গৌণ কুঞ্চন, আর একটাকে আমরা বলবো মুখ্য খাঁজ বা মুখ্য কুঞ্চন। এখানে খাঁজ বইলো, ঠিক আছে? কুঞ্চন বইলো না। তাহলে আমাদের 5টা পয়েন্ট শেষ। এবার এসে আমি স্পেসিফিক পড়াশোনা করবো, সেটা হচ্ছে এই যে আমরা বেসিক্যালি পুরো ডিএনএ তো চিন্তা করতে পারবো না, ডিএনএর একটা কি করব, আমরা একটা ডিএনএর একটা পার্ট চিন্তা করব, ঠিক আছে? তো একটা যদি আমরা খণ্ড চিন্তা করি, সেটা বেসিক্যালি এখান থেকে শুরু হবে, এই জায়গায় শেষ হবে, ঠিক আছে? অথবা যদি আমি বলি এখান থেকে শুরু হবে, তাহলে আমাদের বেসিক্যালি কোন জায়গায় শেষ হবে? এই যে ঘুরে একটা সূত্র এখানে শেষ হবে। ক্লিয়ার? তাহলে তুমি আপাতত ফুল একটা সূত্র চিন্তা করো, এই যে এখান থেকে শুরু হয়ে এভাবে এসে এই জায়গায় শেষ হয়েছে, তাহলে এটা একটা পূর্ণ ঘূর্ণন না?
তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো একটা পূর্ণ ঘূর্ণন। এটাকে আমরা বলবো একটা পূর্ণ ঘূর্ণন। তাহলে পূর্ণ ঘূর্ণন মানে কি তোমরা বুঝছো? পূর্ণ ঘূর্ণন মানে কি বুঝতে পারছো? এই যে এখান থেকে শুরু হয়ে এভাবে ঘুরে এসে আবার এই জায়গায় আসছে, বুঝতে পারছো? এখান থেকে শুরু হয়ে এভাবে ঘুরে এসে আবার এই জায়গায় আসছে। ক্লিয়ার? তাহলে একটা পূর্ণ ঘূর্ণন। তাহলে আমরা একটা পূর্ণ ঘূর্ণন নিয়ে বেসিক্যালি বহুত আলোচনা আছে আমাদের, এই যে এভাবে করে মার্ক করে দিবা। তাহলে এটা হচ্ছে একটা ডিএনএর পূর্ণ ঘূর্ণন। তাহলে আমাকে জানতে হবে এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 34 আংস্ট্রম। সব কিছু আংস্ট্রমে মাথায় রাখবা, ন্যানোমিটারে একটাও মাথায় রাখবা না। তোমাকে যদি পরীক্ষা এমসিকিউতে ন্যানোমিটার আসে, তুমি দরকার হলে আংস্ট্রম থেকে ন্যানোমিটারে কনভার্ট করে ফেলবা। আমরা তো জানি আংস্ট্রম মানে কি 10⁻⁻10 আর ন্যানোমিটার মানে 10⁻⁹। সো আমাদের প্যারা হবে না। আচ্ছা, তাহলে দেখো ডিএনএ পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 আংস্ট্রম। তারপর একটা লাইন আছে দেখবা, একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। অনেকে লাইনটা বুঝি না আমরা, ভাইয়া নিউক্লিওটাইড তো পড়ছি কিন্তু এত ভালো করে পড়ি নাই যে আমি চিত্র দেখে নিউক্লিওটাইড যে 10 জোড়া বুঝবো, তাই না? তাহলে আমাকে নিউক্লিওটাইডটা বুঝতে হবে। দেখি ভাই চিন্তা করো তো নিউক্লিওটাইড কোনটা? এই যে সুগার আর ফসফেট মিলে আমরা জানি আমার কি তৈরি হচ্ছিল, মনে আছে? সুগার তার সাথে একটা নাইট্রোজেন বেস, এটা মিলে নিউক্লিওসাইড হচ্ছিল, তার সাথে একটা ফসফেট মিলে নিউক্লিওটাইড হচ্ছিল। তার মানে দেখতেছি এই যে যদি একটা সিঁড়ি চিন্তা করি, এটা একটা ধরো সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে এদিকে একটা নিউক্লিওটাইড আছে, আবার এই পাশ চিন্তা করলে এখানে একটা নিউক্লিওটাইড আছে, ধরো একটা নাইট্রোজেন বেস, একটা পেন্টোজ সুগার সাথে একটা ফসফেট। তাহলে এদিকে একটা নিউক্লিওটাইড, তার সাথে এদিকে একটা নিউক্লিওটাইড, পরস্পরের সাথে ডাবল বন্ডে আবদ্ধ আছে। তার মানে যদি আমি পূর্ণ ঘূর্ণন চিন্তা করি, এদিকে একটা দ্যাটস ওয়াই এখানে জোড়া উল্লেখ করছে। ক্লিয়ার? তাহলে এরকম আমরা 10 জোড়া নিউক্লিওটাইড পাবো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাকে এখন বলবে তাহলে ডিএনএর মধ্যে যদি আমরা 10 জোড়া নিউক্লিওটাইড পাই, এই প্রত্যেকটাকে একটা আমরা সিঁড়ি নামে ডাকি, ঠিক আছে? অর্থাৎ এটা প্রত্যেকটা একটা সিঁড়ি। তাহলে তোমাকে বলবে ডিএনএর মধ্যে যদি আমরা 10টা নিউক্লিওটাইড পাই, তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইড জোড়ার দূরত্ব কত? তার মানে আমি তো এটা একদম এখানে একটার সাথে লাগাই আঁকছি, তাই না? এরকম একটা সূত্রের সাথে লাগাই আঁকছি, কিন্তু এখানের মধ্যে তাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, অর্থাৎ প্রত্যেকটা যে জোড়া তাদের মধ্যে ডিস্টেন্স কত। দেখি এটা বের করতে পারবা? একটু ভাবো। আমরা জানি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য 34 আংস্ট্রম, তার মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড আছে। তার মানে এক জোড়া থেকে আরেক জোড়ার দৈর্ঘ্যের দূরত্ব কত হবে বলো তো? 34কে তুমি 10 দিয়ে ভাগ দিয়ে দিবা। ক্লিয়ার? তাহলে 34কে যদি 10 দিয়ে ভাগ দিয়ে দাও, তোমার আনসার কি আসবে? 3.4 আংস্ট্রম আসবে। তার মানে ডিএনএর একটা নিউক্লিওটাইডের সিঁড়ি থেকে আরেকটা নিউক্লিওটাইডের সিঁড়ির দূরত্ব কত? 3.4 আংস্ট্রম। এটাও একটা পয়েন্ট। তাহলে আমরা কিন্তু 7-8টা পয়েন্ট বলে ফেলছি অলরেডি। আচ্ছা, আরও আছে, সেটা হচ্ছে ডিএনএর ব্যাস। এই যে ডিএনএ এখান থেকে শুরু করে যদি আমি চিন্তা করি এইটুক পর্যন্ত, এটা একটা ব্যাস, ঠিক আছে? আবার যদি এখান থেকে শুরু করি, এই জায়গা থেকে চিন্তা করি এইটুক পর্যন্ত, এটা একটা ব্যাস। তাহলে ডিএনএর হাইয়েস্ট ব্যাসটা কত? সেটা হচ্ছে ডিএনএর হাইয়েস্ট ব্যাস হচ্ছে 20 আংস্ট্রম। এটা তোমার পরীক্ষায় বলতে হবে। তাহলে আমরা কিন্তু সব পড়ে ফেলতেছি ডিএনএ সম্পর্কে। তারপর আমরা পড়বো ডিএনএর বন্ড কয়টা আছে, অর্থাৎ আমরা তো একটা সব কিছু একটা পূর্ণ ঘূর্ণন নিয়ে চিন্তা করছি না? তো মাথায় রাখবা একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 25টা বন্ধন থাকে, ঠিক আছে? একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে 25টা বন্ধন। কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তাহলে কি বন্ধন থাকে? হাইড্রোজেন বন্ধন। এই যে এখানে আসতেছে না, এগুলো একটা হাইড্রোজেন বন্ধন না? তো এরকম একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 25টা আছে। তো এখন অনেকে আবার এটাও বের করতে পারে না, ভাইয়া 25টা কেমনে, তাই না? আচ্ছা, এটাও বের করার ওয়ে আছে। তাহলে চিন্তা করো তো একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল এরকম কয়টা আছে? এই যে নিউক্লিওটাইড একটার সাথে একটা লাগতেছে কয়টা? 10টা, তাই না? তাহলে কয়টা আছে? 10টা। তাহলে এই 10টার মধ্যে 5টা আছে, ধরো 10টার মধ্যে ধরো 5টা আছে হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগছে, এরকম অবভিয়াসলি এরকম না? কারণ একটা তো অ্যাডেনিন লাগলে আর একটা সাইটোসিন লাগবে। তাহলে ধরো 5টা আছে হচ্ছে অ্যাডেনিনের সাথে থায়ামিন, আর 5টা আছে হচ্ছে কি গুয়ানিনের সাথে সাইটোসিন। একটু ক্লিয়ার? আমি তোমাকে 25টা কীভাবে এটা বের করতেছি। তার মানে আমি তোমাকে যদি বলি একটা পুরো পূর্ণ ঘূর্ণন, তার মধ্যে অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগছে এরকম, তাই কয়টা থাকবে? 5টা, যেহেতু টোটাল 10টা আছে। আর গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে কয়টা? 5টা, ঠিক আছে? এরকম 5টা মিলে তো 10 জোড়া হইলো, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি চিন্তা করি, দেখো তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগতেছে এরকম আছে 5টা, তাহলে এখানে মাঝখানে বন্ধন কয়টা আছে? 2টা, তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিনের জন্য কয়টা বন্ধন পাইলাম? 10টা। কিন্তু গুয়ানিন আর সাইটোসিনের জন্য বন্ধন কয়টা মাঝখানে? 3টা করে। তাহলে 3 5 কত? 15, ঠিক আছে? 3 5 কত? 15। তার মানে 10 আর 15 যোগ করলে কত হবে? 25টা হবে। ক্লিয়ার? কেমনে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে 25টা হাইড্রোজেন বন্ধন আছে, তুমি কি ক্লিয়ার? বুঝতে পারছি না?
যেহেতু 5টা অ্যাডিনিন থাইমিন আছে, 5টা গুয়ানিন সাইটোসিন আছে, তো তাদেরকে আমি গুণ করে যোগ করলাম, শেষ। তারপর সবার লাস্টে পড়বা ডিএনএ এর ওজনটা। ক্লিয়ার? ডিএনএ ওজনটা এটা অত না বললেও মনের দরকার নাই। সেটা হচ্ছে 10⁶ থেকে 10⁶ থেকে 10⁹ ডাল্টন। মাথা রাখবা, এটা ডাল্টনে প্রকাশ করি। অনেকে আবার জানে না ভাই ডাল্টন মানে কি। ডাল্টনে মনে আছে না, পড়ছি না এসএসসিতে, ডাল্টনকে গ্রামে কনভার্ট করার জন্য 1.66 × 10⁻24 গ্রাম দিয়ে আমরা বেসিক্যালি কনভার্ট করতে পারবো। ডিএনএ ডাবল হেলিক্স মডেল তোমার কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? তুমি পরীক্ষায় লিখতে পারবা কিনা? যেভাবে ভাইয়া শুরু থেকে বলছি উইথ ব্যাখ্যা সহ তুমি কি লিখতে পারবা কিনা? একদম ক্লিয়ার হয়ে গেছো না? এবং চিত্র অবশ্যই এসএসসিতে যেরকম বোগাস চিত্র আঁকছো এখন আর আঁকো না, এখন অবশ্যই 3D চিত্র আঁকা ট্রাই করবা। এরকম যেভাবে শেখাই দিছি এটাই আঁকবা, এবং তোমাকে আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি কেন, কিভাবে, কি বলা হচ্ছে। তাহলে ডিএনএ নিয়ে কোনো ঝামেলা আছে? মডেল নিয়ে আশা করি কোনো ঝামেলা নাই। ওকে, চিত্রটা আঁকবা, যা যা লেখাইছি আশা করি সব বুঝছো, এবং হিসাব কেমনে 25টা আসছে এটাও বুঝছো, 5টা 5টা। তাহলে এখানে হচ্ছে আমাদের 5 × 10, এখানে 3 × 5 = 15, 10 × 15 = 25, সব কিছু বুঝছো। ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, লম্বায় হচ্ছে 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রমের মধ্যে 10টা হচ্ছে নিউক্লিওটারি সিঁড়ি থাকে, তাহলে এক এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ির দূরত্ব 10 দিয়ে ভাগ দিয়ে বের করছি, 3.4 অ্যাংস্ট্রম। সব কিছু বুঝছো আশা করি, তাই না? আচ্ছা, ওকে, বুঝলে তো হইলো। এবং সবার লাস্টে তুমি কষ্ট করে ডিএনএ এর কাজটা পড়ে ফেলবা। এগুলো আসলে বোঝার কিছু নাই। আমরা তো জানি ক্রোমোজোমের গাঠনিক উপাদান হচ্ছে ডিএনএ, বংশগতির আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ, সকল বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণ, প্রকাশ, মিউটেশন, ভ্যারিয়েশন, রেপ্লিকেশন সব কিছু কে করে? ডিএনএ করে। এখানে জাস্ট এটা কষ্ট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা ডিরেক্ট মুখস্থ, কারণ এটা হচ্ছে আমাদের গ কিংবা ঘতে ডিরেক্ট আসবে, সেটা কষ্ট করে মুখস্থ করে ফেলবা। পারবা? বোঝানোর কিছু নেই। পরিবৃত্তির ভিত্তির আমি মিউটেশন মানে কি অলরেডি বুঝাই ফেলছি। আমাদের দেহে যত রকম শারীরতাত্ত্বিক জৈবিক কাজ সব এরাই করে, এটা আমরা বুঝাই ফেলছি। তারপর হচ্ছে আমাদের এই যে রেপ্লিকেশনের ভূমিকা রাখে, এটা আমরা বুঝাই ফেলছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ডিএনএ এর কাজ আমরা পারবো, ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। ওকে, আচ্ছা, এবার আসি আমরা আরএনএ পড়বো। দেখো আরএনএটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরএনএটাও ডিএনএ এর মতো ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য আরএনএটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি আরএনএ পড়ি, তাহলে আরএনএ এর অবস্থান এবং বিস্তৃতি যখন আমরা পড়বো, এটা কিন্তু আমরা বলে ফেলছি। আরএনএ থাকে কোথায়? আরএনএ থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। আরএনএ কোথায় থাকে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে আরএনএ 90% থাকে, নিউক্লিয়াসে থাকে 10%। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি আরএনএ কোথায় থাকে বলো তো দেখি? সবাই জানি সেটা হচ্ছে রাইবোজোমে, তাই না? রাইবোজোমের মধ্যেই তো কে থাকে? রাইবোজোমের মধ্যেই আরএনএ এর যেটা মেইন পার্ট অর্থাৎ আরএনএ এই জিনিসটা থাকে। এটা সম্পর্কে আমি হালকা পাতলা পড়াইছিলাম, ঠিক আছে? এবার আমরা পড়বো আরএনএ এর রাসায়নিক গঠন। দেখি আমাকে বলো তো আরএনএ এর মধ্যে কি থাকবে? ডিঅক্সি থাকবে নাকি রাইবোজ থাকবে? জানি আমরা, এক্ষেত্রে রাইবোজ শর্করা থাকবে। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস থাকবে। এই নাইট্রোজেন বেসের মধ্যে আবার একটা কাহিনী আছে, এখানে কি থায়ামিন থাকবে? না, এখানে কি থাকবে? ইউরাসিল থাকবে। ক্লিয়ার? আর ডিএনএ এর ক্ষেত্রে থাকবে থায়ামিন, আর আরএনএ এর ক্ষেত্রে যেখানে থায়ামিন আছে ওই জায়গাটা কনভার্ট হয়ে ইউরাসিল হবে, মানে ওই জায়গায় ইউরাসিল বসবে। তারপর আরেকটা কি থাকবে? অ্যাজ ইউজুয়াল ফসফেট থাকবে। তাহলে আমরা তো পারবো আরএনএ এর রাসায়নিক গঠন কি কি আছে, ঠিক আছে? এরপর আমরা বলবো আরএনএ এর ভৌত গঠন। ভৌত গঠন বলতে আমরা চিত্রটাকে ইন্ডিকেট করতে পারবো। অ্যাজ ইউজুয়াল তুমি একটা এসএসসিতে যেরকম পড়ছো না, এরকম করে একটা চিত্র আঁকছিল না, এরকম করে, যে আমরা জানি আরএনএ হচ্ছে 1 সূত্রক আর ডিএনএ হচ্ছে 2 সূত্রক। তাহলে এরকম করে করে সুন্দর করে চিত্র আঁকিয়ে ফেলবা। ধরো এ, ধরো ইউ, জি, সি, তারপর হচ্ছে সি, জি, এ, এরকম করে এঁকে ফেলবা। বাট এখানে যেটা একটা জায়গায় প্যাচ খাইছে, এই জায়গায় তুমি আবার এ এর সাথে ইউ মিলাইতে পারবা, সি এর সাথে জি মিলাইতে পারবা। তাহলে ভাই এখানে বুঝতেছো, এখানে কিন্তু আমি একটা জিনিস আলাদা করে লিখে ফেলছি, আশা করি বুঝছো। এতক্ষণ আমরা কার সাথে কাকে দিছিলাম? অ্যাডেনিনের সাথে থায়ামিন, বাট এখানে আমি কি দিছি? ইউরাসিল দিছি। কেন ইউরাসিল দিছি মনে আছে না? কারণ আমরা জানি আরএনএর ক্ষেত্রে থায়ামিন বসে না, ইউরাসিল বসে। ওকে, সো আরএনএর বেসিক আমরা আশা করি সবাই জানছি। এখন হচ্ছে আরএনএ আমরা প্রকারভেদ বলবো। তাহলে আমরা বলো তো, আমাকে একটা জিনিস বলো তো, ডিএনএর কি কোনো প্রকারভেদ আছে? মনে আছে? ডিএনএর কোনো প্রকারভেদ নাই, বাট আরএনএর প্রকারভেদ আছে অবশ্যই। আরএনএ 5 প্রকার। কয় প্রকার? আরএনএ 5 প্রকার। তার মধ্যে প্রত্যেকটা আমাদের একদম খুলে খুলে জানতে হবে। তাহলে কি কি আরএনএ আছে? একটা হচ্ছে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। তাহলে কোনটা কি? টি দিয়ে হচ্ছে ট্রান্সফার মিন করে, তাহলে টি মানে কি? ট্রান্সফার আরএনএ। এম মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আমরা তো সবাই মেসেঞ্জার ইউজ করি না? মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক, তার মানে বার্তাবাহক আরএনএ। আর এই ছোট আর মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে? আর জি মানে হচ্ছে কি? জেনেটিক আরএনএ।
মানে এই যে আরএনএটা এটা জেনেটিক কাজে ইউজ হয়। আর এমআই মানে হচ্ছে মাইনর আরএনএ, মানে একদম ছোট আরএনএ। তাহলে আমরা আরএনএর 5টা প্রকারের আপাতত নামগুলা জানছি। এখন হচ্ছে আমরা আগে একটু বেসিক পড়বো যে প্রত্যেকটা আরএনএ কোন আরএনএটা কীরকম, কোন আরএনএর কাজ কী সেটা আমরা পড়বো, এবং লাস্টে আমরা প্রত্যেকটা খুব সুন্দর চিত্র দিয়ে পুরো জিনিসটা ওভারঅল বুঝে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আগানোর পদ্ধতি। আচ্ছা আসি, তাহলে এবার হচ্ছে আমরা ফার্স্টে শুরু করবো টিআরএনএ দিয়ে। তার মানে টিআরএনএ মানে আমরা কি বলছি, ট্রান্সফার আরএনএ। সো এই টিআরএনএটা কী কাজ করে সেটা জানার আগে টিআরএনএর গঠনটা একটু কষ্ট করে আমার জানতে হবে। ঠিক আছে, দেখো টিআরএনএ কত কঠিন একটা শেপ আমার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এতটা কঠিন না। কিন্তু টিআরএনএ যদি গ কিংবা ঘতে আসে তাহলে এই জিনিসগুলো মুখস্থ লেখা লাগবে। দেখো একটা টিআরএনএতে নর্মালি 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকতে পারে। ঠিক আছে, এবং আমাদের কোষের মধ্যে যতগুলো আরএনএ আছে তার মধ্যে প্রায় 15% হচ্ছে কি, কত পার্সেন্ট, 15% হচ্ছে টিআরএনএ। ঠিক আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, যত আরএনএ যত টাইপ আছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে টিআরএনএ। এবং এখানের মধ্যে 5টা বাহু দেখা যায়, 4টা ফাঁস দেখা যায়। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। কী কী বাহু আছে দেখি তো, অ্যামাইনো অ্যাসিড বাহু আছে, টি বাহু আছে, অ্যান্টিকোডন বাহু আছে, ডি বাহু আছে, অতিরিক্ত বাহু আছে। আমি একে দেখাবো, কোনো সমস্যা নেই। তারপর আসি কাজ। কাজটা খুবই ভাইটাল, কাজটা একটু আগে মুখস্থ করবা। প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর করাই এটার প্রধান কাজ। এই জিনিসটা আমরা কিন্তু রাইবোজোম যখন পড়াইছি তখন তোমাদের আশা করি মনে আছে, মনে ছিল টিআরএনএ কী করছিল, টিআরএনএ কী করতো, ট্রান্সফার করতো। কি ট্রান্সফার করতো, এক একটা সে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতো। কোথায় নিয়ে আসতো, রাইবোজোমে নিয়ে আসতো। এনে কার উপর বসাইতো, এমআরএনএর উপর বরাবর সে বসাইতো। একটা একটা অ্যামাইনো অ্যাসিড আনতে আনতে ফাইনালি কী তৈরি হয়েছিল, প্রোটিন তৈরি হয়েছিল। ওই যে অ্যামাইনো অ্যাসিড আনার যে কাজটা, ট্রান্সফারের যে কাজটা, এই কাজটা কে করে, টিআরএনএ করে। ঠিক আছে, আচ্ছা তাইলে টিআরএনএর এই যে গঠনটা আমাকে জানতে হবে। দেখো টিআরএনএর মধ্যে 5টা জিনিস আছে। দেখো আমরা যদি দেখি এখানে হচ্ছে একটা, এই জায়গায় হচ্ছে একটা সিসিএ ধারায় বেজ সজ্জিত থাকে। এটা হচ্ছে একটা বাহু যেখানে অ্যামাইনো অ্যাসিড লাগে। তার মানে এই জায়গাটাকে আমরা কি বলবো, অ্যামাইনো অ্যাসিড সংযুক্তের স্থান, যেখানে সিসিএ ধারায় বেসগুলো সজ্জিত থাকে। আমরা তো জানি এগুলো প্রত্যেকটা একটা কি, প্রত্যেকটা একটা নাইট্রোজেন বেস। ঠিক আছে, তো সিসিএ ধারায় থাকে, সিসিএ। তো এই পার্টটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট, যেখানে অ্যামাইনো অ্যাসিড লাগে। তাহলে আমরা তো বলছি 5টা বাহু, তাহলে এই বাহুটাকে আমরা বলবো টি বাহু। ঠিক আছে, আর এটাকে আমরা বলবো ডি বাহু বা ডি লুপ। ওকে, আচ্ছা এখানে একটা দেখতেছেন, এটা হচ্ছে একটা অতিরিক্ত বাহু, এটা হচ্ছে একটা অতিরিক্ত বাহু। আর এই পার্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। তাহলে টিআরএনএ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কোনটা, তার অ্যান্টিকোডন বাহুটা। ঠিক আছে, তাহলে অ্যান্টিকোডন বাহুটা হচ্ছে এরকম 3টা টার্ম থাকে, অর্থাৎ এখানে 3টা কোডন থাকে। এই কোডনগুলোকে আমরা বলবো অ্যান্টিকোডন। কেন অ্যান্টিকোডন বলবো একটু পরে বোঝাচ্ছি। তাহলে আমরা টিআরএনএটা ইজিলি আঁকতে পারবো না, তুমি খুব সিম্পলি এঁকে ফেলবা। তুমি এরকম করে এঁকে ফেলবা, এরকম একটা অতিরিক্ত বাহু দিবা, এভাবে করে আঁকবা, এভাবে করে প্রত্যেকটা এম করে লুপ আঁকবা, এভাবে করে এঁকে ফেলবা, কোনো প্যারা নেই। তোমাকে এরকম একটা একটা করে দিতে হবে না। ক্লিয়ার? তুমি অবশ্যই ক্লিয়ার করবা তুমি প্রত্যেকটা জিনিসগুলো আঁকতেছো কিনা। যেমন এদিকে টি বাহু, ডি বাহু, অতিরিক্ত বাহু, অ্যান্টিকোডন সাইট, কোডন সাইট বা অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি সাইট, এই 5টা দিলে তোমার টিআরএনএ আঁকা শেষ। তাহলে ভাইয়া এই জিনিসটাকে আমাদের একটা পাতার মতো লাগে, বুঝছো, একটা পাতার শেপ। তোমরা গুগলে একটু সার্চ দিবা, সেটা হচ্ছে ক্লোবার পাতা, বা আমরা এটাকে বলি ক্লোবার লিফ। দেখবা ক্লোবার লিফের শেপটা হচ্ছে অনেকটা এরকম 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 করে এরকম এরকম এরকম। সো দ্যাটস ওয়াই টিআরএনএকে অনেকটা ক্লোবার লিফ মডেলের মতো লাগে, বুঝছো, অর্থাৎ টিআরএনএর শেপটা ক্লোবার লিফের মতো, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টিআরএনএর কাজটা আমরা আপাতত পড়ছি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কষ্ট করে একটু এমআরএনএ পড়ি। আমরা এগুলো প্রত্যেকটা বিস্তারিত শেষে একসাথে কোরিলেট করে পড়বো, তাহলে তুমি প্রত্যেকটা ধরতে পারবা। তাহলে এবার আসি আমরা এমআরএনএ। আমরা কি বলছিলাম, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে কি করে, বার্তা বহন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এমআরএনএ আগে আমরা একটু বৈশিষ্ট্য পড়বো, কারণ এটা গতে আসবে উইথ চিত্রসহ। তাহলে এমআরএনএ হচ্ছে একটা লম্বা চেইনের মতো। এমআরএনএ 2টা প্রান্ত আছে, একটা 5 প্রাইম প্রান্ত, একটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্তকে আমরা বলবো 5 লিডার। লিডার মানে মাথা বলতে পারি, মানে মাথার প্রান্ত। ঠিক আছে, আর 3 প্রাইম প্রান্ত যেটা, সেটাকে আমরা বলবো 3 টেইলার। ট্রেলার মানে এটাকে আমরা বলবো টেইল প্রান্ত, অর্থাৎ লেজ প্রান্ত। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি লেজ প্রান্ত। ক্লিয়ার? আচ্ছা, মাঝখানের অংশটাকে আমরা বলি কোডিং অঞ্চল, মানে এখানে অনেকগুলা কোড থাকে। আর আমরা বলছিলাম না টিআরএনএ হচ্ছে টোটাল আরএনএর 15%, আর এমআরএনএ হচ্ছে 5 to 10%। তাহলে আপাতত এই জিনিসগুলো বললে এমআরএনএর বৈশিষ্ট্য আমার জানা হয়ে গেছে। ঠিক আছে,
এখন আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা দিব এবং কাজটা করবো। দেখো এই যে চিত্রটা তোমাকে অবশ্যই আঁকতে হবে। তাহলে এই চিত্রটা কি আছে, খুব সিম্পল, এরকম একটা চিত্র আঁকবা। এখানে হচ্ছে তুমি কোডনগুলো দিবা, এ ইউ জি সি এ, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এ সি, এভাবে করে তুমি কোডনগুলো দিতে থাকবা। সামনের দিকে যে প্রান্ত তাকে আমরা বলবো 5 প্রাইম কি 5 প্রাইম লিডার, আর পিছনের দিকে যে 3 প্রাইম প্রান্ত তাকে আমরা বলবো 3 প্রাইম ট্রেলার, আর মাঝখানের যে অঞ্চল তাকে আমরা বলবো কোডন অঞ্চল, কারণ এখানে আমরা দেখতেছি অনেকগুলো কোডন। এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার এমআরএনএ। তাহলে এমআরএনএর কাজটাকে একটু বলি, দেখো কি লিখছে, এমআরএনএ প্রোটিন সংশ্লেষণের বার্তা বহন করে এবং সেটা কোথা থেকে কোথায় নিয়ে যায়, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায়। সাইটোপ্লাজমের কোথায় যাবে, আমরা জানি সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোমের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, এবং সেটা কি হিসেবে কাজ করে, প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে। তাহলে ভাইয়া মোটামুটি আপনি আমাকে টিআরএনএ এবং এমআরএনএ বৈশিষ্ট্যগুলো এবং চিত্র কীভাবে আঁকবো সেটা আমাকে শিখিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এবার আমরা বাদ বাকিগুলো একটু পড়ে নেই। সেটা হচ্ছে কি আছে, আরএনএ আছে, আরেকটা আরএনএ, এটা হচ্ছে সবচেয়ে স্থায়ী আরএনএ এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি আরএনএ, এটা হচ্ছে 80 to 90% থাকে, তাহলে অনেক বেশি, তাই না। তারপর হচ্ছে জিআরএনএ। জিআরএনএ হচ্ছে কি জানো, কিছু আরএনএ আছে, মানে কিছু ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো খুবই অনুন্নত, তাদের ক্ষেত্রে বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ কাজ করতে পারে না। সো যেখানে ডিএনএ কাজ করতে পারে না সেখানে কে কাজ করবে, আরএনএ কাজ করবে তার জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে এই জিআরএনএটা কাজ করে, জেনেটিক আরএনএ যাকে আমরা বলি। এবং এটা কার ক্ষেত্রে কাজ করে, এটা হচ্ছে টিএমবির ক্ষেত্রে। টিএমবি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ তামাক পাতার মধ্যে, তামাক গাছ আছে দেখছো না, তামাক গাছের মধ্যে অর্থাৎ তামাকের যে পাতা, ওখানে একটা ভাইরাস আক্রমণ করে, এটাকে আমরা বলি টোবাকো মোজাইক ভাইরাস। ওই ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ না থেকে বরঞ্চ কে থাকে, আরএনএ থাকে, এটাই বলতে যাচ্ছি, ঠিক আছে। তারপর লাস্টে পড়বা এমআইআরএনএ, অর্থাৎ মাইনর আরএনএ। এটা হচ্ছে একদম সবচেয়ে ক্ষুদ্র আরএনএ, কিন্তু এটা সবচেয়ে ক্ষুদ্র না, এটা সবচেয়ে ক্ষুদ্র না, কারণ সবচেয়ে ক্ষুদ্র কোনটা বলো তো, সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে টিআরএনএ, বলছিলাম না, এই যেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র টিআরএনএ। এটা আমরা অনেকেই ভুল করি, মাইনর মানে অনেকে মনে করে সবচেয়ে ছোট, এটা দাগাই দিই এমসিকিউতে, কিন্তু না, টিআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, কিন্তু এটাও ক্ষুদ্র, কিন্তু টিআরএনএর চেয়ে বড়, ঠিক আছে। আর এই মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে জানো, এই মাইনর আরএনএ হচ্ছে এনজাইমের কাঠামো দান করে, জাস্ট এই একটা লাইন মাথায় রাখবা, মানে তারা এনজাইম যেখানে বসবে তার কাঠামোটা দান করে, ওকে, এনজাইমের কাঠামো দান করে, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আরএনএ, তো ভাই আপনি আমাকে সব পড়াই ফেলছেন, আরএনএ টাইপগুলো পড়াই ফেলছেন, কিন্তু ভাই আমি টিআরএনএ আর এমআরএনএ সম্পর্কে এখন একটু কনফিউজড, তাদের কাজ সম্পর্কে আমরা আসলে বুঝতেছি না। তাহলে চলো আমরা একটু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে জিনিসটা বোঝার ট্রাই করি, অ্যাকচুয়ালি টিআরএনএ এমআরএনএর কাজটা বেসিক্যালি কি। ওকে চলো, তাহলে এই জিনিসটা আমরা একটা বাস্তব এক্সপিরিয়েন্স দিয়ে বোঝার ট্রাই করি। ওকে, সো দেখো আমি একটু একটা কনটেক্সট বলি, তুমি সেটা বোঝার ট্রাই করো। দেখো তোমার মা, সাপোজ ধরো তোমার মা তোমাকে একটা রশিদ ধরায় দিছে, বলছে গিয়ে বাজারটা করে আসো, ঠিক আছে। তোমার মা তোমাকে বলছে যে গিয়ে বাজারটা করে আসো, ধরো তোমাকে বলছে চাল ডাল আর চিনি কিনতে, এই তিনটা জিনিস দিছে। তাহলে এটা একটু আমরা চিত্রের মাধ্যমে বুঝাই। দেখো তোমার মা কিন্তু মেইন, সো তোমার মা হচ্ছে ধরো ডিএনএ, ঠিক আছে, ধরো এটা আমি ডিএনএ আঁকছি, সাপোজ ধরো এটা একটা টোটাল কোষ, টোটাল কোষের মধ্যে এই পার্টটা হচ্ছে আমার ডিএনএ। তাহলে তোমার মা তোমাকে কি বলছে, একটা রশিদ দিছে, তো রশিদের মধ্যে কিছু তথ্য আছে না, রশিদের মধ্যে কি তথ্য আছে, যে তোমাকে বলছে চাল ডাল চিনি আনতে। তাহলে এই যে তথ্যটা, এই তথ্যটাকে আমরা বলবো এমআরএনএ, ঠিক আছে, বা বার্তাবাহক আরএনএ। অর্থাৎ ডিএনএর মধ্যে, ধরো এটা একটা ডিএনএর মধ্যে যেসব তথ্য তোমার মা তোমাকে বলছে, তো এই যে ডিএনএ তার তথ্যগুলা এই জায়গায় ট্রান্সমিট করছে, ঠিক আছে। ধরো এভাবে করে ট্রান্সমিট করলো, এভাবে 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 এভাবে, ধরো এটা হচ্ছে এমআরএনএ। তাহলে এমআরএনএটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার মা। তাহলে এখানে এই তিনটা করে করে একসাথে থাকে, মানে মাথায় রাখবা সংকেতগুলা, অর্থাৎ তথ্যগুলা তিনটা লেটার মিলে, তিনটা কোডন মিলে একটা তথ্য প্রকাশ করে, এটা এখন মাথায় রাখবা। পরে যখন আমরা জেনেটিক কোড পড়াবো বিস্তারিত জানবা। তাহলে ধরো এটা হচ্ছে ধরো চাল, ধরো চালকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম রাইস। তারপর ধরো আমাদের ধরো ডাল, ধরো আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, প্যারা নাই। তারপর ধরো আমরা ধরো চিনিকে ধরো আমরা এস দিয়ে প্রকাশ করলাম, কোনো প্যারা নাই, ঠিক আছে। সাপোজ আমরা আরডিএস, একটা সুন্দর নাম উচ্চারণ হচ্ছে, দ্যাটস আমি এটাকে আরডিএস হিসেবে বললাম, যে এখানে তোমাকে বলছে চাল ডাল আর চিনি আনতে, একটু ক্লিয়ার। ওকে, তুমি এবার কই যাবা দেখি বলো তো, তুমি যাবা কোথায়, দোকানদারের কাছে, ঠিক আছে। তুমি এবার গেলা কোথায়, সাপোজ তুমি গেলা
দোকানদারের কাছে। এখন দোকানদারের কাছে কিছু জিনিস আছে, আমি এগুলো একটু আগে তুমি দেখো, তাহলে পুরোপুরি জিনিসটা বুঝতে পারবা, একদমই ক্লিয়ার হয়ে যাবা। ধরো দোকানদারের কাছে কিছু জিনিস আছে, আশা করি জিনিসগুলো কি আঁকতেছি এখনই বুঝে যাবা। দোকানদারের কাছে এরকম কিছু জিনিস আছে, বেসিক্যালি এগুলো তো এরকম কিছু না, এগুলো হচ্ছে এক একটা তথ্য, এগুলো হচ্ছে এক একটা জিনিস, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা, কি আঁকতেছেন ভাই এগুলো আপনি? হ্যাঁ বুঝাচ্ছি, কোনো প্যারা নাই, একটু ওয়েট করো। তাহলে কি আঁকতেছে আশা করি বুঝে গেছো না? শেপ দেখে বলো তো এগুলো কি? এগুলো হচ্ছে টিআরএন আঁকছি। তাহলে ভাইয়া এটা হচ্ছে ধরো দোকানদারের বিভিন্ন জিনিস। তাহলে দোকানদারের কাছে কিন্তু এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমরা বেসিক্যালি বাস্তব ক্ষেত্রে টিআরএনে বলতেছি। এখন তুমি কিন্তু তোমার ইনফরমেশনগুলো নিয়ে গেছো দোকানদারের কাছে। এখন দোকানদারের কাছে তোমার এই যে বাহু আছে আর অ্যান্টিকোডন বাহু আছে না, ধরো এটা হচ্ছে বাহু, এই বাহু হচ্ছে এই জায়গাটাকে আমরা কি বলতাম? এই জায়গাটাকে বলতাম আমরা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান। ধরো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড লাগানো আছে, এখানে ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড লাগানো আছে, এখানে ধরো আরেকটা অ্যামাইনো অ্যাসিড লাগানো আছে। এখন এখানে এই পার্টটাকে আমরা বলতাম কি? অ্যান্টিকোডন সাইট। কেন অ্যান্টিকোডন বলতাম সেটা এখন তুমি জানতে পারবা, এটাকে আমরা বলি অ্যান্টিকোডন সাইট। তাহলে এবার আসো আমরা এখানে হচ্ছে কিছু তথ্য দিয়ে দিই। কীভাবে তথ্য দিব? সাপোজ ধরো এই যে যেটা চাল, চাল হচ্ছে গ্রহণ করতেছে AUG, মানে AUG হচ্ছে চাল, মানে ধরো চালটাকে আমরা চাল হিসেবে প্রকাশ করব না, AUG হিসেবে প্রকাশ করব, ঠিক আছে? তারপর ধরো এটা হচ্ছে USC আর এটা হচ্ছে আমাদের CAU। একটু তো ক্লিয়ার, একটুকু ক্লিয়ার। এটা হচ্ছে দোকানদার, ঠিক আছে? আচ্ছা আসি এবার, তুমি গেছো দোকানদারের কাছে। এখন ধরো আমাদের এইভাবে, আমি একটু লিখি দেখো, এটাতে ধরো এইভাবে কোড আছে আর ধরো এটাতে এভাবে আছে, ঠিক আছে? আচ্ছা একটু ভুল হয়েছে, আচ্ছা ওকে। তারপর ধরো এটাতে আছে এইভাবে। ওকে ভাই আপনি এগুলো কি আঁকতেছেন? অনেক ভালোই আঁকতেছে, একটু ওয়েট করো। তাহলে দেখো তুমি তোমার মা থেকে বাজারের রসিদ নিয়ে তথ্যগুলো নিয়ে গেছো কোথায়? তুমি দোকানদারের কাছে গেছো। এখন দোকানদার কি করবে জানো? তুমি বলছে চাল, দোকানদার কি চাল চিনবে? ধরো দোকানদার চিনবে না চাল, দোকানদার চিনবে AUG। তাহলে এই যে তুমি বার্তাটাকে বহন করে গেছো, দ্যাট মিনস তুমি কি বলো তো? তুমি হচ্ছে mRNA। কারণ আমরা জানি mRNA কি করে? নিউক্লিয়াস থেকে বার্তাটাকে বহন করে সাইটোপ্লাজমের রাইবোজোমে নিয়ে আসে। ধরো এই পুরো জিনিসটা হচ্ছে এখন রাইবোজোম, দোকানদারের যে দোকান সেটা হচ্ছে পুরোটা একটা রাইবোজোম, ঠিক আছে? তাহলে এই যে mRNAটা সেটা ধরো এইটা, ক্লিয়ার? আচ্ছা এটা এখন ধরো এখানে তথ্যগুলো আছে, তুমি দোকানদারকে বলছো আমাকে চাল দেন, অর্থাৎ আমাকে AUG দেন, ওকে? এখন দোকানদার বলো তো এই তিনটা থেকে তোমাকে কোনটা দিবে? ধরো এই তিনটার মধ্যে চাল ডাল চিনি আছে, তোমাকে দেখি বলো তো কোনটা দিবে? এটা বুঝতে সব শেষ। তোমাকে কোনটা দিবে বলো তো? এই যে তোমাকে এটা দিবে, তোমাকে এটা দিবে। কেন এটা দিবে বলো তো? বিকজ এখানে যে অ্যান্টিকোডন সাইট আছে, এই অ্যান্টিকোডন সাইটটা কোডনের সাথে লেগে যাবে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কোডন সাইট বলি, এটাকে আমরা অ্যান্টিকোডন সাইট বলি। কেন লেগে যাবে দেখো তো? এই যে ভাইয়া ইউ এর সাথে এ লাগবে, এ এর সাথে ইউ লাগবে, সি এর সাথে জি লাগবে, অর্থাৎ তারা পরস্পরের পরিপূরক, বা ইংলিশে যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি, ঠিক আছে? অর্থাৎ কোডন সাইডে এসে টিআরএন এর অ্যান্টিকোডনটা লাগবে। দ্যাট মিনস তুমি যখন চাল খুঁজবা, তুমি যখন রাইস খুঁজবা, তোমার জন্য কোন টিআরএনটা আসবে? এ টিআরএনটা আসবে। তোমাকে দোকানদার বলবে হ্যাঁ নাও, তোমাকে আমি এ টিআরএনটা দিলাম, সাথে তুমি একটা অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাচ্ছ, ক্লিয়ার? তাহলে বেসিক্যালি টিআরএনএ কি করতেছে? টিআরএনএ হচ্ছে তুমি যে তথ্য তোমার মা থেকে বহন করে আনছো, ওই তথ্যটা অনুযায়ী, ধরো এটা হচ্ছে তথ্য, সে তথ্য অনুযায়ী টিআরএনএটা কি করতেছে? এক একটা অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসতেছে। তারপর ধরো তুমি বলতেছো এবার আমার ধরো ডাল লাগবে, সো ডালের জন্য তুমি তাকে তথ্য দিছো USC। তাহলে এবার বলো তো এই দুইটার মধ্যে দোকানদার তোমাকে কোন জিনিসটা দিবে? খুব সিম্পল, তোমাকে এটা দিবে, সেকেন্ডটা দিবে। কারণ কি? কারণ ইউ এর সাথে কে লাগবে? ইউ এর সাথে লাগবে এ, এই ইউ এর সাথে লাগবে আবার এটা, এটার সাথে লাগবে এটা। তার মানে বুঝে গেছো এটার সাথে এটা মিলে গেছে না? তাহলে তোমাকে দোকানদার এটা দিয়ে দিবে, সাথে তুমি একটা অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাচ্ছ। এভাবে একটা একটা এদিকের সাথে এদিকে লাগে, উপরে একটার সাথে একটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে লাগে। ধরো A1 এর সাথে A2 লাগবে, তার সাথে A3 লাগবে। এবং আমরা জানি অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যে সংযুক্তি, এটাকে আমরা বলবো একটা একটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে সংযুক্তি আলটিমেটলি কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। কারণ প্রোটিন মানে হচ্ছে পলিপেপটাইড, পলিপেপটাইড মানে এক একটা অ্যামাইনো অ্যাসিডের সংযুক্তি। তাহলে ওভারঅল তুমি টিআরএনএর এমআরএনএর কাজ পুরোপুরি বুঝে গেছো না? কিভাবে এমআরএনএ তথ্য বহন করে, কিভাবে টিআরএনএ ওই তথ্য অনুযায়ী এক একটা অ্যামাইনো অ্যাসিড বহন করে এসে তার সাথে লাগে।
আচ্ছা লেগে কি টিআরএনএ থেকে যাবে? না, টিআরএনএ লেগে কিন্তু বের হয়ে যায়, কিন্তু টিআরএনএ বের হয় সে কিন্তু A1টাকে বের করতে দেয় না। A1টা কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং A1টা এখানে থাকে। A1 এর সাথে A2 লাগে, A2 এর সাথে A3 লাগে। এই কাজগুলো সবগুলো কোথায় হয় বলো তো? রাইবোজোমের মধ্যে। এবং আমরা জানি দ্যাটস ওয়াই এই যে A1 এর সাথে A2 তার সাথে A3 এই পুরোটা চেইনটা কি ফর্ম করে? একটা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটাকে আমরা বেসিক্যালি কোথায় তৈরি হয় বলতেছিলাম? রাইবোজোমে। দ্যাটস ওয়াই রাইবোজোমকে আমরা কি বলতেছিলাম? প্রোটিন সংশ্লেষণের স্থান বলতেছিলাম। পুরা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এভাবে করে জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করব। তাহলে আমরা কিন্তু ভাইয়া পুরা আরএনএ বুঝে গেছি, পুরা ডিএনএও বুঝে গেছি, ডিএনএর মডেলও আমরা আঁকতে জানবো আজকে থেকে, এবং কিভাবে মডেলটাকে আমরা লিখবো সেটাও আমরা সব পড়ে গেছি। এবার পরীক্ষা ডিএনএ এবং আরএনএর পার্থক্য, এটা একটা 5 স্টার টপিক, বাট এখানে বোঝানোর কিছু নাই, তুমি কিন্তু সব পারবা। আমি এতক্ষণ যেগুলো পড়াইছি এগুলো যদি একটু মাথায় ঢুকাও তাহলে তুমি সব পারো। দেখো দ্বিসূত্রক, পেঁচানো, ঘোরানো সিঁড়ির মতো, কিন্তু এটা তো ঘোরানো না, এটা একসূত্রক। এখানে ডিঅক্সিরাইবোজ থাকে, এখানে রাইবোজ থাকে, এখানে হচ্ছে পাইরিমিডিন বেসের মধ্যে থায়ামিন থাকে, আবার এখানে পাইরিমিডিনের মধ্যে কি থাকে? ইউরাসিল থাকে। ডিএনএ অণুর কোনো প্রকারভেদ নাই। এটা হচ্ছে কয় প্রকার? 5 প্রকার বলে ফেলছি। প্রতিলিপনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি হয়, এটা নিয়ে আবার ব্যাখ্যা একটু পরেই দিচ্ছি। আর আরএনএ তৈরি হয় ডিরেক্ট নতুনভাবে সৃষ্টি হয়, এটা একটু মুখস্থ রাখবা, এটা উৎপত্তিটা মুখস্থ রাখবা। ডিএনএ আরেকটা তৈরি হয় রেপ্লিকেশনের মাধ্যমে, কিন্তু আরএনএ রেপ্লিকেশন হয় না, আরএনএ পুরোপুরি নতুনভাবে সৃষ্টি হয়। আচ্ছা, তারপর তো জানি ডিএনএ সবচেয়ে বেশি কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। আরএনএ সবচেয়ে বেশি কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে, 90% থাকে, তাই না? আচ্ছা, ডিএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ কি? প্রোটিন তৈরি করা, আমরা জানি, ঠিক আছে? ডিএনএ বংশগতি চরিত্র বহন করে, আর আরএনএ হচ্ছে নর্মালি বংশগতি চরিত্র বহন করে না, এক্সেপ্ট কে? ভাইরাস। ওই যে টিএমভি ভাইরাস পড়াইছি না, টোবাকো মোজাইক ভাইরাস। সো ভাইরাসের ক্ষেত্রে তোমার বংশগতি মেনটেন করে আরএনএ, কারণ ভাইরাস সবচেয়ে দুর্বল জিনিস, ঠিক আছে? সো এগুলো একটু পড়ে নিবা, বইয়ে পার্থক্যগুলো আছে। অ্যাটলিস্ট তোমাকে যদি ঘতে দেয়, সাপোজ ধরো 4 একটা কোয়েশ্চেনে দিল, তোমার অবশ্যই 8টা থেকে 10টা পয়েন্ট দিতেই হবে যদি তুমি 4-এ 4 পেতে চাও। এগুলো এখন থেকে মাথায় রাখো, ঠিক আছে? বাট পার্থক্য তো তুমি পারবা। এই এতক্ষণ যে পড়াইলাম, তুমি যে পার্থক্যটা না পারো তাহলে তো আমি একদমই সার্থক না, তাই না? আচ্ছা, তাহলে ভাই এবার আমরা আমাদের চ্যাপ্টারের লাস্টের দিকে চলে আসছি। এবার হচ্ছে আমরা রেপ্লিকেশন পড়বো, ট্রান্সক্রিপশন পড়বো, ট্রান্সলেশন পড়বো, এবং তারপরে জেনেটিক কোডটা পড়বো। তাহলে আমাদের পুরো চ্যাপ্টার কিন্তু শেষ। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা রেপ্লিকেশনটা পড়বো। ভাইয়া রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকা তৈরি করি বলি না, মানে কি? একটা প্রতিলিপি তৈরি করি। ধরো আমি আমার মতো ধরো আরেকটা তানজিম এখানে দাঁড়ায় আছে, তাহলে ও হচ্ছে আমার রেপ্লিকা, তাই না? আচ্ছা, সো ডিএনএর ক্ষেত্রে বেসিক্যালি একটা ডিএনএ থেকে নতুন আরেকটা ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন পদ্ধতিতে। তার মানে রেপ্লিকেশন জিনিসটা কি? রেপ্লিকেশন জিনিসটা হচ্ছে ডিএনএ থেকে আবার আরেকটা ডিএনএ, এটাকে আমরা বলি রেপ্লিকেশন। কথা হলো ভাইয়া রেপ্লিকেশনের দরকারটা কি? দেখি, এটা আমাকে ভেবে বলো, কেন আমার রেপ্লিকেশন দরকার? তোমার কি মনে হয় কেন রেপ্লিকেশন দরকার? সিম্পলি বলো, পড়ছো কিন্তু পারবা? আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন দরকার হয় কারণ কি জানো? কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হচ্ছে না, তার মানে ডিএনএ একটা থেকে আরেকটা আমার নতুন ডিএনএ লাগতেছে না। তাইলে এই যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হচ্ছে, দ্যাট মিনস আমি যদি রেপ্লিকেশন না করি তাহলে একটার যে জেনেটিক ম্যাটেরিয়াল বা বৈশিষ্ট্য আছে, ধর একটা কোষ দেখতে এরকম, তো আমি যদি ডিএনএ রেপ্লিকেশন করে এই বৈশিষ্ট্যটা আরেকটা ডিএনএতে না দেই, আরেকটা কোষে না দেই, তাহলে ওই কোষটা আর এই কোষটা কি দেখতে একরকম হবে? হবে না। তার মানে কোষের বিভাজনের জন্য অবশ্যই বিভাজনের আগে আমার কি করতে হবে? রেপ্লিকেশন করতে হবে। যদি রেপ্লিকেশন না করি তাইলে আমি এখানে লিখে দিই, যদি রেপ্লিকেশন না করি তাইলে আমরা জেনেটিক ম্যাটেরিয়ালগুলা সেল টু সেল ট্রান্সফার করতে পারবো না। জেনেটিক্স ম্যাটেরিয়ালগুলো সেল টু সেল ট্রান্সফার করা পসিবল হবে না। আর তার মানে সেল দুইটা দেখতে সেম হবে না, কিন্তু আমার অবশ্যই তো সেল দুইটা সেম হইতেই হবে। দ্যাটস ওয়াই আমার রেপ্লিকেশন দরকার, ঠিক আছে? অনেকে আমরা এটাই বুঝি না আসলে ভাই, রেপ্লিকেশন আমি পুরো পড়ে ফেলছি, রেপ্লিকেশন প্রসেসও পড়ে ফেলছে, এই রেপ্লিকেশনের চিত্র আঁকতে জানে, কিন্তু এই ব্যাটা জানেই না যে রেপ্লিকেশন দরকারটা কি, কেন রেপ্লিকেশন দরকার, এটা আমরা অনেকে জানি না। তাহলে এটা আমরা বুঝতে পারছি রেপ্লিকেশন কেন দরকার। এখন আমরা পড়বো রেপ্লিকেশনের জন্য বিজ্ঞানীরা কিছু অনুকল্প দিছে। তোমার কি মনে আছে না ভাইয়া, অনুকল্প মানে কি? আমি বলছিলাম যে এখনো বিজ্ঞানীরা জিনিসটা পুরোপুরি প্রমাণ করতে পারে নাই, বাট ধরে নিচ্ছে এটা হয়, এবং এটা সব বিজ্ঞানী একসাথে ঐক্যমত হয়েছে। এটাকে আমরা বলি অনুকল্প বা হাইপোথেসিস। সো এরকম বিজ্ঞানীরা 3টা হাইপোথেসিস দিছে যে রেপ্লিকেশন যে হবে এটা 3টা প্রসেস থাকতে পারে। একটা হচ্ছে সংরক্ষণশীল প্রকল্প, আরেকটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, আরেকটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে ভাইয়া কোনটা কি? আচ্ছা ভাইয়া, কোনটাকে একটু বুঝে আসো। সাপোজ ধরো ভাইয়া সংরক্ষণশীল যেটা, বা আমি ধরো একটা ডিএনএ আঁকলাম, সাপোজ ধরো আমি একটা ডিএনএ আঁকতেছি, সাপোজ ধরো এরকম একটা ডিএনএ,
ঠিক আছে? কিন্তু ভাই আমি যদি ডিএনএকে রেপ্লিকেশন করতে চাই তাহলে আমাকে হেলিক্স দুইটাকে ফাঁক করে ফেলতে হবে না? মানে হেলিক্স দুইটা একটার সাথে একটা যে নাইট্রোজেন বন্ডে লাগানো ছিল ওগুলোকে আমার আলাদা করে ফেলতে হবে না? অবশ্যই করতে হবে। আচ্ছা ধরো করলাম, তাহলে আমার এই ধরো একটা ডিএনএ, এই ডিএনএ থেকে যদি সাপোজ এখানে চিত্র দেখে সবচেয়ে ভালো করে বুঝতে পারবা, ধরো এই একটা পুরোপুরি ডিএনএ, এই ডিএনএ থেকে যদি নতুন ডিএনএ তৈরি হচ্ছে, যার মধ্যে ধরো একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, যার মধ্যে একটা পুরোপুরি তার মাতৃ ডিএনএর মতো দেখতে আর একটা পুরোপুরি নতুন ডিএনএ, এটাকে আমরা কি বলবো? সংরক্ষণশীল, অর্থাৎ পুরোপুরি সংরক্ষণ করতেছে। মায়ের তথ্যগুলো একটা পুরোপুরি সংরক্ষণ করতেছে আর একটা একদমই করতেছে না। ঠিক আছে? তো এটাকে আমরা বলবো সংরক্ষণশীল অনুকল্প। তারপর এটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। বিচ্ছুরণশীল মানে কি জানো? এই যে এরকম অর্ধেক আসতেছে মা থেকে, অর্ধেক আসতেছে নতুন, আবার অর্ধেক আসতেছে মা থেকে, আবার অর্ধেক আসতেছে নতুন, মানে এটা বিচ্ছুরিত। ঠিক আছে? অর্থাৎ নতুন যে ডিএনএ দুইটা তৈরি হলো না, তার মধ্যে অর্ধেক তথ্য মা থেকে, আবার অর্ধেক নতুন, আবার মা আবার নতুন, আবার মা আবার নতুন। এমন না যে তারা সূত্র এক একটা মা একটা একটা নতুন, এরকম না, মানে অর্ধেক অর্ধেক, মানে এক সূত্রের মধ্যে অর্ধেক ভাগ হচ্ছে মা, আবার অর্ধেক ভাগ হচ্ছে মেয়ে, এরকম। বুঝছো? এটাকে আমরা বলবো বিচ্ছুরণশীল। বাট দুইটাই কিন্তু ফলস। যেটা অ্যাকচুয়াল কারেক্ট সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীলটা বা সেমি কনজারভেটিভটা। ঠিক আছে? ইংলিশ নামগুলো লাগবে, বা সেমি কনজারভেটিভটা। সো সেমি কনজারভেটিভে বেসিক্যালি কী হয়? সেমি কনজারভেটিভে আমরা জানি কী হয়, সেটা হচ্ছে এই যে তোমার একটা সূত্র, ধর এটা মায়ের একটা সূত্র, এই সূত্র থেকে নতুন আরেকটা সূত্র তৈরি হবে। এই যে মায়ের একটা সূত্র, সেখান থেকে নতুন আরেকটা সূত্র তৈরি হবে। তার মানে ধর এটা একটা ডিএনএ, এই ডিএনএ যে নতুন ডিএনএ দুইটা তৈরি হলো, তার মধ্যে একটা সূত্র হচ্ছে নতুনভাবে তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে মা থেকে নিচ্ছে, এই যে এটা। তার মানে এটাকে আমরা কি বলবো? সেমি কনজারভেটিভ মেথড বা সেমি কনজারভেটিভ অনুকল্প। ঠিক আছে? অনুকল্প। এবং এটাই হচ্ছে সবচেয়ে কারেক্টটা। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে কারেক্টটা। এখন ভাই এটা সবচেয়ে কারেক্ট, এটা আপনি কেমনে বুঝছেন? হ্যাঁ, বিজ্ঞানীরা এই জিনিসটা প্রুভ করছে। কোন বিজ্ঞানী প্রুভ করছে তার নামটা তোমার অবশ্যই লাগবে। আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আর লাগবে না। সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাসেলসন। এটা আমাদের মেডিকেল আসছে। কে প্রুভ করছে যে ডিএনএ আসলেই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন হয়, সেটা হচ্ছে ম্যাসেলসন এবং স্টাহল। কার মধ্যে? সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়াতে আমরা সবাই জানি। ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে সর্বপ্রথম আবিষ্কার করছে যে আসলেই ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি মেনটেন করে, অর্থাৎ এই পদ্ধতিটা মেনটেন করে বেসিক্যালি সে কী হচ্ছে? নতুন ডিএনএ তৈরি করতেছে। ওকে, তাহলে আমরা বেসিক্যালি বুঝে গেছি রেপ্লিকেশন কেন দরকার এবং রেপ্লিকেশন কোন প্রসেসে হয়। এখন আমরা রেপ্লিকেশনটা বিস্তারিত পড়বো। তাহলে রেপ্লিকেশন শুরু করার জন্য আমার প্রথমে কি লাগবে? কিছু উপকরণ লাগবে। একটা কাজ শুরু করার জন্য তো কিছু মেটেরিয়ালস লাগবে, তাই না? আচ্ছা, সো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেটেরিয়ালসের নাম কি? অবশ্যই একটা ছাঁচ। এই যে একটা ছাঁচ লাগবে না? এই যে মা থেকে যে একটা ছাঁচ নিলাম, এই যে এই ছাঁচটা আমার লাগবে না? অর্থাৎ মাতৃ ডিএনএ থেকে কি লাগবে? একটা ছাঁচ লাগবে বা টেমপ্লেট লাগবে। ঠিক আছে? তাহলে সবার আগে কি লাগবে? একটা টেমপ্লেট লাগবে, যেটা কোত্থেকে আসবে? যেটা অবশ্যই মাতৃ ডিএনএ থেকে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর সেকেন্ডলি কি লাগবে? অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। ওকে, তারপর লাগবে অনেক শক্তি, তারপর লাগবে কিছু এনজাইম এবং প্রোটিন। তাহলে প্রত্যেকটা বুঝে আসো। তাহলে অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট কেন লাগবে? দেখো, আমরা যে নতুন একটা ডিএনএ তৈরি করলাম না, এই যে নতুন একটা ডিএনএ তৈরি করতেছি, যার মধ্যে মায়ের সাইডে কি আছে? ধরো আমি ধরে নিচ্ছি মায়ের সাইডে এডেনিন আছে, কিন্তু এডেনিনের সাথে যে এখানে থায়ামিন লাগবে, এই থায়ামিনটা কোত্থেকে আসবে? এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন না? তো থায়ামিনটাকে কেউ প্রোভাইড করতে হবে। ওই থায়ামিনটা আসবে হচ্ছে এই নিউক্লিওটাইড থেকে। কারণ আমরা জানি নিউক্লিওটাইড মানে কি? এখানে কি আছে? পেন্টোজ সুগার আছে, থায়ামিন, এই যে তোমার নাইট্রোজেন বেস আছে এবং ফসফেট আছে। সো এখানে যে নাইট্রোজেন বেস আছে না, ওই নাইট্রোজেন বেস থেকে বেসিক্যালি আমার এই থায়ামিন, ধরো সাইটোসিন, গুয়ানিন, মানে এটার সাথে যেটা লাগবে নতুনটাতে, ওই জিনিসগুলো সে প্রোভাইড করবে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে যে ট্রাইফসফেট আছে না, এই ট্রাইফসফেটটা হচ্ছে বেসিক্যালি শক্তি প্রোভাইড করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে অনেকগুলো শক্তি প্রোভাইড করবে, কারণ আমরা জানি। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, এই যে রেপ্লিকেশন যে শুরু করব, তার আগে যে মায়ের যে দুইটা ডিএনএ যে হ্যালিক্সগুলা, এগুলোকে আগে আমার ভাঙতে হবে না? ডিএনএর যে হেলিক্সগুলো, এগুলোকে আমার আলাদা করতে হবে না? যেটা আমি অলরেডি দেখাইছি। সো আমাকে বলো তো, আলাদা করার জন্য শক্তি লাগে নাকি লাগানোর জন্য শক্তি লাগে? অবশ্যই কিছু একটা ভাঙার জন্য আমার বাইরে থেকে শক্তি দিতে হবে। ওই শক্তিটা প্রোভাইড করবে এটা। এবং সবার লাস্টে পড়তে হবে, এই যে আমার নতুন একটার সাথে একটা বন্ড দিয়ে লাগতেছে, নতুন একটা হেলিক্স তৈরি হচ্ছে, এত কিছুর জন্য আমার কিছু জিনিস লাগবে না? যে সাপ্লায়ার লাগবে না? যে সাপ্লাই করবে, এই সাপ্লায়ার হচ্ছে এনজাইম। এই এনজাইমের মধ্যে এই যে এনজাইমগুলো, এই সবগুলো এনজাইমকে একটা নামে ডাকা হয়, নামটা একটু মুখস্থ করবে। সেটা হচ্ছে রেপ্লিসোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স। কি?
রেপ্লিকেশন কমপ্লেক্স। এই রেপ্লিকেশন কমপ্লেক্সটাই বেসিক্যালি সব কিছু সাপ্লাই দেয়, যেটা দিয়ে নতুন একটা ডিএনএ তৈরি হইতে পারে। তাহলে ভাই আমরা উপকরণগুলা পড়ে ফেলছি, এখন আমরা আসি আমাদের মেইন পড়াশোনায়। এটা কষ্ট করে একটু বোঝার ট্রাই করো, কারণ পরীক্ষায় এটা একটা 5 স্টার টপিক, প্রায় আসবে, কোয়েশ্চেনটা প্রায় আসবে। তাহলে ভাইয়া আমরা আমাদের কাজ শুরু করি। তাহলে যদি আমরা রেপ্লিকেশন প্রসেস শুরু করতে চাই, তাহলে সবার আগে আমার কি করতে হবে বলো তো দেখি ভাইয়া? ভাইয়া আপনিই বলেন, তাই না? কারণ তোমরা তো আমার সাথে এখন কানেক্টেড না, যেহেতু এটা লাইভ ক্লাস না। লাইভ ক্লাস হলে আসলে এটা একটা ভালো যে তোমাদের সাথে একসাথে মানে একদম লাইভ ইন্টারেকশন করা যায়, বাট এখন আসলে এটা করা যাচ্ছে না। ঠিক আছে, কোনো প্যারা নাই, আমরা আসলে ওভাবে করে পড়াবো যাতে তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ভাই এটা আপনি কি করছেন বুঝতে পারতেছো না ভাই? আমি কি করছি, এই যে মাঝখানে যে বন্ডগুলো ছিল না, মাঝখানে যে নাইট্রোজেন এই এটার সাথে এটা যে লেগেছিল, এভাবে যে লেগেছিল, এটাকে আমি খুলে ফেলছি, এটাকে আমি ভেঙে ফেলছি, কারণ আমার তো ভাঙতে হবে আগে, ছাঁচ দুইটাকে আমার আগে আলাদা করতে হবে না। আচ্ছা, তাহলে ভাই এটা কে করবে বলো তো আমাকে? হ্যাঁ, এখন আমরা সব পড়ায় আসি, সেটা হচ্ছে হেলিকেজ করবে। হেলিকেজ হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে এই যে ভাঙার কাজটা করে, যেটা হচ্ছে ডিএনএ দুইটা হ্যালিক্সের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড দিয়ে তারা লাগানো, এই বন্ডগুলোকে ভেঙে ফেলে। তাহলে ভেঙে ফেলার কারণে দুইটা আলাদা সূত্র তৈরি হইলো। তাহলে হেলিকেজের কাজকে আমরা মুখস্থ করছি। হেলিকেজ কি করে? ডিএনএ সূত্রগুলোকে ভেঙে ফেলে, মানে ডিএনএ সূত্রের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড সেগুলোকে ভেঙে ফেলে। দ্যাটস ওয়াই দুইটা সূত্র পরস্পর আলাদা হয়ে যায়। এখন আলাদা হয়ে কি আমার কাজ শুরু করে দিব? অবশ্যই না। ঠিক আছে, অবশ্যই শুরু করতে পারবো না, আমার কোনো স্টেবিলিটি দান করতে হবে, আমার এখানে একটা স্টেবিলিটি দান করতে হবে। মানে কি দেখো, এই যে আমি সূত্রগুলোকে আলাদা করলাম ভাইয়া, ঠিক আছে ভাই, আপনি আলাদা করছেন। আচ্ছা, তো এখন সাপোজ ধরো এই যে এটা একটা সুতার প্যাচের মতো না, ওই যে আমরা পাটের সুতা আমরা দেখো না প্যাচ দিয়ে লাগাই, আবার দেখো না পাটের সুতা যদি আমরা খুলে ফেলি, টান দিয়ে যদি দুটো খুলে ফেলি, খুলে যদি আমরা রেখে দিই, আবার দেখেন এগুলো প্যাচ খায় যেতে চাই। একজ্যাক্ট ডিএনএ সূত্রটা অনেকটা রশির মতো, পাঠের রশির মতো। তুমি ওকে হেলিকেক্স দিয়ে ভেঙে তুমি একে আলাদা করে রাখতে পারবে না। সে আবার কি চাইবে? সে আবার চাইবে কুণ্ডলি পাকায় ফেলতে। সো এটা যাতে না হয়, সো ডিএনএ যাতে আবার প্যাচ না বাঁধে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটা আরেকটা এনজাইম দিই। ধরো এটা হচ্ছে ওই এনজাইমটা, সেটার নাম কি? সেটা হচ্ছে টপোআইসোমারেজ। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা এনজাইম একদম বিস্তারিত পড়াচ্ছি কি কাজ করে, কারণ নয়তো তোমরা পরে গিয়ে একটু কনফিউজ থেকে দেবা। এটা আমি বেসিক্যালি টপোআইসোমারেজ লিখছি। তাহলে টপোআইসোমারেজ কি করে? ডিএনএ এর অতিরিক্ত প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে। ঠিক আছে, আচ্ছা, তাইলে এটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে টপোআইসোমারেজ কাজটা করে। এই যে তুমি রেখে দিচ্ছ, আবার প্যাঁচ খায় যেতে চাচ্ছে, সো প্যাঁচ যাতে না খায় এটা এনশিওর করে হচ্ছে টপোআইসোমারেজ। এটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে। আর আদিকোষের ক্ষেত্রে এই কাজটা আরেকজন করে। আদিকোষের ক্ষেত্রে এই সেম কাজটা করবে হচ্ছে গাইরেজ। কি নাম? গাইরেজ। এনজাইমের নাম কি? গাইরেজ। তাহলে ভাই আমরা দুইটা এনজাইমের কাজ পড়ে ফেলছি। এখন ভাই তাহলে কি আমরা মোটামুটি আমাদের অ্যাকশনে নেমে যেতে পারবো? না ভাইয়া, আরও স্টেবিলিটি দান করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানে আরও কিছু কমপ্লেক্স লাগানো থাকে, এখানে আরও এনজাইম লাগানো থাকে। এগুলো কি এনজাইম ভাইয়া? এই এনজাইমগুলোর নাম হচ্ছে এসএসবিপি। এটার কাজ কি ভাইয়া? এনজাইমটা কি আবার? হ্যাঁ বলতেছি, প্যারা নাই। সেটা হচ্ছে একে তো তুমি তাদেরকে যাতে অতিরিক্ত না পেঁচায় সেজন্য টপোআইসোমারেজ কাজ করতেছে, কিন্তু তাও এনাফ না। ওরা কি চাই জানো? ওরা হচ্ছে আগের দশায় চলে যেতে চায়। মানে কি? ওরা চায় এই যে বন্ড, এই যে দুইটা হ্যালিক্স, তাদের মাঝখানে যাতে আবার কি তৈরি হয়ে যাক? হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যাক। সো যাতে হাইড্রোজেন বন্ড তৈরি হইতে না পারে, দ্যাটস ওয়াই, অর্থাৎ যাতে সিঙ্গেল স্ট্র্যান্ডটা সিঙ্গেল স্ট্র্যান্ডই থাকে, দ্যাটস ওয়াই এই এনজাইমটা কাজ করে। এই এনজাইমের নাম কি জানো? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। নামটাও কিন্তু সেম, তাই না? নামটাও একদম মিলিয়ে রাখছে যাতে বুঝতে সুবিধা হয়। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি? এটা হচ্ছে বেসিক্যালি কি করে? সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম হতে দেয় না। ঠিক আছে, হাইড্রোজেন বন্ড ফর্ম হতে দিবে না। তাহলে মোটামুটি আমরা অনেক কিছু বুঝে গেছি, তাই না? মোটামুটি আমরা অনেক কিছু পড়ে ফেলছি। কি পড়ছি ভাই আমরা? আচ্ছা, আমি এখানে পুরাপুরি চিত্র না আঁকি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটাতে আমরা একটা পাক করছি, এই যে এখানে আবার আমরা তো জানি আবার এরকম থাকে, তাই না? এরকম করে থাকে। মানে আমরা বেসিক্যালি এই জায়গাটাকে আমরা হেলিকেজ দিয়ে খুলছি এবং বাদবাকি কাজগুলো করতেছি। তাহলে আপাতত আমরা তিনটে এনজাইমের কাজগুলো পারবো না, একদম বুঝছি না। টপোআইসোমারেজ কি করে, এসএসবিপি কি করে, গাইরেজ, এই যে হেলিকেজ সবার আগে কি করছে, সব বুঝছি। আচ্ছা, এখন একটা জিনিস আমার জানতে হবে, কয়েকটা নাম আছে। দেখো, এই যে সাপোজ এই যে এই পয়েন্টটা সাপোজ এই পয়েন্টটা, দেখো ভাইয়া, এই পয়েন্ট থেকে হেলিকেজ তার ভাঙার কাজটা শুরু করছে না? তাহলে যেখান থেকে রেপ্লিকেশনের কাজ শুরু হয় সেখানে একটা নাম আছে, এটাকে আমরা বলি অরি।
তাহলে অরি কাকে বলে পারবা? অরি হচ্ছে যেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হয়, অর্থাৎ এই জায়গা থেকে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এই যে দেখো হেলিকেস কোন দিকে যাচ্ছে, হেলিকেস হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে, ভেঙে ভেঙে সে এদিক থেকে এদিকে যাচ্ছে। ওকে ভাই, বুঝতে পারছি। তাহলে এই যে এই হেলিকেস যে ভেঙে ভেঙে এদিকে যাচ্ছে, তাহলে এই জায়গাটা দেখো, অর্থাৎ এখানেও কিন্তু আবার কি পেঁচানো, আবার এখানেও পেঁচানো, মাঝখানে খোলা। তাহলে এই জায়গাটা একটু চিন্তা করো তো দেখি তোমরা, এই যে জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে অনেকটা এরকম লাগতেছে না? এরকম লাগতেছে না? মানে এদিকে ফিক্স আছে, আবার এদিকে এম করে খুলে গেছে। তাহলে এই জায়গাটা অনেকটা কিসের মতো লাগতেছে আমাকে বলো তো? এই জায়গাটা অনেকটা ওয়াই অক্ষরের মতো লাগতেছে, বা আমরা এই জায়গাটাকে বলতে পারি রেপ্লিকেশন ফর্ক। তাই না? এটা অনেকটা রেপ্লিকেশন ফর্কের মতো লাগতেছে না? অনেকটা ওয়াই শেপের লাগতেছে না? এই যে এটাকে ওয়াই শেপের লাগতেছে না? ওয়াই। সো এটাকে আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক, এই এরিয়াটাকে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো, ধরো ডিএনএ এদিকেও পেঁচানো, এদিকেও পেঁচানো, মাঝখানে এটা ফোলা। তাহলে এই জায়গাটাকে আবার একটা নামে ডাকে, এই টোটাল জায়গাটাকে আমরা বলতে পারবো রেপ্লিকেশন বাবল। অনেকটা বাবলের মতো শেপ করে আছে না, এই যে ফোলা বাবলের মতো, দ্যাটস এটাকে আমরা বলবো রেপ্লিকেশন বাবল। ওকে, তাহলে আমরা তিনটা নাম কি বুঝতে পারছি, কেন তিনটা নাম কীভাবে ডাকে, এবং এগুলো খোঁজার জন্য গুরুত্বপূর্ণ, অনুধাবনমূলক কোয়েশ্চেন এটা আসে। আচ্ছা, এখন ভাই একটা কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া দেখো আদিকোষ আর প্রকৃতিকোষের মধ্যে একটা কাহিনী হয়, সেটা কি জানো? দেখো আদিকোষের ডিএনএ কীরকম থাকে আমরা জানি, আদিকোষের ডিএনএ কাইন্ড অফ এরকম থাকে, গোলাকার, অনেকটা গোলাকার থাকে, তাই না? ধরো এরকম থাকে। সো আদিকোষের ক্ষেত্রে আমার রেপ্লিকেশন যদি শুরু হয়, সেটা ধরো যে কোনো একটা জায়গায় শুরু হবে, একটা জায়গায় শুরু হয়ে সে পুরো ঘুরে এসে আবার সেম জায়গায় শেষ করে ফেলবে। অর্থাৎ আদিকোষের ক্ষেত্রে রেপ্লিকেশন শুরু হয় যে কোনো এক জায়গায়, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে রেপ্লিকেশন কি ওভাবে শুরু হতে পারবে না, কারণ প্রকৃত কোষের ডিএনএ কীরকম থাকে, এই যে এরকম থাকে, সাপোজ ধর এটা ডিএনএ, ঠিক আছে? সো প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ থাকে বৃত্তাকার না, সো লম্বা। সো সেজন্য প্রকৃত কোষের ক্ষেত্রে রেপ্লিকেশনটা শুরু হয় একসাথে অনেক জায়গায়, বুঝছো? সাপোজ এই জায়গায় আমার রেপ্লিকেশন শুরু হইলো, এই জায়গায় রেপ্লিকেশন শুরু হইলো, এখানেও শুরু হইলো, আবার মাঝখানে আগের মতো আছে। সো ধরো এই জায়গায় আমার রেপ্লিকেশনটা শুরু হইলো, সাপোজ এই জায়গায় রেপ্লিকেশনটা শুরু হইলো, ধরো এই জায়গায় রেপ্লিকেশন শুরু হইলো, তাহলে এই জায়গায় একটু ফোলা লাগতেছে, আবার এখানে আগের মতো, আবার এই জায়গায় রেপ্লিকেশন শুরু হলো, এটা একটু ফোলা লাগতেছে। সো এখানে এখানে ফোলা যে লাগতেছে, এটাকে আমরা কি বলবো? রেপ্লিকেশন বাবল বলবো। তুমি কি ক্লিয়ার? ঠিক আছে, এটা একটা এমসিকিউ আসছে, সেটা হচ্ছে তোমার বই আছে দেখবা, ড্রসোফিলা মাছি, ওই মাছির যে রেপ্লিকেশন সেটা একসাথে 50,000 জায়গায় শুরু হয়। তাহলে আমরা যে হালকা পাতলা চিন্তা করতেছি, বিষয়টা কিন্তু হালকা পাতলা না, একসাথে অনেক জায়গায় শুরু হয়, কারণ আমার তো কাজ শেষ করা লাগবে। আমরা যদি একদিক থেকে শুরু করে আস্তে আস্তে যাই, তাহলে কি হবে না, আমার একসাথে বিভিন্ন জায়গাতে শুরু করতে হবে যাতে আমার আর্লি কাজটা শেষ হয়। ক্লিয়ার? আচ্ছা, অনেক কিছু বুঝাই ফেলতেছি, কিন্তু আমরা এখন আসল চিত্র না আঁকি নেই। তাহলে আপাতত এই যে তিনটা এনজাইমের কাজ তো আমরা বুঝে গেছি, নামগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা আমাদের পরের ধাপে যাই। এবার হচ্ছে আমরা আসল চিত্র না আঁকি, সেটা হচ্ছে আমরা, এটা তো আমার পরীক্ষায় হচ্ছে বেসিক্যালি এই চিত্র আঁকতে হবে, এরকম করে আমরা নিজেরা একটু আঁকার ট্রাই করে আসো। সেটা হচ্ছে আমরা আসি, দেখো সুন্দর করে আঁকি, ধরো এরকম করে দিলাম, ওকে, আচ্ছা এরকম করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এরকম করে দিলাম, সাপোজ আমরা এরকম করে দিই, অর্থাৎ আমরা বেসিক্যালি হেলিকেজ দিয়ে আলাদা করে ফেলছি। ধরো এদিকে আমি আর আঁকি নেই, ধরো এটাকে আমি এভাবে করে দিতে পারি, সমস্যা নাই, এভাবে করে দিতে পারি, এটা এভাবে আসছে, আমরা তো জানি কি হবে, এভাবে করে এভাবে যাবে, এটা দিক থেকে এভাবে যাবে, ঠিক আছে? এটা আমি আর আঁকতেছি না আর কি, জাস্ট বুঝাচ্ছি। ওকে, তাহলে বেসিক্যালি এটা আমরা মেইন চিত্র আঁকতেছি, এখন আমরা পুরো প্রসেসটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তারপর ধরে হেলিকেজ দিয়ে এটাকে আমরা আলাদা করছি, এটাকে আমরা রেপ্লিকেশন বাবল বলতেছি টোটাল এরিয়াটাকে। তারপর ধরে এবার আমরা আঁকি শুরু, তাহলে এইগুলাকে আমরা বিভিন্ন কোডন দিয়ে নামকরণ করতেছি। সাপোজ ধর আমি কোডন নামকরণ করলাম, কোনো প্যারা নাই, করতেছি, ধরো করতেছি এ জি ইউ সি, তারপর এ জি সি, এ জি সি, এ দিলাম, প্যারা নাই। ধরো আমি বিভিন্ন কোড দিয়েছি, আমার ইচ্ছা, তাই না? আচ্ছা, তারপর আমি কি করবো এবার, দেখো এই যে দেখো এবার আমরা আমাদের কাজটা শুরু করব। দেখো তাহলে এবার আমরা মার্কিংটা করতে হবে, অর্থাৎ দেখো এই যে প্রান্তটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এই যে সূত্রটা, এটা আমাকে বলো তো কত থেকে কত মুখী, এটা হচ্ছে মাথায় রাখবা 3 থেকে 5 মুখী। তাহলে এই সূত্রটা কত থেকে কত মুখী, 3 থেকে, অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী। তাহলে বলো তো নিচের যে সূত্র সেটা কত থেকে কত মুখী হবে, সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। তাহলে ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এইটুক চিত্র আমরা আঁকছি এবং হেলিকেজ দিয়ে আলাদা করছি, বাদবাকি কাজগুলো আমরা করতেছি, কোনো প্যারা নেই। এখন আমরা পড়বো আমাদের সামনের কাজগুলো পড়বো। এখন আমরা কে কী করে না করে সেটা পড়বো। সেটা হচ্ছে আমার বেসিক্যালি এখন কি করতে হবে দেখি আমাকে বলো তো। আমার বেসিক্যালি এখানে একটা নতুন আমার স্ট্রেন যুক্ত করতে হবে, তাই না? ধরো আমার এখানে একটা
নতুন একটা স্ট্র্যান্ড যুক্ত করতে হবে। সাপোজ এটা দিয়ে আঁকি। আচ্ছা, নতুন একটা আমি স্ট্র্যান্ড যুক্ত করব। এখন এই নতুন স্ট্র্যান্ড যুক্ত করার জন্য আমার আপাতত একটা ইনিশিয়েট একটা কি করতে হবে, একটা ফান্ডামেন্টাল তৈরি করতে হবে, আপাতত একটা গঠন তৈরি করতে হবে। এটা তোর একটা সূত্র যেটা আলটিমেটলি এভাবে করে লাগবে। এই যে জিনিসটা আমি তোমাকে একটা রিয়েল লাইফ জিনিস দিয়ে বুঝাই। ধরো আমরা ভাইয়া ওই যে ঘর যখন বানাই, বিল্ডিং যখন বানাই, দেখছো তোমরা এই যে বিল্ডিং বানানোর সময় ওই ছাদ রেডি করার আগে কি করে নিচে হচ্ছে কি বাঁশ দিয়ে কিছু স্ট্রাকচার তৈরি করে না, বাঁশ কিংবা রড দিয়ে, বড় বড় রড এরিয়া দিয়ে কি করে ছাদ তো উপরে হবে, সো ছাদটা যাতে সাপোর্টেড থাকে, সো নিচে অনেকগুলা বাঁশ দেয়, তাই না? মানে আপাতত একটা স্ট্রাকচার যাতে সে কি করতেছে, সে ভারসাম্যটা মেনটেন করতেছে, মানে সে আপাতত একটা সাপোর্ট দিচ্ছে আর কি, ঠিক আছে? সো প্রকৃত কোষে অর্থাৎ রেপ্লিকেশনের সময় এই কাজটা করবো হচ্ছে আরএনএ প্রাইমার। অর্থাৎ আরএনএ প্রাইমার হচ্ছে বেসিক্যালি একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। কী হিসেবে বলতেছি? একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। সাপোজ এটা হচ্ছে আরএনএ প্রাইমার, যেটা হচ্ছে একটা আপাতত ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আপাতত সে ল্যান্ডমার্ক হিসেবে, এটা কিন্তু বোঝার ট্রাই করো, এটাই মেইন জিনিস এখানে, ঠিক আছে? তাহলে আরএনএ প্রাইমার কি বলতেছে? একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করতেছে, যেটাকে আমরা তুলনা করতেছি কার সাথে? ঘরের যে আপাতত ছাদ তৈরি করার আগে যে বাঁশ দিয়ে একটা সাপোর্ট দিই তার সাথে, ঠিক আছে? পরে তো কিন্তু আমি এটা সরাই ফেলতে হবে, পরে আমরা বাঁশগুলো সরাই ফেলি না, আচ্ছা সেটাকে আমরা পরে কিন্তু সরাই ফেলবো। আচ্ছা, তাহলে এই যেটা এই আরএনএ প্রাইমারটার একটা দিক থাকে, ধরো হেলিকেস এনজাইমের দিক কোন দিকে আমাকে বলো তো? হেলিকেস এনজাইমের দিক কিন্তু এদিকে, হেলিকেস এনজাইমের দিক হচ্ছে এদিকে। তাইলে এই যে আরএনএ প্রাইমারের যে দিকটা সেটা কি হবে আমাকে বলো তো? ধরো এটা 3 to 5 প্রাইম, তাই না? আচ্ছা, সো এটা হবে কিরকম জানো? এটা হচ্ছে আমাদের হবে 5 থেকে 3 প্রাইম। এখন কোয়েশ্চেন হচ্ছে 5 থেকে 3 প্রাইম কেন? কারণ তোমার বইয়ের মধ্যে একটা লাইন আছে, দেখো আরএনএ প্রাইমার কি করতে পারে? আরএনএ প্রাইমার শুধুমাত্র 3 প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে। এই লাইনটা তোমার বইয়ে আছে, তাহলে এই লাইনটা আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে মাথায় রাখবা, আরএনএ প্রাইমার কি করে? আরএনএ প্রাইমার এটা হচ্ছে প্রাইমেস এনজাইমকে ইউজ করে, প্রাইমেস এনজাইমের সাহায্যে সে কি করে 3 প্রাইম প্রান্তে একটা করে 3 প্রাইম প্রান্তে বা 3 প্রাইম ওএইচ প্রান্তে একটা করে নিউক্লিওটাইড যুক্ত করে দেয়। এই লাইনটা দেখবা তোমার বইয়ে আছে, এটা একটু ফোকাস করো লাইনটা। দ্যাট মিনস আমরা যদি এখানে একটা আরএনএ প্রাইমার বসাই, তাহলে আরএনএ প্রাইমার যদি এদিকে যদি 3 to 5 প্রাইম হয়, তাহলে আরএনএ প্রাইমারের দিক কোন দিকে হবে বলো তো? 5 থেকে 3 প্রাইম। কারণ আমরা তো জানি এদিক থেকে এদিকে যাব, আমরা যাচ্ছি কোন দিকে? এদিক থেকে এদিকে। তাহলে আমার এই পাশে 3, কারণ আমার তো নিউক্লিওটাইড লাগাইতে হবে কোন দিকে? এদিক থেকে এদিকে যাওয়া লাগবে না, লাগিয়ে তার মানে এই পাশটা হবে 3 প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সে যেহেতু এই পাশটা 3 প্রাইম, তাহলে তো সে কি করবে? একটা করে কন্টিনিউয়াসলি লাগায় সামনের দিকে চলে যেতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, কেন বোঝাচ্ছি এটা? কারণ নিচেরটা দিয়ে বোঝাবো। তাহলে ধরো উপরেরটার ক্ষেত্রে যেহেতু এই পাশটা হচ্ছে 3 প্রাইম আর এই পাশটা 5 প্রাইম, সো তারা একটা পরিপূরক হয়ে যাচ্ছে, যেহেতু এদিকে 3 এদিকে 5, তাহলে তারা একটা পরিপূরক হয়ে যাচ্ছে এবং ওই অনুযায়ী তারা লাগতে পারবে। একটু তো ক্লিয়ার? কারণ হেলিকেস ভাঙস হচ্ছে এদিকে, কিন্তু নিচেরটার দিকে আসি, অর্থাৎ এটা তো একটা সূত্র, এটা আরেকটা মাতৃ সূত্র। নিচের সূত্রের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। তাহলে নিচের সূত্রের ক্ষেত্রে আবার আগের মতো একটা ধরো আরএনএ প্রাইমার আসলো, নিচের সূত্রে একটা আরএনএ প্রাইমার আসছে। এবার একটা ঝামেলা হয় কি জানো? দেখো এটার ক্ষেত্রে তো আরএনএ প্রাইমার কি থাকবে? এদিকে 5 প্রাইম থাকবে, যেহেতু এই উপরেরটার সাথে মেনটেন করবে, এদিকে 3 প্রাইম থাকবে। কিন্তু এখানেই আসল ঝামেলা। কি ঝামেলা জানো? দেখো এদিকেও 5 প্রাইম, এদিকেও 5 প্রাইম, ঠিক আছে? কিন্তু আমরা তো জানি কি, আমার এই যে তোমার আরএনএটা, মানে এই যে তোমার আরএনএ প্রাইমারটা, সেটা কি করে 3 প্রাইম প্রান্তে একটা কি যুক্ত করবে? 3 প্রাইম প্রান্তে একটা নিউক্লিওটাইড যুক্ত করবে। দ্যাট মিনস আমি এদিক থেকে যে এদিকে যাওয়ার কি কোনো ওয়ে আছে? দেখে আমাকে বলো তো। কারণ আমার তো বিপরীতমুখী হইতে হবে, তাই না? আমার তো বিপরীতমুখী হইতে হবে। তাহলে বেসিক্যালি আসবে কোন দিকে? তাহলে বেসিক্যালি আসবে এদিক থেকে এদিকে। বুঝছো জিনিসটা? মানে এইটার ক্ষেত্রে যদি এদিক থেকে এদিকে যাই আরএনএ প্রাইমারটা, তাহলে এটার ক্ষেত্রে কোন দিকে আসবে? এদিক থেকে এদিকে আসবে। কারণ আমার তো জানি আমার সূত্র কী হইতে হবে? বিপরীত হইতে হবে। মানে 3 এর সাথে 5 কানেক্টেড হইতে হবে, 5 এর সাথে এই জায়গায় 3 কানেক্টেড হইতে হবে, তাই না? তার মানে এদিকে যাওয়ার কথা ছিল এদিকে, বাট এটা যাবে কোন দিকে? এদিকে, কারণ এটা তো দিক উল্টাপাল্টা হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমার ধরো এই আরএনএ প্রাইমারটা একটু পর্যন্ত এরিয়া কাভার করলো, মানে একটু পর্যন্ত এখানে কোডন আছে সেগুলোকে কাভার করলো। তাহলে এটার কাজ এখানে শেষ না? এখানে কিন্তু একটা দিয়ে পুরো সূত্রটা পুরো সিরিয়ালি চলে যেতে পারবে, কিন্তু এটার ক্ষেত্রে পারবে না, কারণ এখান থেকে এদিকে কাজ শেষ।
আবার একটা নতুন প্রাইমার আসা লাগবে কষ্ট করে, আবার একটা নতুন প্রাইমার আসলো, ঠিক আছে, নতুন আবার একটা প্রাইমার আসলো। এটার ক্ষেত্রে আবার কি আছে, 5 প্রাইম এদিকে 3 প্রাইম এদিকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, সেম কাহিনী হবে। সে হচ্ছে এই এরিয়াটাকে জাস্ট কভার করতে পারবে, কারণ সে এদিক থেকে এদিকে যাবে। কেন এদিক থেকে এদিকে যাবে, কারণ 3 প্রাইমের সাথে তো 5 প্রাইম লাগবে, তার মানে সে এদিক থেকে এদিকে কোড করে যাবে, ঠিক আছে। তাহলে এদিকে আবার আরেকটা আরএনএ প্রাইমার আনা লাগবে, মানে তার প্রতিটা কিছু দূর পর পর তার এক একটা করে করে আরএনএ প্রাইমার আনা লাগতেছে। বাট এখানে কি, যেহেতু দিক সেম মিলে গেছে, মানে এদিকে যেহেতু 3 প্রাইম, আবার এদিকে যেহেতু 5 প্রাইম, এদিকে যেহেতু 5 প্রাইম, এদিকে যেহেতু 3 প্রাইম, তাহলে তার এই দিকটা তো মিলে গেছে। সো এটার ক্ষেত্রে হয় কি, একটা দিয়ে পুরো কাজটা করে ফেলতে পারে। বাট এটার ক্ষেত্রে সামান্য একটা কাজ করার জন্য জাস্ট তোমাকে উদাহরণ হিসেবে বুঝালাম, 3টা আরএনএ প্রাইমার আনা লাগছে, বুঝছো। তাহলে ধরো এটুক পর্যন্ত একটা খণ্ড তৈরি হবে, আমি এটাকে ডিফারেন্ট পেন দিয়ে দেখাই। এটুক পর্যন্ত একটা খণ্ড তৈরি হবে, এটুক পর্যন্ত একটা খণ্ড তৈরি হবে, এটুক পর্যন্ত একটা খণ্ড তৈরি হবে, হবে না? এবার আসো আসল জিনিসে, এবার এতক্ষণ তুমি বুঝতে পারবা যে আমি কি বুঝাইছি। দ্যাট মিনস এই যে সূত্রটা, উপরের যে সূত্রটা, ঠিক আছে, যেটা আমরা নতুন যে স্ট্র্যান্ড তৈরি হচ্ছে 5 থেকে 3 মুখী যে স্ট্র্যান্ড নতুন তৈরি হবে, এই সূত্রটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, ঠিক আছে, এটাকে আমরা বলবো লিডিং সূত্র। কারণ এটা কি, এটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে যাইতে পারে, কারণ দিকটা মিলে গেছে, দিকটা একটা একটার সাথে কমপ্লিমেন্টারি, সো এটা পেঁচায় পেঁচায় সামনের দিকে চলে যেতে পারবে। কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু উল্টা, ঠিক আছে, এটার ক্ষেত্রে যেহেতু উল্টা, তাহলে ঝামেলাটা হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু খণ্ড খণ্ড তৈরি হচ্ছে, এই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলবো, নিচের স্ট্র্যান্ডটা যে তৈরি হবে এটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। এতক্ষণ পর কি তুমি জিনিসটা ক্লিয়ার হয়েছো কিনা? এটাকে আমরা বলবো ল্যাগিং সূত্র। ল্যাগিং মানে যে পিছিয়ে আছে, যার খণ্ড খণ্ড ভাগ, যে যার মধ্যে সমস্যা আছে। ক্লিয়ার? তাহলে আমরা লিডিং আর ল্যাগিংটা এখন বুঝতে পারছি। আমরা অনেকেই আসলে বুঝি না লিডিং আর ল্যাগিংটা কিসের ভিত্তিতে আমরা আলাদা করছি। তাইলে এই লিডিং আর লিডিং পুরোটা আমরা বুঝে গেছি। তাহলে ল্যাডিংয়ের ক্ষেত্রে যে আলাদা আলাদা খণ্ড তৈরি হচ্ছে, এই খণ্ডগুলোর আলাদা আলাদা নাম আছে। দেখি বলো তো কী নাম? ওকাজাকি খণ্ড। বিজ্ঞানী ওকাজাকি এগুলো ফার্স্ট করছে, দেখছে, তার নামের উপর ভিত্তি করে এগুলোকে আমরা বলবো ওকাজাকি খণ্ড। তোমরা একসাথে বইটা নিয়ে বসো, তাহলে মিলে মিলে পড়তে পারবা। তাহলে লিডিং সূত্রে নিরবিচ্ছিন্নভাবে সূত্র সামনের দিকে আগায় যাচ্ছে, বাট ল্যাগিংয়ের ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে আগাচ্ছে না, কারণ দিক তো উল্টা। সো এই পাশটা বরঞ্চ এদিক থেকে এদিকে তৈরি করতেছে, এদিক থেকে এদিকে তৈরি করতেছে, এদিক থেকে এদিকে তৈরি করতেছে, তার মানে খণ্ড খণ্ড তৈরি হয়েছে। এই প্রত্যেকের খণ্ডকে আমরা আবার কি বলি? ওকাজাকি খণ্ড বলি, ঠিক আছে। তাহলে এখন আমি দুইটা জিনিস বুঝাবো। এই যে ওকাজাকি খণ্ডগুলা, এই খণ্ডগুলাকে আমার আবার লাগাইতে হবে না? এই খণ্ডগুলাকে একটার সাথে একটা লাগাই দিতে হবে না? নয়তো আমি টোটাল সূত্র তো পাবো না, মাঝখানে মাঝখানে বিচ্ছিন্ন থাকবে, এটা কি সম্ভব না? সো এই খণ্ডগুলা লাগানোর কাজ কে করে? এই খণ্ডগুলা লাগানোর কাজ করে লাইগেস এনজাইম। অর্থাৎ ল্যাগিং সূত্রের যে খণ্ডগুলা তাদেরকে লাগাই কে? লাইগেস এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এখন আবার একটা জিনিস আমার বুঝতে হবে, সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের আরএনএ প্রাইমারের অ্যাকচুয়াল কাজটা কি। তাহলে আমরা অ্যাকচুয়াল কাজটা বুঝে গেছি যে সে একটা কী হিসেবে কাজ করে? ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে, ঠিক আছে। সে একটা আপাতত কাঠামো দেয়। কারণ কি বলতো? তুমি তো বলতে পারো ভাই আরএনএ প্রাইমারকে আমার কেন লাগতেছে? আমরা তো জানি এই যে রেপ্লিকেশন প্রসেসের মেইন যে এনজাইমটা, যাকে আমরা কি বলতেছি ভাইয়া? যাকে আমরা বলতেছি ভাইয়া ডিএনএ পলিমারেজ এনজাইম, তাই না? যাকে আমরা কি বলতেছি? ডিএনএ পলিমারেজ এনজাইম। ভাই এই ডিএনএ পলিমারেজই তো সব কাজ করতে পারে, কেন আমার আরএনএ প্রাইমার লাগতেছে? কারণ আমরা তো জানি এই যে নিউক্লিওটাইড যে সাপ্লাই দেয়, অর্থাৎ এ এর জন্য এখানে কি আসবে বলো তো? এ এর জন্য টি আসবে, জি এর জন্য সি আসবে, ইউ এর জন্য এ আসবে। এই যে নিউক্লিওটাইডগুলা, এগুলা কে সাপ্লাই দেয় ভাই? আমি জানি এগুলা ডিএনএ পলিমারেজ সাপ্লাই দেয়। তাহলে ও যদি সাপ্লাই দেয়, কেন হুদায় আরএনএ প্রাইমার আনা লাগছে? কারণ কি জানো? একটা ওয়ার্ড দিয়ে বলি, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ আন্ধা। ডিএনএ পলিমারেজ চোখে দেখে না। ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে এদিকে যাবে, সে এদিকে যাইতে থাকবে, ঠিক আছে। ও জানা না যে কার সাথে কীভাবে মেনটেন করতে হয়। সো এটার জন্য আমার একটা ল্যান্ডমার্ক দিতে হবে না। এই ল্যান্ডমার্কের কাজটা করে আরএনএ। অর্থাৎ আরএনএ হচ্ছে একটা স্ট্রাকচার দেয়, সে অনুযায়ী হচ্ছে ডিএনএ কী করবে? ডিএনএ পলিমারেজ এনজাইমটা কী করবে? এক একটা নিউক্লিওটাইড প্রোভাইড করে আলটিমেট সূত্রটা তৈরি করে ফেলবে। এখন ভাই পুরা আমরা রেপ্লিকেশন প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছে না? আমি কিন্তু অনেক ডিপ ওয়েতে পুরো ডিপলি জিনিসটাকে বুঝাইছি। চাইলে আমি সুপারফিশিয়াল পরীক্ষা কীভাবে তুমি আনসার করবা, পরীক্ষায় কী জিনিস লাগবে, এটাতে আমি বুঝাই ফেলতে পারতাম, কিন্তু এটাতে তোমার কনফিউশন থেকে যাবে। দ্যাটস আমি প্রত্যেকটা লাইন বোঝানোর ট্রাই করছি। তাহলে বুঝছো না বেসিক্যালি ডিএনএ পলিমারেজ নিজে কেন একা পুরো কাজটা সম্পন্ন করতে পারে না, কেন তাকে আরএনএ প্রাইমার লাগে? বুঝছি। আচ্ছা, এখন আবার আমাকে একটা কথা বলো, ডিএনএর মধ্যে কি আরএনএ থাকা সম্ভব? না।
তাহলে যেই মাত্র ল্যান্ডমার্কের কাজটা শেষ, যেই মাত্র ঘরের আমার ছাদ তৈরি শেষ, তখন আমার নিচের বাঁশগুলো সরাই ফেলতে হবে না? অবশ্যই। তাহলে এই বাঁশগুলোকে অর্থাৎ আরএনএ প্রাইমারগুলোকে আমার এগুলাকে সরাই ফেলতে হবে। এগুলা কি দিয়ে সরাই ফেলি জানো? এগুলো হচ্ছে আমরা ডিএনএ পলিমারেজ 1 দিয়ে সরাই ফেলি। তাহলে আরএনএ পলিমারকে সরানোর কাজ কে করে? কাজ শেষ হয়ে যাওয়ার পরে এগুলাকে সরানোর কাজ করবে, এগুলাকে সরানোর কাজ করবে ডিএনএ পলিমারেজ 1। কারণ আমরা জানি ডিএনএ পলিমারেজের মধ্যে 1 2 3 তিনটা আছে, তার মধ্যে ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে এগুলাকে সরাই দিবে কাজ শেষে, কারণ তখন তো অলরেডি আমার সূত্র তৈরি হয়ে গেছে। পুরো ক্লিয়ার না? এখন সব কিছু আমরা বুঝে গেছি না? তাহলে আমরা প্রত্যেকটা এনজাইম কোনটা কিভাবে কাজ করে পুরোপুরি বুঝে গেছি। এখন দেখি আমরা আপাতত হালকা পাতলা একটু পড়াশোনা করি। আচ্ছা একটু পড়ি। তাহলে আমরা বইয়ের কথা অনুযায়ী পড়বো। বই কি আছে? এই যে ধাপ 1, ধাপ 1-এ কি থাকবে? ধাপ 1-এ ফার্স্টে অরি পয়েন্ট আছে, রেপ্লিকেশন ফর্ক আছে। রেপ্লিকেশন ফর্ক কোনটা বলো তো? এই যে এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। এই যে এসএসবিপির কাজ আমরা জানি। এই যে ওকাজাকি খণ্ড কেন তৈরি হয়েছে আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো এখান থেকে হচ্ছে আমার কি হেলিকেজ হচ্ছে কি করবে? ভাঙার কাজ শুরু করতেছে, যে ভাঙার কাজ শুরু করতেছে। সব কিছু পারবো, ঠিক আছে? এগুলা সব কিছু পারবো। এই যে সেকেন্ড কি করতে হবে? সম্পূরক স্ট্র্যান্ড তৈরি করতে হবে। তাহলে সম্পূরকের স্ট্র্যান্ড তৈরি করার জন্য কাকে লাগতেছে? আরএনএ প্রাইমারকে লাগতেছে। প্রাইমার কি করতেছে? একটা শেপ দিয়ে দিচ্ছে, একটা কাঠামো দিয়ে দিচ্ছে। সে অনুযায়ী নিউক্লিওটাইড বসানোর কাজটা কে করতেছে? কে করতেছে বলো তো? ডিএনএ পলিমারেজ করতেছে, ঠিক আছে? মানে আরএনএ প্রাইমার একটা শেপ দিয়ে দিচ্ছে, একটা ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছে। ডিএনএ পলিমারেজ সেই ল্যান্ডমার্ক অনুসরণ করে করে এক একটা নিউক্লিওটাইড, এই যে এগুলো হচ্ছে এক একটা বেস পেয়ার বা এগুলোকে এক একটা নিউক্লিওটাইডও বলতে পারি, কোনো প্যারা নাই। এই এক একটা নিউক্লিওটাইড প্রোভাইড করতেছে কে? ডিএনএ পলিমারেজ, ঠিক আছে? তারপর এই যে সূত্রটা আগাচ্ছে উপরেরটা, এটাকে আমরা বলবো লিডিং সূত্র। কেন লিডিং সূত্র পড়ছি মনে আছে? কারণ এই যে 3 প্রাইম প্রান্ত আর এদিকে 5 প্রাইম প্রান্ত, মানে তারা পরস্পর উল্টা উল্টা হওয়ার কারণে তারা পরস্পর কমপ্লিমেন্টারি হইতে পারে। বাট এটার ক্ষেত্রে এটা হইতে পারে না। সো এটার ক্ষেত্রে অনেকগুলো আরএনএ প্রাইমার আনা লাগে। সো যেহেতু অনেকগুলো আরএনএ প্রাইমার, তাহলে খণ্ড খণ্ডভাবে কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। এই প্রত্যেকটা খণ্ডকে আমরা কি বলতেছিলাম? ওকাজাকি খণ্ড বলতেছিলাম। এরপর আমার কি করতে হবে? ওকাজাকি খণ্ডগুলোকে লাগাইতে হবে না? লাগানোর কাজ কি করবে বলো তো দেখি? লাইগেজ এনজাইম করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই আরএনএ প্রাইমারকে সরাবে কে কাজ শেষে? ডিএনএ পলিমারেজ 1 সরাবে। দেখছো পরীক্ষা কিন্তু এই চিত্রটা আঁকতে হবে, এবং এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যেভাবে বুঝাইছে এভাবে যদি বুঝো, তুমি পুরো ক্লাসকে বুঝাইতে পারবা 100% শিওর থাকো, ঠিক আছে? কারণ এভাবে আসলে কেউ ফার্স্ট টাইম বুঝে না। সো তোমাকে যেহেতু তোমরা যেহেতু মাত্র এইচএসসিতে উঠছো, সো এখনই যদি এই জিনিসটা পুরোপুরি মাথায় ক্লিয়ার রাখো, তোমার পুরো এইচএসসি লাইফে কেউ আর এটা নিয়ে তোমাকে মানে কোয়েশ্চেন করতে পারবে না, এক কথা বলতে গেলে, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর একটা কাজ আছে যেটা নিয়ে আমরা এখনো ব্যাখ্যা দিই না, সেটা হচ্ছে ভাইয়া সব কাজ শেষ, আমার নতুন ডিএনএ রেপ্লিকেশন করে নতুন ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে তৈরি করা শেষ। এখন আমার একটা শেষ কাজ আছে, কি? সেটা হচ্ছে আমার এখন প্রুফ রিডিং করতে হবে এবং মেরামত করতে হবে। ভাই এটা কি? এই যে ভাইয়া আমি কন্টিনিউয়াস যে নিউক্লিওটাইড লাগাই যাচ্ছি, কই কন্টিনিউয়াস যে ভাইয়া একটা একটা করে, এই যে কন্টিনিউয়াস যে ভাইয়া একটা একটা করে নিউক্লিওটাইড আমি লাগাই যাচ্ছি, আমার তো ভাইয়া ভুল হইতে পারে। কীরকম ভুল ভাইয়া? বোঝা দিচ্ছি, প্যারা নাই। ভাইয়া আমার তো এরকম ভুল হইতে পারে যে ভাইয়া আমার এই যে ধরো এই ভুলটা হইতে পারে। ধরেন ভাইয়া আমার মাতৃসূত্রে আছে গুয়ানিন, তা আমার গুয়ানিনের জন্য কাকে লাগবে ভাইয়া? আমার হচ্ছে সাইটোসিনকে বসানো লাগবে। কিন্তু ধরেন ভাইয়া ভুল হয়ে কি বসে গেল? থায়ামিন বসে গেল। তাহলে এটা একটা ভুল না? এই জিনিসটাকে আমার প্রুফ রিড করতে হবে, অর্থাৎ ফ্যাক্ট চেক করতে হবে যে আসলে ডিএনএর মধ্যে আমি যে কাজ শেষ করছি কোনো ভুল আছে কিনা, ফাইনাল একটা চেক দিতে হবে, ঠিক আছে? এটাকে আমরা বলি ডিএনএ প্রুফ রিডিং। এবং রেপ্লিকেশনের ক্ষেত্রে ডিএনএর অটো মেকানিজম থাকে প্রুফ রিডিং করার, এটা সৃষ্টি করতে এভাবে দিয়েই দিছে। তার মানে দেখো, যেখানে গুয়ানিনের সাথে সাইটোসিন লাগবে সেখানে ধরো থায়ামিন লেগে গেছে। এই জিনিসটার একটা নাম আছে, এটাকে আমরা বলি মিসম্যাচ হয়েছে, অর্থাৎ ভুল হয়েছে। এবং এরকম ডিএনএর মধ্যে প্রতি 1000টা জিনের মধ্যে, প্রতি 1000টা নিউক্লিওটাইডের মধ্যে একটাতে হচ্ছে এই ভুলটা হইতে পারে, অর্থাৎ প্রতি 1000 পরপর একটা হচ্ছে এরকম ভুল হইতে পারে, ঠিক আছে? এই ভুলটাকে আমরা বলি মিসম্যাচ। এবং এই মিসম্যাচটা ঠিক করার জন্য কাকে লাগে? ওই গ্রুপের ডিএনএ পলিমারেজকে লাগবে। ডিএনএ পলিমারেজ কত কত? 1 আর 2, ঠিক আছে? 1 এবং 2 এই দুইটাকে লাগে। তাহলে ডিএনএ পলিমারেজ 1 এবং 2 এই মিসম্যাচটাকে অটোমেটিক্যালি ঠিক করে ফেলতে পারে এবং মেরামত করে ফেলে। ক্লিয়ার? পুরো ক্লিয়ার? আচ্ছা, কিন্তু মাঝে মধ্যে আমাদের ঝামেলা হইতে পারে। আচ্ছা, এটা পুরো কাজটা আমরা পড়ছি, কিন্তু মাঝে মধ্যে হয় কি সবসময় কি তোমার প্রুফ রিডিং ঠিকভাবে করতে পারবে না? অনেক কাহিনী আছে, মাঝে মধ্যে ভুল হইতে পারে, কিংবা মাঝে মধ্যে পরিবেশের বিভিন্ন টক্সিক
স্টিমুলেশনের কারণে, আমার বডির মধ্যে রেডিয়েশন প্রবেশ করার কারণে, দেহের মধ্যে কোনো একটা ক্যান্সারাস পদার্থ তৈরি হওয়ার কারণে এই যে জিনিসগুলোতে ভুল হইতে পারে। যখনই ভুল হবে তখন বিভিন্ন রকম ক্যান্সার দেখা দিতে পারে। যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার। রেপ্লিকেশন ভুলের কারণে একটা ক্যান্সার হইতে পারে, যেটাকে আমরা কোলন ক্যান্সার বলতে পারি। আরেকটা হইতে পারে স্কিন ক্যান্সার। এই স্কিন ক্যান্সারের আবার একটা নাম আছে, এটার একটা নাম হচ্ছে, যেটা আমাদের মেডিকেলে ডাকি আর কি, আমরা এটাকে জেরোডার্মা পিগমেন্টোসাম। ঠিক আছে, ছোপ ছোপ দাগ হয়ে যায় পুরো বডিতে, বুঝছি? আচ্ছা, তাহলে আমাদের মিসম্যাচ মাঝে মধ্যে ঠিক নাও হইতে পারে, তখন এই সমস্যাগুলো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাইলে ভাইয়া রেপ্লিকেশন কি তুমি পুরা ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছো না? দেখো প্রত্যেকটা জিনিস বুঝাইছি। এ দেখো গাইরেজ কি কাজ করে, আদিকোষের ক্ষেত্রে খোলার কাজ করে, যেটা প্রকৃত কোষের ক্ষেত্রে কি করে, হেলিকেজ করে। টপআইসোমারেজ কি করে, টপআইসোমারেজ করে কি, যেটা আদিকোষে গাইরেজ করে সেটা প্রকৃত কোষে টপআইসোমারেজ করে। ঠিক আছে, এটা তো আমরা জানি। আচ্ছা, তারপর হেলিকেজ কি কাজ করবে, ভাঙার কাজ করবে। কি ভাঙবে, হাইড্রোজেন বন্ড ভাঙবে। এসএসবিপি কি করে, ওই যে ডাবল বন্ডগুলোকে লাগতে দেয় না, অর্থাৎ হাইড্রোজেন বন্ড ফর্ম করতে দেয় না। আচ্ছা, প্রাইমেজ কি তৈরি করবে, আরএনএ প্রাইমার তৈরি করবে। আচ্ছা পারবো। ডিএনএ পলিমারেজ থ্রি কি করবে, থ্রি হচ্ছে নিউক্লিওটাইড যুক্ত করবে। ওই যে আমরা দেখতেছি না ডিএনএ পলিমারেজ লেগে এক একটা নিউক্লিওটাইড এনে যুক্ত করতেছে, তারপর একটা ফাইনাল ডিএনএ তৈরি হয়েছে। সো এটা হচ্ছে ডিএনএ, স্পেসিফিকভাবে ডিএনএ পলিমারেজ থ্রি করবে। আর ডিএনএ পলিমারেজ ওয়ান, আর জাস্ট ডিএনএ পলিমারেজ ওয়ান মাথায় রাখো। ডিএনএ পলিমারেজ ওয়ান কী করবে, ওই যে আরএনএ প্রাইমার যে দিলাম, আরএনএ প্রাইমারকে বলছিলাম সরাই ফেলতে হবে, সরাই ফেলার কাজ কী করবে, ডিএনএ পলিমারেজ ওয়ান করবে। আর লাগেজ কী করবে, ওই যে ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগাবে। পুরা রেপ্লিকেশন কি তুমি ক্লিয়ার, কিভাবে চিত্র আঁকতে হবে তুমি ক্লিয়ার? হেলিকেজ বা যত এনজাইম আছে কিভাবে কাজ করে তুমি পুরোপুরি ক্লিয়ার না? বইয়ে যতগুলো টার্ম আছে এগুলোর মানে কি, আশা করি তাও তুমি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে রেপ্লিকেশন আমাদের একটু পর্যন্ত। ঠিক আছে, দেখে আমরা কিছু কোয়েশ্চেন আছে পারি কিনা, এটা আমাদের 19-এর কোয়েশ্চেন। দেখো এই যে দেখো এখানে আছে মাস্টার মলিকিউল কাকে, আমরা তো পড়ছি মাস্টার মলিকিউলকে নিউক্লিক অ্যাসিড, কিন্তু আমি তোমাকে বলছিলাম ডিএনএকেও মাস্টার মলিকিউল বলা হয়। তাহলে এখানে যেহেতু নিউক্লিক অ্যাসিড নাই, এবং আমরা জানি নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ দুইটাই যদি অপশনে থাকে, তুমি কাকে তাকাবা, অবশ্যই ডিএনএ তাকাবা, কারণ ডিএনএ তো সবচেয়ে স্পেসিফিকভাবে। নিউক্লিয়াস সাইডে কোনটা অনুপস্থিত, দেখি আমাকে বলো তো, নিউক্লিয়াস সাইডে কোনটা অনুপস্থিত, অবশ্যই ফসফেট, তাই না? আচ্ছা, এই দেখো কোন এনজাইমটি ডিএনএকে অতিরিক্ত মাত্রায় পেঁচানো থেকে মুক্ত করে, কে বলো তো, টপআইসোমারেজ। ঠিক আছে, পারবা? আচ্ছা, তাহলে আমাদের বেসিক্যালি আমরা রেপ্লিকেশনটা আমাদের একটু পর্যন্ত। এখন হচ্ছে আমরা কি পড়বো বলো তো ভাইয়া, আমাদের আর দুইটা বাকি আছে। কি কি? এখন হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন পড়া লাগবে, ট্রান্সলেশন পড়া লাগবে, তারপর আমরা জেনেটিক কোড নিয়ে হালকা পাতলা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের পরবর্তী ধাপে চলে আসি। এখন হচ্ছে আমরা ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনটা আলোচনা করব। ওকে, আচ্ছা।